আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। প্রবল ঝংকারে মোবাইলটা বেজে ওঠায় ঘুমটা ভেঙে গেল আরিফিনের। উপর হয়ে ঘুমিয়েছিল সে। ওই অবস্থাতেই দু হাতের ওপর ভর দিয়ে সামান্য একটু উঁচু হয়ে মোবাইলটা টেনে নিল। এক চোখ বন্ধ রেখে অপর চোখ দিয়ে এক নজর মোবাইলের নামটা দেখল সে। মোবাইল স্ক্রিনে ফেন্সের হাসি মুখ ভেসে উঠেছে। আরিফিন প্রচণ্ড বিরক্ত হলেও ফেন্সের কল দেখে বিরক্তিটা চেপে রেখে কল রিসিভ করলো। ঘুম ঘুম গলায় বলল, বলো জান, এত সকালে কি মনে করে? ও তাই নাকি? কি 12টা বাজে? আচ্ছা আচ্ছা আচ্ছা, উঠছি। কি বলো? একটু ভেবে বলল, তুমি এক কাজ করো, পাবলিক লাইব্রেরির সামনে আসো, সেখান থেকে তোমাকে আমি পিক করব। আরে না, দেরি হয়ে যাবে জানো, জাস্ট হাফ অ্যান আওয়ার, বাই। বলে মোবাইলটা বালিশের ওপর ছুঁড়ে মারল। তারপর আড়মোড়া ভেঙে উঠে গেল। হাত পা মুচড়ে 2-3 বার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলো মিনিট 2। তারপর বাথরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পরেই রিকি ঝিকি মিউজিকের শব্দ পাওয়া গেল। 15 মিনিটের মাথায় টাইট জিন্সের প্যান্ট পরে খালি গায়ে বেরিয়ে এলো আরিফিন। ফুল লেংথের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। শরীরের কোথাও বাড়তি মেদ নেই, পেটানো শরীর। নিয়মিত ব্যায়াম করায় তা আরও হিরোইটিক লাগে। হালকা ক্রিম রঙের শার্ট পরে বাইকের চাবিটা নিয়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলো আরিফিন। নামতেই দেখল তুষি বসে নেল পলিশ লাগাচ্ছে। আরিফিন কোনো কথা না বলে সোজা বেরিয়ে যেতে লাগলো। কিছু দূরেই সোফায় বসে আরিফিনের মা সাজিয়া হক মোবাইলে কথা বলছেন। আরিফিনকে চলে যেতে দেখেও তিনি কিছু বললেন না। কেবল তুষি একবার বলল, ভাইয়া নাস্তা খেয়ে যা। আরিফিন ততক্ষণে বেরিয়ে গেছে। তুষি নেল পলিশে মনোযোগ বাড়ালো। এক এক আঙুলে এক এক কালার দিচ্ছে ও। সামনে 5টা নেল পলিশ নিয়ে বসেছে। ভার্সিটিতে ওর সাজ পোশাক স্টাইল সবসময় 8-10 জনের চেয়ে আলাদা। ও যখন সেজেগুজে বাড়ি থেকে বের হয় তখন সবাই হা করে তাকিয়ে থাকে। এটাও সত্য যে কেউ ওভাবে না তাকালে তুষির কাছে একদম ভালো লাগে না। মনে হয় কেউ না দেখলে এই রূপের দামই বা কি। তাই ওর চেষ্টা থাকে প্রতিদিন নিত্য নতুন আঙ্গিকে নিত্য নতুন ফ্যাশনে নিজেকে উপস্থাপন করতে। ভার্সিটির ছেলে বন্ধুগুলোতে তো তুষি এসেছে শুনলেই কেউ নিজেদের চুলগুলো ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে, তো কেউ শার্টের কলারটা টেনে সোজা দাঁড় করিয়ে দেয়, কেউ শার্টটাকে তাড়াতাড়ি ইন করে পরিপাটি হয়ে নেয়। এসব দেখতে আর শুনতে তুষির খুব ভালো লাগে। বান্ধবীদের কেউ কেউ মনে মনে হিংসে জ্বলে পুড়ে মরে, এটাও বোঝে তুষি। এটাকে সে আরো বেশি এনজয় করে। ওর চোখ ঝলসানো রূপ আছে, এটা কি ওর দোষ? সাজিয়া ফোনে কথা শেষে নিজের রুমের দিকে যাবার সময় মেয়েকে বললেন, আমি একটু বেরোবো, তোর বাবা জিজ্ঞেস করলে বলিস ফিরতে রাত হবে। কোথাও ঘুরতে যাবে নাকি? তুষি হালকা গলায় বলল। সাজিয়া বলল, বা টাইপের কিছু একটা বললেন, যা বোঝা গেল না। তুষিও আর কোনো প্রশ্ন করল না, কখনো করে না। এটাই তাদের বাড়ির নিয়ম। যার যখন খুশি আসে যায়, যার যেদিকে মন চায় বেরিয়ে পড়ে। মন চাইলে রাতে বাড়ি না ফিরে বন্ধুর বাড়ি বা পার্টিতে কাটিয়ে দিলেও বলার কেউ নেই, কারণ আম্মু ব্যস্ত নিজেকে নিয়ে। সারাদিন বান্ধবী, মহিলা সমিতি আর মোবাইল এসব নিয়ে ব্যস্ত তিনি। আর বাবা, উনি তো জীবনের টাকা কামাই করাটাকেই জীবনের ব্রত হিসেবে নিয়েছেন। অনেক টাকা দরকার ওনার। ঠিক কত টাকা হলে উনি খুশি হবেন তার সম্ভবত ওনার নিজেরও জানা নেই। তুষিদের বাড়ির আর একজন সদস্যের কথা না বললেই নয়। তিনি হলেন তুষির দাদি। তুষির দাদার যাবতীয় সম্পত্তি তার নামে। সে কারণেই হোক বা যে কারণেই হোক, বাড়ির সবাই তাকে যথেষ্ট সমীহ করে চলে। তার নিজস্ব বাঁধা কাজের বুয়া আছে, সেই দাদির সব করে দেয়। আর দাদির দুর্বলতা হলো আরিফিন। পুরনো দিনের মুরব্বীরা পুত্র সন্তানের প্রতি স্বভাবতই একটু দুর্বল হয়ে থাকেন। এ নিয়ে তুষি অনেকদিন রাগও করেছে। তোমার সব আদর তো তোমার নাতির জন্য, আমি কি? দাদি হেসে বলেন, তুইও তো আমার আদরের নাতনি। আরিফিন নিজেও দাদির প্রতি দুর্বল, তাই কখনো মন খারাপ হলে দাদির ঘরে এসে শুয়ে বসে থাকে। কারণ ছেলেবেলা থেকে মায়ের আদরটা ও দাদির কাছ থেকেই পেয়েছে। ওর মায়ের কখনো সময় হয়নি। নেল পলিশ লাগানোর শেষে তুষি নিজের হাতগুলো চোখের সামনে মেলে ধরল এবং আপন মনে বলে উঠল, ওয়াও, লুকিং গুড। তারপর খুশি মনে উঠে নিজের রুমে চলে গেল। ঘণ্টাখানেক পরে তুষি ভার্সিটির উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোলো। আজ সকালের ক্লাস দুটো মিস করেছে ইচ্ছে করে। 2টার দিকে সাইকোলজির ক্লাসটা ধরার ইচ্ছে আছে। বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর হাঁটতেই হঠাৎ ওর পাশেই একটা বাইক এসে ঘ্যাঁচ করে থামল। তুষিকে উদ্দেশ্য করে বলল, হেই বেবে, কাম অন, লেটস গো। বলেই এক চোখ টিপে হাসল। তুষি সানগ্লাসটা ঠেলে মাথার উপরে পাঠিয়ে দিল। দেখলো বাইকে বসে আছে ওদেরই ক্লাসের আফ্রিদি। তুষি এ যুগের আধুনিক মেয়ে, যথেষ্ট মডার্ন, তবু কিছু জিনিসের সাথে একেবারেই মানাতে পারে না। আর সেটা হলো ওকে কারো বেবি ডাকা আর বিশেষ ইঙ্গিতে চোখ মারা। পিত্তি যেন জ্বলে গেল তুষির। চোখ ছোট করে বলল, হাউ ডিয়ার ইউ টু কলিং মি বেবি। আফ্রিদির সাথে সাথে কান ধরল। ওহ সরি, আর ডাকবো না।
এসো তোমাকে ভার্সিটি পৌঁছে দিই। নো থ্যাঙ্কস, আমি চলে যেতে পারবো। আরে আসো তো, আমি ইয়োর ফ্রেন্ড আফটার অল। তুষি আর চোখে বাম হাত তুলে এক ঝলক ঘড়িতে টাইম দেখে নিল। তারপর কিভাবে আফ্রিদির পেছনে উঠে পড়ল। আফ্রিদি হেসে বলল, আহ, আজ আমার বাইক কেনাটা সার্থক হলো। তুষি যথেষ্ট দূরত্ব রেখেই বসেছে। আফ্রিদি বলল, তুমি আজকাল মেয়েরা যেভাবে বসে সেভাবে বসো। কিভাবে? এই আমি যেভাবে বসেছি, দুপা দুদিকে দিয়ে। না না, এভাবেই ঠিক আছে। বলে তুষি দুপা জড়ো করে ব্যাগটাকে ওর আর আফ্রিদির মাঝখানে দিয়ে বসলো। শক্ত করে ধরে বসো, পড়ে যেও না আবার। বসেছি, তুমি স্পিড 40-র উপরে নেবে না কিন্তু, এই বলে দিলাম, নইলে ঠিক নেমে যাব আমি। 40? ওকে, তোমার জন্য আজ না হয় গরুর গাড়ি চালাবো। বলে বাইক কিক মারলো আফ্রিদি আর গুনগুন করে গাইতে লাগলো, আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে, ধুত্তুর 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 দুশানে বাজিয়ে। তুষি হিস হিসিয়ে উঠল। উড ইউ স্টপ প্লিজ? আফ্রিদি আর কিছু না বলে বাইক নিয়ে এগোলো। ভার্সিটির সামনে এসে লাফ দিয়ে নেমে গেল তুষি। গম্ভীর মুখে বলল, থ্যাঙ্কস। আফ্রিদি ডান হাত বুকের বাম দিকে রেখে বলল, এনি টাইম। তুষি দ্বিতীয় কথা না বলে ভেতরে ঢুকে গেল। আফ্রিদি সেদিকে চেয়ে মনে মনে ভাবল, শালি, সারা ভার্সিটির সব মাইয়া আমার জন্য দিওয়ানা, আর তুমি ডাট মারো। আবিরের প্রেমে তুমি মশগুল। শালা ওই হাফ লেডিস্টার তো আমার সামনে দাঁড়ানোরও যোগ্যতা নেই, নিজের গায়ে টাচ লাগাতেও দিল না। সতী সাবিত্রী, ওসব দেখা আছে, নো প্রবলেম। তোমারে সাইজ করা 1-2 ব্যাপার। আগে তোমারে ভালোভাবে বলুন, তারপর দেখা যাবে। তুষি মনে মনে আফ্রিদিকে তেমন একটা পছন্দ করে না, কারণ আফ্রিদির গায়ে পড়া ভাবটা ওর একেবারেই পছন্দ না। ডজনখানেক গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে ও। তাছাড়া তুষি আবিরকে পছন্দ করে, এটা সবাই জানে। তারপরও আফ্রিদির এমন গায়ে পড়া ভাব বিরক্তিকর। তুষি ক্লাসে ঢুকে পড়ল। বছরের নতুন ক্লাস, অনেক স্টুডেন্টই ভর্তি হয়েছে। তুষিকে দেখে অনেকেই মুখ তুলে তাকালো, তাদের দৃষ্টিতে মুগ্ধতা। তুষি গিয়ে সারিকার পাশে বসে পড়ল। সারিকার নাক টেনে বলল, কি পারফিউম লাগিয়েছিস আজ, এমন মাতাল করা গন্ধ। তুষি হেসে নিজের জামার কলারটা টেনে ধরে বলল, ইভিনিং ইন প্যারিস। সারিকা হাসল, হো, আজ তোর গায়ের গন্ধে সবাই ছুটে আসবে। ক্লাস শেষে সারিকাকে নিয়ে ক্যান্টিনে এলো তুষি। একটা চেয়ার ফাঁকা পেয়ে বসে গেল। সারিকাকে ইশারা করলো সামনের চেয়ারে বসতে, কিন্তু সারিকা ইতস্তত করছে আর চোখ দিয়ে তুষির পাশে বসা ছেলেটাকে ইঙ্গিত করছে। তুষি ঘাড় ফিরিয়ে তার ডান পাশে বসা ছেলেটার দিকে তাকালো। লম্বায় কমপক্ষে 6 ফুট হবে, চওড়া কাঁধ, উজ্জ্বল শ্যামলা দেখতে, আর মুখে মানানসই দাড়ি। তুষি দাড়িওয়ালা ছেলে একদম পছন্দ করে না। ছেলেটি হঠাৎ নাক কুঁচকে বামে তাকাতে তুষিকে দেখতে পেল। সাথে সাথে চোখ ঘুরিয়ে ফেলে উঠে দাঁড়ালো। তুষি তার টাকনুর উপরে ভারী লোমশ পায়ের রলা দেখতে পেল। লোকটা চা খাচ্ছিল আর মোবাইলে কিছু কাজ করছিল। দ্রুত সেটাকে পকেটে পুরে চাটা শেষ না করেই উঠে বেরিয়ে গেল। তুষি পুরো বিষয়টা বুঝতে কয়েক মিনিট লাগলো। সারিকার সামনের চেয়ারে ধপাস করে বসে শ্বাস টানল। উফ, গেছে আজব একটা। তুষি মনে মনে অপমানিত বোধ করলো কিছুটা। আজ পর্যন্ত ওর মুখের দিকে তাকিয়ে দ্বিতীয়বার তাকায়নি এমন মানুষ কমই আছে। আর এই লোকটা ওকে এত কাছে থেকে দেখেও যেন পোকামাকড় দেখছে এই ভঙ্গিতে দ্রুত উঠে চলে গেল। অন্য কেউ হলে তুষির পাশে বসাটাকে এনজয় করত, অথচ লোকটা নাকও কুচকেছিল। তার মানে তুষির পারফিউমের গন্ধটাও তার ভালো লাগেনি। তুষির মন মেজাজ দুটোই খারাপ হয়ে গেল। কেউ ওকে ইগনোর করলে ওর নিজেকে হীন মনে হয়। মুখের সামনে তুড়ি বাজতেই চমকে গেল তুষি। কিরে, কি ভাবছিস এত? সারিকা হাসছে। তুষি ভ্রু তুলে দাম্ভিক ভঙ্গিতে বলল, এই মোল্লাটা কে রে? আমাদের সিনিয়র ব্যাচ, রাজশাহী ইউনিভার্সিটি থেকে এসেছে। ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তবে বেশ রাগী, মেয়েদের দেখতেই পারে না, কেউ কেউ করে, একদম চামার। তুষি মনে মনে ভাবল, ঠিকই, আনকালচার্ড গাইয়া এমনভাবে উঠে গেল আমি যেন অচ্ছুত। চাটা পর্যন্ত শেষ করলো না, ভেবে মনটা একটু খারাপ হয়ে গেল। সারিকা তাগাদা দিল, চল ক্লাসে যাই। না, আজ আর মুড নেই। মুড আবার কই গেল? মোল্লা নিয়ে গেল নাকি? সারিকা মুখ টিপে হাসলো। তুষি রেগে বলল, কি কস? সরি দোস্ত, তুই তো আবার আবির ভাইয়ের ফ্যান, ভুলে গিয়েছিলাম। চল উঠি, ভাল লাগতেছে না। আরিফিনের মেজাজ সপ্তমে চড়ে গেছে। আধ ঘন্টার ওপরে হয়ে গেছে ফেন্সের দেখা নেই। এদিকে মাথার ওপর রোদ চড়ছে। আরিফিন নাস্তাটা পর্যন্ত করেনি। ভেবেছে ফেন্সিকে সাথে নিয়ে কোনো কফি শপে বসে সেরে নেবে কাজটা, অথচ এখনো তো লাঞ্চ আওয়ার হতে চলেছে। মোবাইলে ফেন্সির নম্বর টিপল কয়েকবার, বারবার সংযোগ দেওয়া সম্ভব না বলছে। মনটা চাচ্ছে আছাড় মেরে মোবাইলটা ভেঙে ফেলতে। দীর্ঘশ্বাস ফেলে বাইকের মুখ ঘুরাতেই দেখল লাল টুকটুকে জামা পরে ফেন্সি নামছে রিক্সা থেকে। ওকে দেখেই 2 হাতে কান ধরে বলল, সরি জান, লেট হয়ে গেছে। আরিফিন রাগ সামলাতে পারে না, তবুও বহু কষ্টে রাগ চেপে বলল, আমি কিন্তু গরু ছাগল না যে রাস্তায় দাঁড় করায় রাখবা। উফ, সরি বাবা, চলো আজ তোমার রাগ পুষিয়ে দেব। আরিফিন কোনো কথা না বলে বাইক স্টার্ট দিল। ফেন্সি ওকে পেছন থেকে চেপে ধরে বসল। বাইক বাতাসের গতিতে উড়ে চলল।
আরফিন বাড়ি ফিরেই দাদির ঘরের দিকে রওনা হলো। একবার দেখা করেই উপরে নিজের ঘরে উঠবে। দাদুর ঘরে ঢোকার মুখে বাধা পেল। আপাদমস্তক বোরকাবৃত কেউ একজন ঘর থেকে বেরোতেই আরফিনের সঙ্গে মুখোমুখি। মুখ নিকাবে ঢাকা বলে আরফিন দেখতে পায়নি। সে আরফিনের সাথে ধাক্কা এড়াতে দ্রুত নিজেকে দেওয়াল ধরে ঠেকালো ঠিকই, কিন্তু তাল সামলাতে না পেরে বেসামাল হয়ে দেওয়ালে জোরে তার মাথা ঠুকে গেল। আরফিন দুঃখিত হয়ে বলল, আহা সরি নানু, লেগেছে বেশি? বোরকাবৃত এক ঝলক তার দিকে তাকিয়ে মাথা ঝাঁকালো কেবল, কোনো জবাব দিল না। আরফিন অবাক হয়ে ভাবতে লাগলো, বুড়া মানুষের চোখ অমন কাজল দেয়া থাকে নাকি? তাছাড়া চোখগুলো কোনো বয়স্ক লোকের মতো নয়, তরুণীদের মতো। ভাবতে ভাবতে দাদির ঘরে ঢুকে জিজ্ঞেস করলো, কে ওটা দাদু? দাদি ফোঁকলা দাঁতে হেসে বলল, কেন রে, পছন্দ হয়েছে? আরফিন অবাক হয়ে তাকিয়ে বলল, লে হালুয়া, না জান না পেহচান, मैं तेरा মেহমান। ওই বুড়িকে পছন্দ করব মানে? দূরে মুখ পোড়া, বুড়ি কোথায় দেখলি? ও তো আমাদের তোহফা। এই তোহফাটা আবার কে? আরফিন দাদির বিছানায় গা এলিয়ে দিতে দিতে বলল, এরই মধ্যে ভুলে গেছিস? আরে তোর শফিক চাচার মেয়ে, ওদের কথা মনে আছে? আমরা একসাথে কয়েক বছর ভাড়া ছিলাম না ওদের সাথে? তুই তখন স্কুলে পড়তি। তোফা, তুই আর তুষি একসাথে খুব বন্ধু ছিলি, মনে পড়ে? দাদি জিজ্ঞেস করলেন। কি জানি, মনে নেই, বাদ দাও। মাথার উপর এত প্রেশার দিতে ইচ্ছে করছে না। দাদু শোনো, আমার কিছু টাকা লাগবে, দিতে পারবা? কেন, তোর বাবাকে বল। বাপি তো ঢাকায় নেই, আম্মুও কখন ফিরবে কে জানে। তুমি দিতে পারবা? নইলে থাক। আরফিন বালিশে মুখ গুজে শুয়ে থাকলো। দাদি ওর মাথায় হাত রেখে বলল, এই ছন্ন ছাড়া জীবন আর কদিন বলতো? বিয়েটে কর, বউটাও দেখি, তোর বিয়েটা খেয়ে তারপর মরি। দাদি হাসল। হঠাৎ বিয়ের ভূত চাপলো মাথায়। আরফিন আধশোয়া হয়ে দাদির দিকে তাকালো। দাদি দীর্ঘশ্বাস ফেলে বলল, চারিদিকের পরিস্থিতি একদম ভালো না রে ভাই। ভালো মেয়ে খুঁজে পাওয়া খুবই মুশকিল, আর সঙ্গিনী যদি ভালো না হয় তো জীবনটাই ছাড়খার। সে স্বামী হোক কি স্ত্রী, এ জীবনে দুনিয়া তো আর কম দেখলাম না। জীবনে সুখী হতে হলে বিশ্বস্ত সঙ্গী দরকার। তোর বাপ মায়ের দেখোস না, আল্লাহর 30টা দিনই ঝগড়া, কেউ কাউরে মানেও না, বিশ্বাসও করে না, কি অশান্তি। আরফিন কিছুটা গম্ভীর হয়ে বলল, বিশ্বাস? বাজারে এটার বড় অভাব দাদু। বলে কিছুক্ষণ চুপ থেকে উঠে বলল, গেলাম দাদু, ঘুম পাচ্ছে। বলে আরফিন উঠে চলে আসতে নিলে দাদি পেছন থেকে থামালেন। কিরে, টাকা না লাগবে বললি? তুমি তো আর কিছু বললা না, কত লাগবে? আরফিন ঘরে ঢুকে গায়ের শার্টটা খুলে ছুঁড়ে মারল। দাদির কথাটা মনের ভেতর নেড়েচেড়ে দেখল। সত্যি তো, সঙ্গিনীর ওপর যদি ভরসাই করতে না পারে তবে সে সঙ্গিনীর সার্থকতা কি? বন্ধুদের আড্ডায় বসে তাদের গার্লফ্রেন্ডদের নানান কীর্তি কাহিনী শোনে আরফিন। এদের মধ্যে দু একজন যারা বিবাহিত তাদের অভিযোগ তো আরো ভয়াবহ। এক বিবাহিত বন্ধু বলে সে নাকি বাথরুমে গেলেও মানিব্যাগ সাথে করে নিয়ে যায়, কারণ তার বউ নাকি টাকা মেরে দেয়। উফ, কি জঘন্য। আরেক বন্ধুর অভিযোগ তার বউ সংসার খরচ মেরে দেয়। আবার কোনো বন্ধুর সন্দেহ সে বেরিয়ে যাবার পর তার বউ তার বয়ফ্রেন্ডের সাথে আড্ডা মারে, চ্যাটিং করে। এদিকে সে নিজের বাবা মার যে দাম্পত্য জীবনে প্রতিদিন চোখের সামনে যা দেখছে তাতে বিয়ে করার সাহস বা ইচ্ছে কোনোটাই আর অবশিষ্ট থাকে না। দুজন যেন দুজনকে সহ্যই করতে পারে না, হাতাহাতি লেগে যায় প্রায়। তারপর তো তুই তুকারি আছে, গালিগালাজ। মনটা তেতো হয়ে গেছে এসব ভেবে দেখে। ফেন্সের কথা ভাবলো আরিফিন, ও কতটুকু বিশ্বস্ত? কোনোদিন এই প্রশ্নটা মনের মধ্যে আসেনি, আজ হঠাৎ কথাটা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। ফেন্সিকে আরিফিন ভালোবাসে সত্য, বিশ্বাসও করে, তবুও মনের মধ্যে একটা খচখচানি যেন লেগেই থাকে। ফেন্সের প্রচুর বয়ফ্রেন্ড আছে, যদিও তারা নির্ভেজাল বন্ধু বলেই আরিফিন জানে। আরিফিনেরও তো কত গার্লফ্রেন্ড আছে। আসলে জীবনটা ধীরে ধীরে জটিল হয়ে যাচ্ছে। এমন একজন তো থাকা দরকার যে থাকবে হৃদয়ের কাছাকাছি, যার কাছে মনের সব কথা উগরে দেয়া যায়, যার কাছে এলে মনের জ্বালা মিটে যায়। ফেন্সিকে আরিফিনের তেমন কেউ। এসব নানান কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে আরিফিন। তুষি আজ সকাল সকাল ভার্সিটি এসেছে। আজ 3টা ক্লাসই ইম্পর্টেন্ট। তাছাড়া আবিরের সাথে দেখা হওয়াটাও জরুরি। সে দেশের বাড়ি গিয়েছিল, গতকালই ফিরেছে। ফোনে কথা হয়েছে ওর সাথে, আজ দেখা করবে বলে দিয়েছে তুষি। ক্লাস শেষে অপেক্ষা করতে লাগলো তুষি। আবির ভিন্ন ডিপার্টমেন্টে পড়ে, ক্লাস শেষে ক্যান্টিনে আসতে বলে দিয়েছে ওকে। তুষির সাথে আছে সারিকা আর ক্লাসমেট পলি। তুষি চায়ের অর্ডার দিতেই দেখলো আফ্রিদি আসছে। তুষি না দেখার ভান করে সারিকার সাথে গল্প করতে লাগলো। আফ্রিদির ওপর খুব বিরক্ত সে। গত কয়েকদিন যাবৎ কারণে অকারণে ফোন করে জ্বালিয়ে মারছে। ওর সাথে বাইকে বসাটাই ভুল হয়েছে। ওটার পর থেকে ও নাকি দুর্বল হয়ে পড়ছে তুষির প্রতি। যত সব। আফ্রিদি তুষির সামনে এসে দুহাত টেবিলের ওপর ভর করে দাঁড়ালো। তুষি, তোমার সাথে একটা জরুরি কথা আছে, একটু আসো তো। যা বলার এখানেই বলো, এখানে সমস্যা আছে, তুমি 2 মিনিটের জন্য বাইরে এসো। তুষি একবার পলি আর সারিকার দিকে তাকিয়ে কি ভেবে উঠে দাঁড়ালো। চলো। আফ্রিদি ক্যান্টিনের বাইরে একটা গাছের নিচে এসে দাঁড়ালো। এদিকটা স্টুডেন্টদের আনাগোনা কম, পাশেই লাইব্রেরি, তাই জায়গাটা একটু নিরিবিলি ধরনের। আফ্রিদি বলল, কেমন আছো? কি জন্য ডেকেছো সেটা বলো। আফ্রিদি দুহাত কোমরে রেখে হঠাৎ হেসে বলল, তুষি, আমার টি শার্টটা কেমন হয়েছে দেখে বলো তো।
তুষি এক পলক সেটা দেখল। কফি কালারের মধ্যে সাদা অক্ষরে বড় করে লেখা SIT। তুষি বিরক্তি চেপে বলল, এটা বলার জন্য ডেকেছ? না, এটার জন্য ডাকিনি, তবে গেঞ্জিতে যে লেখাটা দেখেছ সেটার কিন্তু একটা বিশেষত্ব আছে। তুষি চুপ করে রইল। আফ্রিদি নিজের গেঞ্জির একটা কোণা টেনে ধরে বলল, এটা কিন্তু তোমার নামের অ্যাব্রিভিয়েশন, খেয়াল করে দেখো। তুষি ভ্রু কুচকে তাকালো, তারপরই মনে মনে চমকে উঠল। তাই তো, S ফর সাইদা, I ফর ইসলাম, T ফর তুষি। এটি তুষির পুরো নাম, সাইদা ইসলাম তুষি, যা ও সংক্ষেপে SIT বানিয়ে টি শার্টে লিখিয়েছে। তবুও তুষি শান্ত মুখে বলল, দেখলাম তো। তো মানে তুমি বুঝো না? আমার মনটা তোমার জন্য ছটফট করে, বুঝো না? এখন আমাকে কি করতে হবে? তুষি দৃশ্যটা শান্ত হলেও মনে মনে রেগে উঠেছে। আফ্রিদি দুই হাতে নিজের মাথার চুলগুলো মুঠ করে ধরে বলে, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ তুষি। এই পর্যন্ত কতজনকে এ কথা বলেছ? কখনো গুনে দেখেছ? ওগুলো অন্যরকম ছিল, বাট তোমাকে কাছ থেকে দেখার পর আমি উইক হয়ে পড়েছি তুষি। শোনো আফ্রিদি, একটা কথা বলি, আমরা সবাই বন্ধু। একসাথে চলতে গেলে আমাদের পরস্পরের কাছাকাছি আসতে হয়। তাই বলে কেউ কারো প্রতি উইক হয়ে পড়াটা কোনো কাজের কথা না। তুষি মনে মনে রেগে যাচ্ছে, কারণ সে বেশ বুঝতে পারছে আফ্রিদির ইঙ্গিতটা। আফ্রিদিকে ভালোভাবে চেনা আছে তার। এক নম্বরের লুজ ক্যারেক্টার। কেন তুমি উইক হও নাই ওই হাফ লেডিসটার ওপর? কে, কার কথা বলছো? আফ্রিদির কথায় চমকে উঠল তুষি। তুমি ঠিকই জানো কার কথা বলছি। না, জানি না, আর জানতেও চাই না। আর তোমাকে পরিষ্কার বলে দিই, আমি আবিরকে ভালোবাসি, বুঝেছ? সো নেভার ট্রাই টু সে। ওকে, ঠিক আছে, ভালোবাসার কথা বলতে পারবো না, মেনে নিলাম, কিন্তু আমরা তো ভালো বন্ধু হতে পারি, পারি না? আফ্রিদি, আমি এখন ব্যস্ত, তুমি যাও তো। তুমি আমার ফিলিংসটা পাত্তা দিলে না, তাই না? তোমার ফিলিংসের কাহিনী আমার ভালোভাবে জানা আছে, বুঝেছ? তোমার ফিলিংস বুঝবে এমন মেয়ে অনেক আছে এখানে। আমি সেরকম মেয়ে না, বুঝেছ? আর খবরদার, কখনো আমার সাথে এসব ফালতু কথা বলতে আসবে না। আঙ্গুল তুলে শাসালো তুষি। তারপর চলে যাবার আগ মুহূর্তে দেখলো সেদিনের সেই দাড়িওয়ালা গাইয়া শার্টটা এদিকে আসছে। তুষি চলে যাবার জন্য ঘুরে দাঁড়াতেই শুনল আফ্রিদি বলছে, আবিরে তো ঠিকই বেড পার্টনার বানায় নিছো, আমি এক আধবার চাইলেই দোষ? তুষির মাথায় আগুন ধরে উঠল। ঘুরে দাঁড়িয়ে প্রচন্ড এক চর কষালো আফ্রিদির গালে। আফ্রিদি তো বটেই, আশপাশ দিয়ে যারা যাচ্ছিল তারাও চমকে উঠল। তুষির ভাষায় সেই গাইয়া শার্টটাও পাশ দিয়ে যাবার সময় ওদের দিকে এক নজর তাকিয়ে চলে গেল। তুষি হিস হিসিয়ে বলল, কত জঘন্য তোমার মন, ছি, সবাইকে তোমার নিজের মতো মনে করো, তাই না? বলে তুষি আর দাঁড়ালো না। আফ্রিদি গালে হাত ঘষতে ঘষতে তুষির গমন পথের দিকে তাকিয়ে থাকলো। আরিফিনের মনটা আজ উড়ু উড়ু, ভাবছে ফ্রেন্সের সাথে আজ জীবনের গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করবে, কিছু প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। সাধারণত টিএসসিতে দেখা করে ওরা। আজ আরিফিন সেখানে ফ্রেন্সিকে পেল না। ফ্রেন্ড সার্কেলের সবাই গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে, সেখানেও ফেন্সি নেই। আরিফিন পাভেলকে ডেকে জিজ্ঞেস করলো ফেন্সির কথা। পাভেল জানালো সে সকালে একবার জিসানের সাথে দেখেছিল, তারপর আর দেখা হয়নি। জিসান, আরিফিনের কপালে ভাঁজ পড়ল। হঠাৎ মনে পড়ল জিসান শাহিনের সাথে ওর ফ্ল্যাটে আড্ডা মারে। আরিফিন কি মনে হতে বাইক ঘুরিয়ে শাহিনের ফ্ল্যাটে চলে আসলো। কি মনে করে এখানে এলো তা আরিফিন নিজেও বলতে পারবে না। হয়তো ওর অবচেতন মনে ওকে অনুসন্ধিৎস করে তুলেছে, তাই ইচ্ছা করেই ও আজ ফেন্সিকে ফোন দেয়নি। দুইবার বেল বাজাতে শাহিন গেট খুলল। আরিফিনকে দেখে দৃশ্যতেই চমকে উঠল শাহিন, আর বিষয়টা আরিফিনের দৃষ্টি এড়ালো না। আরিফিন সহজ ভঙ্গিতে প্রশ্ন করল, এই জিসান কোথায় রে? ওকে আমার একটু দরকার। বলে আরিফিন নিজে একটা চেয়ার টেনে বসে পড়ল। শাহিন আমতা আমতা করে বলল, না না না, আমি তো। কথাবার্তার এ পর্যায়ে জিসান বেরিয়ে এলো। ওর পেছনে ফেন্সি ওড়না ঠিক করতে করতে সামনে তাকালো, তাকিয়ে স্থির হয়ে গেল। আরিফিন শান্ত ভঙ্গিতে ওদের দিকে তাকিয়ে আছে। লাইব্রেরির পেছনটা বেশ নিরিবিলি, এ পাশটায় তেমন কেউ আসেই না বলতে গেলে। জায়গাটা গাছপালা দিয়ে প্রায় জঙ্গল হয়ে আছে। কিছুদূর সামনে একটা ছোট্ট ঝিল। ঝিলের ধারে এখানে ওখানে জোড়ায় জোড়ায় ছেলেমেয়েদের আড্ডা। কখনো চ্যাংরা ছেলেপেলেদের দল এখানে দাঁড়িয়ে সিগারেট ফুঁকতে আসে। আর আসে যারা একান্ত নিরিবিলিতে বই পড়ে বা ল্যাপটপিং করে, তেমন স্টুডেন্টদের সংখ্যাও একেবারে কম না। আফ্রিদি তার ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু বান্ধবীকে নিয়ে জড়ো হয়েছে সেখানে। এত নির্জনে ফিসফিসে কথা বলছে ওরা। আফ্রিদির ঘনিষ্ঠ বন্ধু রকি খিক খিক করে হেসে উঠে বলল, আফ্রিদায় পাগল হইয়া গেছে ওর ডার্লিং এর লেখা। আফ্রিদি চিবিয়ে চিবিয়ে বলল, ওর দেমাগ আমি ভাঙ্গি কেমনে দেখ। আমার সামনে সতী সাবিত্রীগিরি বুঝামু আফ্রিদি কি জিনিস। তখন যেভাবে কইছি ওইভাবেই কাম হন চাই। তুষি যেন একটু টের না পায়, তাহলে জীবনেও ওর নাগাল পাওয়া যাব না। একদম বিন্দাস থাক দোস্ত, পুরো দায়িত্ব আমার উপর। ফ্ল্যাট পুরো খালি থাকবো, দারোয়ানে ম্যানেজ করতে কিছু মাল পানি লাগবো। আর সামিয়ার উপর দায়িত্ব তুষিরে সেইখানে আনা। সামিয়ার সাথে পলির জানের দোস্তি, আর পলি তুষির ক্লাসমেট, সব ক্লিয়ার। তুই খালি আমগো দিকটা খেয়াল রাখিস দোস্ত। আর কিছু কথা বলে ওরা বিচ্ছিন্নভাবে এদিক ওদিক চলে গেল। ওরা সবাই চলে যাবার পর আফ্রিদি মোবাইলে কথা বলতে বলতে আজাদের সামনে দিয়ে চলে গেল। আজাদকে তুষি সহ অনেকে মোল্লা বলে আড়ালে ডাকে। আজাদের তাতে কিছু যায় আসে না।
দাড়ির জন্য তো বটেই মেয়েদের এড়িয়ে চলে বলে ওর এই বদনাম। আজাদ মায়ের সঙ্গে জরুরি কথা বলার জন্যই এদিকটায় এসে দাঁড়িয়েছিল। লাইব্রেরিতে নেট কানেকশন পাওয়া যাচ্ছিল না বলে ফোনে কথা বলতে বলতে আফ্রিদিদের জটলা থেকে কিছুটা পেছনে এসে দাঁড়িয়েছে আজাদ। আর তখনই এই ভয়াবহ পরিকল্পনার কথাগুলো কানে আসে ওর। কারো কথা আড়ি পেতে শোনা গুনাহ, তা জানে আজাদ, কিন্তু কথাগুলোর সাথে একটি মেয়ের সম্মান সম্ভ্রম জড়িয়ে আছে তা বেশ বুঝতে পারছে আজাদ। বিষয়টা আরও পরিষ্কার হলো যখন আফ্রিদিকে দেখল। মাত্র কিছুদিন আগেই একটা মেয়ের সাথে তর্ক বিতর্ক হতে দেখেছে আজাদ। মেয়েটা চরও মেরেছিল ওকে, দুয়ে দুয়ে চার মিলে যাচ্ছে। আজাদ ফোনে কথা বন্ধ রেখে ওদের পুরো বিষয়টি শুনল এবং শিউরে উঠল। আজাদের হাতের সেল বেজে উঠল। আগামীকালে মাকে নিয়ে গ্রামে যাবার কথা ছিল আজাদের। হঠাৎ কি মনে হতে আজাদ মানা করে দিল, বলল, না, আমি দুদিন পরে যাব। এদিকে হঠাৎ একটা কাজ পড়ে গেছে। একটা মেয়েকে নিশ্চিত বিপদের মুখে রেখে ও যেতে পারে না। ওর বিবেক ওকে ওটা করতে দেবে না। যেভাবে হোক মেয়েটিকে রক্ষা করতে হবে, কিন্তু কিভাবে? মোবাইলটা ক্রমাগত বেজে চলেছে। আরেফিন ফোনটা সাইলেন্ট করে রেখেছে। এই মুহূর্তে ওটা বিছানার ওপর পড়ে আছে আর কিছুক্ষণ পর পর ভাইব্রেট করছে। আরেফিন বেডসাইড সোফায় বসেছে আর পা দুটো লম্বা করে খাটের ওপর মেলে দিয়ে ছাদের দিকে তাকিয়ে আছে। ওর চোখগুলো জ্বালা করছে, কিন্তু পানি আসছে না, কারণ ওর ভেতরে ফেন্সিকে হারানোর কষ্টের চেয়ে অপমান আর বিশ্বাসঘাতকতার আঘাত ওকে জর্জরিত করে ফেলেছে। ফেন্সি কি করে পারল ওর সাথে এত বড় মিথ্যাচার করতে? দু হাতে মুখ ঘষে বিছানায় অসহায়ের মতো পড়ে থাকা মোবাইলের দিকে তাকালো। তারপর সেটাকে হাতে নিয়ে কট করে বাজতে থাকা কলটা কেটে দিল। এ নিয়ে কমপক্ষে 50 বার কল দিয়েছে ফেন্সি। শাহিনের বাসার 1000টা কৈফিয়ত দেওয়ার চেষ্টা করেছে। উত্তরে আরেফিন একটাই কোষে চড় মেরেছে। আর কিছু বলার রুচি ওর হয়নি। নিচে নেমে অভ্যাসবশত দাদির রুমে উঁকি দিলে দাদি হাতছানি দিয়ে ডাকলো, আরেফিন, এদিকে আয় দাদা ভাই। এই ডাক উপেক্ষা করা যায় না। আরেফিনকে ঢুকতে হলো। দাদি একটা পিরিচ বাড়িয়ে ধরল, নে খেয়ে দেখ। কি এটা? বলে আরেফিন অনিচ্ছা সত্ত্বেও দাদির মন রাখতে একটা পিঠা তুলে নিল। দাদি বলল, চালের পিঠা, তোহফা নিয়ে এসেছিল। ভালোই তো, তোমার তোহফা তোমাকে নিত্য নতুন তোহফা দেয় দেখছি। আরেফিন বিরস মুখে বলল, হ্যাঁ, মেয়েটা মাঝে মধ্যে এটা ওটা নিয়ে আসে। মতলব কি? খোঁজ নাও। তোমাকে এত খাতির করছে, ধান্দা তো কিছু আছে। কি সব আবল তাবল কষ। নে, মজা লাগলে আরেকটা নে। আরেফিন নেবে না বলেও আরেকটা পিঠা নিয়ে নিল। তারপর বলল, আবল তাবল বলি না দাদু, বাইরে তো যাও না, দুনিয়াদারির খবরও রাখো না। পৃথিবীটা বাটপাট দিয়ে ভরে গেছে। দাদি আরেফিনের থুতনি ধরে বলল, কি গো দাদা ভাই, আজ বাটপাটদের ওপর এত রাগ কেন? গার্লফ্রেন্ড ছ্যাঁকা দিছে না বন্ধু ধোকা দিছে? একই তো হলো। আরেফিন হাসছে না। দাদি ওর মুখের দিকে তাকিয়ে বললেন, এজন্য তো বলি আমার দাদা ভাইয়ের কেমন যেন উদাস লাগছে। কি হয়েছে আমারে ক? মনটা ভালো না দাদু। আরেফিন দীর্ঘশ্বাস ফেলে বলল। দাদি হাসল। তাইলে বিয়া করে ফেলা, বউ আইসা মন ভালো করে দিব। বউ? এখনকার দিনের মেয়েদের কোনো বিশ্বাস নেই। কে কইছে নাই? তুই যাচাই করা জিনিস না কিনা রাস্তার থেকে টোকাই না জিনিস ব্যবহার করলে তো ধোকা খাইবাই। দামি জিনিস দাম দিয়া কিনতে হয়। দামি জিনিস খোলা বাজারে সস্তায় মিলে না গো দাদু, জহরি রত্ন চিনে। তোমরা আজকালকার পোলারা চকচকা কাছের টুকরারে হীরা ভাইবা ঘরে আনো আর পরে ধোকা খাও। এত যে জ্ঞান দিচ্ছ, আমাকে একটা দেখাতে পারবা তোমার দামি রিয়েল হীরা? আরেফিন কি ভেবে বলে ফেলল। দাদি রহস্যময় হাসি হেসে বললেন, আমার কালেকশনে একজন আছে, যদি কিনতে রাজি থাকোস তাইলে দেখাইতে পারি, এমনি এমনি দেখান যাইব না। আরেফিন এবার হেসে ফেলল। ওরে বাবা, এত দামি? আচ্ছা, যদি লাগে তো বলবো। বলে বেরিয়ে আসতে আসতে শুনল দাদি পেছন থেকে বলছেন, বেশি দেরি করলে পরে কিন্তু পস্তাইবি। সারাদিন কোনো কাজে মন দিতে পারেনি আজাদ। কানের কাছে শোনা কথাগুলো বারবার অনুপ্রাণিত হচ্ছে। একটা ছেলে যখন লোকেশন বলছিল একটা মেয়েকে, তখন আজাদ তা কিছুটা শুনেছে। তুই ওরে ইস্কাটনে আনবি, নাম্বার, বাসার নাম্বার এবং কত তলা আর লাল রঙের বিল্ডিং, দারোয়ানরে খালি কবি রকি ভাইগো ফ্ল্যাটে যাবো, তারপর সোজা লিফট দিয়া 9 তলায় উঠে যাবি, হাতের বাম দিকের গেট। আজাদ কয়েকবার মন থেকে ঝেড়ে ফেলতে চেষ্টা করেছে কথাগুলো। যা মন চায় হোক, আজাদের তাতে কি? সে তো এদের কাউকে চেনে না, তার দায় কি? কিন্তু বিবেক বারবার রুখে দাঁড়াচ্ছে। সবকিছু শুনেও তুমি দায়িত্ব এড়াতে পারো না। কথা শুনে বোঝা যাচ্ছে মেয়েটাকে ওরা ট্র্যাপে ফেলে আনবে। তারপর আজাদ 2 হাতে মুখ মুছে মাথার চুলগুলো আঙুল চালিয়ে পেছনে ঠেলে দিতে লাগলো। কাজটা সে একা করতে চাচ্ছে না, তাতে ঝুঁকি বেশি হয়ে যাবে, কারো সাহায্য নিতে হবে। হঠাৎ মোবাইল বের করে একটা নম্বর টিপল। তুষি খুঁজে পেতে একটা নীল জর্জেট শাড়ি পরল, আমেরিকান জর্জেট, কালারটা দারুণ, তার মধ্যে গোলাপি লতার কারুকাজ, সুন্দর করে সাজলো, কপালে টিপও আঁকলো, চুলগুলো খোলা ছেড়ে দিল, গায়ে ইন্টিমেট মাখলো। ব্যাস, সে তৈরি। তারপর ব্যাগে ওর প্রয়োজনীয় টুকিটাকি গুছিয়ে নিল। মাকে না বললেও কিছু যেতে আসতো না।
তবুও বলল কাল তাদের এক ক্লাসমেটের আঁকতে হবে, আজ সারা রাত ওরা আলপনা আঁকবে, মজা করবে ইত্যাদি। সামিয়া জানিয়েছে সেই এসে ভার্সিটি গেট থেকে তুষিকে নিয়ে যাবে। পলি পরে যোগ দেবে, কারণ ও বাসা চেনে। তুষি ভেবেছিল ও আগেই চলে এসেছে, কিন্তু গেটে এসে দেখলো সামিয়া আগে থেকে গাড়ি নিয়ে ওর জন্য দাঁড়িয়ে আছে। গাড়িতে যেতে যেতে তেমন কোনো কথাই বলল না। তুষির বিভিন্ন প্রশ্নের উত্তরে সামিয়া কেবল হুঁহা করে গেল। তুষি আনন্দে এতটাই মশগুল ছিল যে মনে কিছুটা খটকা লাগলেও সে পাত্তা দিল না। লিফটে করে 9 তলায় এসে গেটে বেল বাজালো সামিয়া। তুষি লক্ষ্য করল সামিয়া প্রচুর ঘামছে। কয়েকবার জিজ্ঞেস করলো সে কথা। সামিয়া ফ্যাকাশে হেসে বলল, না কিছু না। পলি সারিকা ওদের কথা জিজ্ঞেস করলে বলল ওরা আধ ঘন্টার মধ্যে চলে আসবে। তুষি ভেতরে ঢুকে কিছুটা অবাক হয়ে গেল। এত বড় সাজানো গোছানো ফ্ল্যাট, কিন্তু কোনো লোক নেই। সামিয়ার হাতের ব্যাগ টেবিলে রেখে বলল, তুমি রেস্ট নাও, ওরা আসছে। তুষি অবাক হয়ে বলল, বিয়ে বাড়ির লোকজন কোথায়? কাউকে তো দেখছি না। ও, ওরা কেনাকাটা করতে বেরিয়েছে, চলে আসবে, ততক্ষণে আমরা রং টং করা শুরু করি। এরই মধ্যে বেল বাজলে সামিয়া চমকে উঠল। তারপর গেট খুলে দেখল রকি আর একটা ছেলে হাতে খাবার দাবারের প্যাকেট নিয়ে ঢুকেছে। তারা অর্থপূর্ণ দৃষ্টিতে তুষির দিকে তাকিয়ে ব্যাগগুলো টেবিলে রাখল। তুষি অকারণে শাড়ির আঁচল টেনে কাঁধ ঢাকল। তার 10 মিনিটের মধ্যেই আবার বেল বাজল। একটা ভীষণ উগ্র পোশাক পরা মেয়ে এলো। তুষি সামিয়াকে জিজ্ঞেস করলো, এরা কারা সামিয়া? তোমার খালামণিরা কখন আসবে? সামিয়া কাপা হেসে বলল, আসবে, তুমি বসো, আমি জিজ্ঞেস করে আসি। বলে সামিয়া দ্রুত ভেতরে ঢুকে গেল। তুষির হঠাৎই মনে হলো ও চলে যাবে এখান থেকে। মনটা কেমন যেন অস্থির লাগছে। কি ভেবে উঠে দাঁড়ালো। তখন আবার বেল বাজলে তুষি আশা নিয়ে তাকালো, হয়তো সারিকা বা পলি এসেছে। কিন্তু দরজা ঠেলে আফ্রিদিকে ঢুকতে দেখে তুষির বুকের মাঝখানে রণঢাক বেজে উঠল। আফ্রিদি ওকে দেখে বাঁকা হাসলো, তারপর দরজাটা লক করে পাশের ঘরে ঢুকে বলল, থ্যাঙ্কস টু অল অফ ইউ। আমার বিয়েতে সবাইকে ওয়েলকাম। তবে বিয়ে পরে হবে, আগে বাসর রাত। দাওয়াত মিস হবে না, প্রমিস। সবাই একসাথে হুল্লোড় দিয়ে সিটি বাজিয়ে সমর্থন করলো সে কথা। তুষি বাইরের টেবিলের সামনে দাঁড়িয়ে থরথরিয়ে কাঁপছে। বুকের ভেতর হৃৎপিণ্ড এত জোরে লাফাচ্ছে যেন যে কোনো মুহূর্তে গলা দিয়ে বেরিয়ে আসবে। ওর মনে হচ্ছে ও অজ্ঞান হয়ে যাবে। শেষ মুহূর্তে তুষির ব্রেন ওর মনকে সিগন্যাল পাঠালো, মরতে হলে মরবে, কিন্তু নিজেকে এই কুকুরদের খাদ্য হওয়া থেকে বাঁচাও। আফ্রিদি দারাজ গলায় ঘোষণা করলো, এবার কনেকে উপস্থিত করা হোক। সাবিহা যাও, কোণে নিয়ে আসো, দেখো বাইরে দাঁড়িয়ে আছে, এখানে আসতে আর লজ্জা পাচ্ছে। সাবিহা নামের উগ্র পোশাক পরা মেয়েটি ডাইনিং স্পেসে এসে আফ্রিদিকে ডাকলো, কই আপনার কন্যা কই মিয়া? আফ্রিদি ছুটে বাইরে এলো। ডাইনিং স্পেস শূন্য। আফ্রিদি চিবিয়ে চিবিয়ে বলল, মেইন গেট আমি নিজের হাতে লক করেছি, ভেতরেই আছে, খোঁজো। 4টা রুম তন্ন তন্ন করে খুঁজেও তুষিকে না পেয়ে আফ্রিদি চেঁচিয়ে উঠল, বন্ধ ঘর থেকে মানুষ গায়েব হয় কেমনে? ভালো করে খোঁজ। রকি হঠাৎ রান্নাঘরের দরজা লকড দেখে হাহা করে হেসে বলল, বস, মাইয়া মানুষের বুদ্ধি দেহ, পাক ঘরে গিয়ে হানছে। আফ্রিদি রান্নাঘরের গেটে টোকা দিয়ে বলল, কাম অন ডার্লিং, তোমাকে আমার কাছ থেকে কেউ দূরে রাখতে পারবে না, গেটটা খোলো, নতুবা ভাঙতে হবে। তুষি বটি হাতে নিয়ে উঁচু করে ধরে ঝরঝরিয়ে কাঁদছে। প্রয়োজন হলে নিজের গায়ে আগুন দিয়ে দেব। তবু আফ্রিদি কয়েকবার টোকা দিল, পাশাপাশি ধমকও দিল, দরজা না খুলে তোমার উপায় নেই, তোমার চারপাশে চাউর হয়ে যাবে, তুমি আমার সাথে। কথার মাঝখানেই ধমাধম শব্দে মেন গেটে ধাক্কা দিল কেউ। আফ্রিদি বিরক্ত হয়ে বলল, হেই রকি, দেখ কে আসছে। এভাবে কেউ ভদ্রলোকের বাড়িতে নক করে? কোন জানোয়ার দেখতো। রকি আইভিউ দিয়ে ভালোভাবে দেখতে চেষ্টা করেও কিছুই দেখতে পেল না। গেটে আবারও প্রবল ধাক্কা, যেন গেট ভেঙে ফেলবে। প্রতিবেশীরা রিয়েক্ট করতে পারে ভেবে রকি দ্রুত গেটটা সামান্য ফাঁক করে উকি দিল। হঠাৎ ওপাশ থেকে প্রবল লাথির আঘাতে রকি ভেতরে ছিটকে পড়ল, আর দরজাটা পুরোপুরি খুলে গেল। আফ্রিদি ঘটনার আকস্মিকতায় প্রথমে বিমূঢ় হয়ে গেল, কারণ 3-4 জন যুবক ওর সামনে দাঁড়িয়ে। হঠাৎ হুড়োহুড়ির শব্দ, যে যেদিক দিয়ে পারছে পালাচ্ছে। আজাদ আগেই বলে রেখেছিল পুলিশের ঝামেলায় যাব না, কেবল মেয়েটিকে উদ্ধার করাটাই ওদের মুখ্য উদ্দেশ্য। আফ্রিদি ধমক দিয়ে বলল, হেই তোরা কে, কার অনুমতিতে এখানে ঢুকেছিস? আজাদ বাঘের মতো গর্জে উঠে আফ্রিদির কলার চেপে ধরে বলল, বাস্টার্ড, মেয়েটা কোথায় বল, নইলে তোরে মারতে আমার হাত এতটুকু কাঁপবে না। এমন সময় রান্নাঘরের ভেতর থেকে কেউ জোরে কেঁদে উঠে দরজার লক খুলল। একটা শাড়ি পরা মেয়ে আজাদের দিকে ছুটে এলো। আজাদ সেদিকে তাকিয়ে বলল, ওইখানেই থামুন, কথা বলে সময় নষ্ট করবেন না, এক্ষুনি বেরোন এখান থেকে। তুষি বিস্ফোরিত দৃষ্টিতে তার ভাষায় গাইয়া শাড়ির দিকে তাকালো। আজাদ সাথের ছেলেদের বলল, চলো বের হও, কাজ শেষ। বলে আফ্রিদির দিকে তাকালো। পরিস্থিতির কারণে বেঁচে গেলি, নইলে তোর অ্যাডভেঞ্চারের শখ পুরোপুরি মিটিয়ে দিতাম, জানোয়ার কোথাকার। বলে তুষির দিকে তাকিয়ে কোষে ধমক দিল, বেরোচ্ছেন না কেন, অভদ্র মেয়ে। সবাই নিচে নামলে দারোয়ান ভীত চোখে আজাদের দিকে তাকালো। আজাদ ওকে যে চর মেরেছে, গালে তার 5 আঙ্গুলের দাগ স্পষ্ট। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। আজাদের কাছ থেকে বিদায় নিয়ে ছেলেগুলো বাম দিকের পথ ধরল। আজাদ অন্যদিকে তাকিয়ে বলল, বাড়ির ঠিকানা বলুন, নামিয়ে দিয়ে আসি। বলে ব্যাগ থেকে ছাতা বের করে ফুটালো। তারপর ধমকের সুরে বলল,
হা করে দেখছেন কি? হাঁটুন তাড়াতাড়ি, এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। তুষির মাথার উপর ডান হাত দিয়ে ছাতাটা ধরে রেখেছে আজাদ, কিন্তু নিজের ছাতার বাইরে ভিজতে ভিজতে হাঁটছে আর চারপাশে গাড়ির জন্য তাকাচ্ছে। আর তুষি অবাক চোখে ওকেই দেখছে। এক পর্যায়ে আজাদ বলল, আঁচলটা ভালো করে পেঁচিয়ে নিন, পথে কোনো গাড়ি নেই, রাস্তা একদম ফাঁকা, বৃষ্টির তোড়ে ছাতা উড়ে যেতে যাচ্ছে। আজাদ চারপাশে তাকিয়ে একটা যাত্রী ছাউনি দেখিয়ে বলল, ওইদিকে আসুন। বলে আজাদ সেদিকে দ্রুত এগিয়ে গেল। তুষি ওর পেছন পেছন দৌড় দিল। জর্জেটের পাতলা শাড়ি ভিজে গায়ের সাথে লেপটে গেছে। তুষি বারবার লজ্জিত হয়ে আজাদের দিকে তাকাতে লাগলো, কিন্তু প্রতিবারই দেখলো আজাদ মুখ অন্যদিকে ফিরিয়ে রেখেছে। যাত্রী ছাউনিটা পুরো খালি। তুষি জড়সড় হয়ে একপাশে বসেছে আর আজাদ ওর থেকে বেশ দূরত্ব রেখে বসেছে, তাকিয়ে আছে বিপরীত দিকে। কোনো গাড়ি মেলে কিনা সেই আশায় মাঝে মাঝে হাত দেখাচ্ছে, কিন্তু কোনো গাড়ি থামছে না। আজাদ একটি কথা বলছে না দেখে কিছুটা অবাকই হলো। ওর দিকে তাকাচ্ছে না তো। তুষি কাঁপা কণ্ঠে হঠাৎ বলল, আপনি জানলেন কি করে আমি এখানে? সেটা জেনে আপনি কি করবেন? গম্ভীর স্বরে জবাব দিল আজাদ। আমার জন্য আপনার অনেক কষ্ট হলো, মাথা নিচু করে বলল তুষি। আজাদ এ কথার কোনো উত্তর দিল না। বার কয়েক ঘড়ি দেখল। প্রচন্ড বিরক্ত হয়ে একবার আপন মনে বিড়বিড় করে বলে উঠল, কি যে হবে, আল্লাহ হেফাজত করুন। পরিচিত কারোর সাথে না দেখা হলেই বাঁচে, মানিজ্যত আর থাকবে না। রাত দুপুরে একটা মেয়ের সাথে। হঠাৎ কি মনে হতে আজাদ হাতের মোবাইলের দিকে তাকালো। নম্বর চেপে বলল, আচ্ছা, উবারে কল করার কথা তো মনেই ছিল না, ট্রাই করি। নিজেকেই যেন বলল সে। তুষি চুপ করে রইল। মোবাইলটা কানে চেপে ধরে এক হাত কোমরে দিয়ে দাঁড়ালো আজাদ। তুষি আরক্ত মুখে শাড়ি পেঁচিয়ে শালের মতো করে পড়ল, তবু ভেজা শাড়ি গায়ে আগের মতোই লেপটে থাকলো। হঠাৎ তুষির আবিরের কথা মনে পড়ে গেল। ভয়ে ভয়ে আজাদের দিকে তাকিয়ে বলল, আমার এক বন্ধু আছে, ওর বাইক আছে, ওকে আসতে বলবো, কিন্তু আপনি কিভাবে যাবেন? আরে তাই নাকি? এতক্ষণ বলেননি কেন? বলবেন তো অবশ্যই। আমার ভাবনা বাদ দিন, তাড়াতাড়ি আপনার সেই বন্ধুটিকে বলুন আপনাকে এসে নিয়ে যেতে। বলে মোবাইলে ট্রাই করতে বলল। ঝড় বাদলে নেটওয়ার্ক পাওয়া মুশকিল। তুষি মোবাইল বের করে ওর নম্বরে ফোন করল। বার দুয়েক কল হবার পরই আবির ধরল। তুষি উৎফুল্ল হয়ে বলল, আবির, আবির আমি তুষি। আবির নিস্পৃহ গলায় বলল, কেন ফোন করেছ? আবিরের কথার ধরনে কিছুটা অবাক হলেও তুষি সেটাকে আমলে না নিয়ে বলল, আবির আমি একটা জায়গায় আটকা পড়েছি, তোমার বাইকটা নিয়ে একটু চলে আসো না প্লিজ। এদিকটায় একদম রিক্সা গাড়ি নেই, আমি আছি, হলাম গিয়ে। তুষির কথার মাঝখানে থামিয়ে দিয়ে আবির বলল, এত কিছুর পরেও তুমি আশা করো আমি তোমার সাথে সম্পর্ক রাখবো? তুষি ভেজা মুখ এক হাতে মুছে বলল, মানে? মানে খুব সহজ তুষি। আফ্রিদি আমাকে একটু আগে ফোন করে সব বলেছে। ওর কথা প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু তারপর তোমার বাসায় ফোন করলাম, তারা বলল যে তুমি বিয়ে খেতে গেছো। পলিকে ফোন দিলাম, সে বলল সে বিয়ে শাদীর বিষয়ে কিছুই জানে না। যাদের বিয়ে তাদের সাথে, রকি নিজে বলেছে তার বাসায় এরকম কোনো প্রোগ্রাম হয়নি। তুমি এখন কার সাথে আছো? তুষি যেন নির্বাক পুতুল হয়ে গেল। আবিরের শেষ প্রশ্নটার মধ্যেই অনেক বড় উত্তর সে পেয়ে গেছে, তাই সেটার উত্তর দেবার আর প্রয়োজন মনে করল না তুষি। অভিমানে ওর চোখে পানি চলে এলো। এই আবিরকেই ও ভালোবেসেছিল, যে ওকে বাইরের একজনের কথায় অবিশ্বাস করে দূরে ঠেলে দিল। আজাদ ঘাড় ফিরিয়ে এক ঝলক তুষিকে দেখে মুখ ফিরিয়ে সামনে তাকিয়ে বলল, আপনার বন্ধুটির সম্ভবত আসবে না, না? তুষি নীরব রইল। এমন সময় একটা কালো গাড়ি ওদের ক্রস করে কিছু দূর গিয়ে আবার ব্যাক করল। গাড়ির গ্লাস নেমে গেল। একজন বয়স্কা মহিলা হাত নেড়ে আজাদকে বললেন, আজাদ নাকি? এখানে কি? আজাদ মনে মনে প্রমোদ গুনল, এই সেরেছে, বড় ফুপি নাকি? সে এগিয়ে গিয়ে সালাম দিল। ফুপি কোনো প্রশ্ন করলেন না, কেবল বললেন, ওঠ ওঠ, গাড়িতে ওঠ, মেয়েটা কি তোর সাথে? ওকেও ডাক। আজ এক সপ্তাহ ওপর হয়ে গেল তুষি ভার্সিটিতে যাচ্ছে না। সারাদিন নিজের ঘরে শুয়ে বসে থাকে। খাবার খেতে হলে কেবল নিচে নামে, নইলে সারাদিন ঘরে। ইচ্ছা করেই কারোর সাথে যোগাযোগ করে না। এর মধ্যে একদিন সারিকা বাসায় এলে কেবল ওকেই জানালো ওর সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা। সারিকা অবাক হয়ে বলল, ওই রাগী গোরা মোল্লা তোকে বাঁচিয়েছে? বলিস কি? সে কিভাবে জানলো? তুষি দীর্ঘশ্বাস ফেলে বলল, এটা তো আমারও প্রশ্ন, তবে যেভাবেই জানুক, সেদিন সে না হলে আমি। বাকিটা আর বলতে পারল না তুষি। সারিকা আবিরের কথা জানতে চাইলে তুষি দীর্ঘশ্বাস ফেলে বলল, ওই ঘটনাটা থেকে আমি অনেক বড় একটা জিনিস শিখলাম। মেয়েদের আসলে এভাবে চলা উচিত না। যারা স্বাধীনতার বুলি শুনিয়ে মেয়েদের ঘর থেকে বের করেছে, তারা আসলে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই তা করেছে। এই ঘটনার মাধ্যমে আবিরের মতো কিছু মুখোশধারী আর ওই লোকটির মতো মহৎ হৃদয়ের মানুষের পরিচয় পেলাম। কেবল সেই পরম উপকারী বন্ধুটিকে একটি ধন্যবাদও জানাতে পারলাম না। ওনার নাম, ফোন নম্বর কিছু নিয়েছিস? সারিকা জানতে চাইল। পাগল, কথাই তো ঠিক মতো হয়নি। সে আমার দিকে ভালো করে তাকায়নি পর্যন্ত, বলেই আনমনা হয়ে গেল তুষি। সারিকা চলে যাবার পর আরো ঘন্টা খানেক তুষি ওভাবেই বসে রইল। পরে একসময় আবিষ্কার করল সে আবিরের কথা ভাবছে না। আবিরের নির্মম প্রত্যাখ্যান তুষিকে এতটুকু কাঁদায়নি, বরং সে এত দীর্ঘক্ষণ ধরে ওই রাগী গোয়ারটার কথাই ভাবছে। লোকটা কখন যেন ওর সমস্ত হৃদয় সদর্পে দখল করে নিয়ে ওকে নিঃস্ব করে দিয়ে গেছে। আজ বন্ধুদের সাহায্য নিয়ে ফেন্সি আরিফিনের সাথে দেখা করে
অসংখ্যবার ক্ষমা চেয়েছে। আরিফিন কোনো কথার জবাব দেয়নি। অবশেষে ফেন্সি বলে গেছে আরিফিন যেদিনই ওকে ডাকবে সেদিনই সে ছুটে চলে আসবে। চরম বিক্ষিপ্ত মন নিয়ে আরিফিন বাসার উদ্দেশ্যে রওনা দেয়। ফেন্সির সাথে তার গত 5 বছরের সম্পর্ক। ফেন্সির সেদিনের আচরণে আরিফিন মনকে শক্ত করে নিয়েছিল, কিন্তু আজ ফেন্সির অনুনয় বিনয় আরিফিনকে নিজের মনের সাথে দ্বন্দ্ব তৈরি করে দিয়েছে। এসব ভাবতে ভাবতে কখন যে আনমনা হয়ে গেছে সে টেরই পায়নি। টের যখন পেল তখন সে চলন্ত ট্রাকের ধাক্কায় সোজা 8 ফুট খাদের নিচে। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হলে জানা গেল তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে, মাথায়ও চোট পেয়েছে। প্রায় 1 মাস হাসপাতালে থেকে বাড়ি ফিরল আরিফিন। ক্ষীণ আশা ছিল ফেন্সি হয়তোবা ওকে দেখতে আসবে, কিন্তু সে না আসায় আরিফিনের একসময় নিজেরই মনে হলো ফেন্সিকে ক্ষমা করে দিয়ে ওর সাথে সম্পর্কটাকে নতুন করে তৈরি করলে মন্দ হয় না। কি ভেবে আরিফিন ফোনটা টেনে নিল কোলে। ফেন্সিকে ফোন দিতে সে ধরল। আরিফিনের কুশল জিজ্ঞাসা করল। আরিফিন হেসে বলল, তুমি চাইলে এসে দেখে যেতে পারো। ফেন্সি খানিক ইতস্তত করে বলল, আমাকে ক্ষমা করো আরিফিন, আমার পক্ষে কারো ক্র্যাচ হয়ে বেঁচে থাকা সম্ভব না। তুমি নিজেও তো স্বীকার করো যে তোমার পা আর কোনোদিন ভালো হবে না। আরিফিন ফোন কানে চেপে চুপ করে বসে থাকে। ওপাশ থেকে ফেন্সি ধীরে ধীরে বলে, আমাকে ক্ষমা করো বলে ফোনটা কেটে দেয়। আরিফিনের শরীরের চেয়ে মনের অবস্থা বেশি খারাপ। প্রচুর অনিয়ম করেও। ওর মা নিজস্ব ব্যস্ততায় আরও বেশি মুশকুল। বাবা দেশে যতদিন থাকেন তার চেয়ে বাইরে থাকেন বেশি। আরিফিনের দুর্দশা ওর দাদির মর্মপীড়া আরও বাড়িয়ে তুলল। দাদি কঠিনভাবে আরিফিনকে ধরলেন তার পছন্দের পাত্রীকে বিয়ে করার জন্য। আরিফিন রাজি হল না। সে নিজের পঙ্গু জীবনের সাথে আরেকটা জীবনকে চড়াতে চায় না। তাছাড়া ওর মন থেকে ভালোবাসা মরে গেছে। ও নতুন করে কাউকে আর ভালোবাসতে পারবে না। অবশেষে দাদি জানালেন তিনি এ বাড়িতে আর থাকবেন না। যেদিকে দু চোখ যায় চলে যাবেন। তবুও আদরের নাতির এই কষ্ট চোখের সামনে দেখতে পারবেন না। অগত্যা আরিফিনকে রাজি হতে হলো। দাদি শফিক চাচার সাথে কথা বললেন। তিনি নিজের একমাত্র মা মরা মেয়েকে এক পঙ্গু ছেলের কাছে বিয়ে দিতে মোটেও রাজি ছিলেন না, কিন্তু তোহফা স্বয়ংসম্মত হওয়ায় তিনি আর কিছু বললেন না। অবশেষে এক ঘরোয়া সন্ধ্যায় ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আরিফিনের বিয়েটা হয়ে গেল। আরিফিনের আগের চাঞ্চল্য আর নেই। দাদির জেদের কাছে নত হয়ে আজ তাকে বিয়ে করতে হয়েছে। আরিফিন খুঁড়িয়ে খুঁড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। নিজেকে আপাদমস্তক দেখল। ডান হাতে ক্র্যাচ আজ ওর নিত্যসঙ্গী। ধপ করে একটা সোফায় বসে পড়ে 2 হাতে মুখটাকে ঢেকে ফেলল। কতক্ষণ ওভাবে ছিল বলতে পারবে না। কারো হাতের ছোঁয়ায় আরিফিন মুখ তুলে তাকালো। একজোড়া কাজল কালো চোখ ওর দিকে মায়া ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আরিফিনের প্রথমেই মনে হলো এই চোখ সে আগে কোথাও দেখেছে। মেয়েটি ওর হাত ধরে মৃদুস্বরে বলল, এভাবে বসে আছেন কেন? চলুন শোবেন। না ঠিক আছে, আমার চোখে ঘুম নেই, তুমি যাও। মেয়েটি কিছুক্ষণ ভেবে বলল, আমি জানি আপনি অনেক মনে কষ্ট নিয়ে আছেন, কিন্তু আপনার স্ত্রী হিসেবে আপনাকে একাও তো ছেড়ে দিতে পারি না, চলুন। অগত্যা আরিফিন উঠে এসে বিছানায় বসল। মেয়েটি আরিফিনের 2 পা ধরে বিছানায় তুলে দিয়ে একটা কাঁথা দিয়ে দিল। তারপর চুপ করে আরিফিনের পাশে এসে বসল। আপনাকে কিছু কথা বলবো, শুনবেন? আরিফিন তাকালো ওর দিকে। বলো। এদিকে তুষি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাকে কিছুতেই ভোলানো যাচ্ছে না। তার গম্ভীর রাগী মুখটি তুষির শয়নের স্বপনে জাগরণে বারবার হানা দিচ্ছে। এমন অনুভূতি আগে কখনো হয়নি। যেভাবেই হোক সে ওই মহান মানুষটিকেই তার জীবনের সঙ্গী হিসেবে পেতে চায়, কিন্তু তাকে জয় করা সহজ কাজ হবে না। কিন্তু তুষি তার সিদ্ধান্তে অনড়। বহু কষ্টে সারিকাকে দিয়ে লোকটার নাম ঠিকানা জোগাড় করল। তারপর তোফার কাছ থেকে একটা বোরকা চেয়ে নিল। আপাতমস্তক আবৃত করে তুষি তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছল। সে লোকটার বাড়ি এলো। হাতের কাগজে চোখ বুলালো। ভদ্রলোকের নাম আসলে আসিফ আজাদ। বাহ, নামটাও দারুণ। তুষি মনে মনে বিসমিল্লাহ বলে দরজা নক করল। দরজা খুলে দেখতে পেল তুষি মনে হলো সে অজ্ঞান হারাবে। তার পরাণ পাখি তারই সামনে। তুষিকে দেখে ভদ্রতা আর বিনয়ের সাথে জিজ্ঞেস করেছে, জি, কাকে চান? তুষি মনে মনে বলল, তোমাকে চাই। মুখে বললেন, আন্টি আছেন? ওনার কাছে আমি এসেছি। ওহ, আসুন বলে দরজা খুলে তুষিকে স্বাগত জানালো। তুষি মনে মনে ভাবছে, আমাকে সামনাসামনি দেখলে তো ঘাড়ে ধরে বিদায় করবে, কিন্তু আমি তো বিদায় হতে আসিনি। তোমার হৃদয়ে আমার সিংহাসন স্থাপন করতে এসেছি। আপনাকে কিছু কথা বলবো, শুনবেন? বলো। আরিফিন নিস্পৃহ কণ্ঠে বলল। তোহফা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনার হয়তো মনে হচ্ছে সমস্ত জেনে শুনে আমি আপনাকে কেন বিয়ে করতে রাজি হলাম। আরিফিন কোনো উত্তর না দিয়ে মোবাইলের দিকে চেয়ে থাকল। তোহফা বলে চলল, অনেকেই ভাবছেন আপনার সম্পত্তির লোভে হয়তো বিয়ে করতে রাজি হয়েছে। হয়তো আপনিও। অবশ্য এমনটা ভেবে থাকলে আপনাকে দোষ দেব না, কিন্তু আপনাকে বিয়ে করতে রাজি হওয়ার ব্যাপারে আমার অন্যরকম একটা ফিলিংস কাজ করেছে, যেটা এই মুহূর্তে আপনাকে আমি বলতে পারবো না। ভীষণ অস্বস্তি নিয়ে কথাগুলো বলল তোহফা। আরিফিন বরাবরের মতোই নীরব। তোহফা আবার বলল, কিন্তু এটা সত্যি যে আমার বাবা কোনোভাবেই এই বিয়েতে রাজি ছিলেন না। দাদুর কারণেই, মানে আপনার দাদুর সাথে আমার দাদুর, এ পর্যন্ত বলে তোহফা থেমে গেল। আরিফিনের দিকে তাকিয়ে বলল, আপনি কি আমার উপর বিরক্ত হচ্ছেন?
না, তবে তোমার কথার অর্থ আমি ঠিক ধরতে পারছি না। আমার তোমাকে বলার মতো একটাই কথা আছে, আর সেটা হলো দাদুকে আমি ভীষণ ভালোবাসি, তার কথা ফেলতে পারিনি বলেই। আমি জানি, আরিফিনের কথার মাঝে তোফা বলল, দাদু আমার কাছে কোনো কথাই গোপন করেনি। ভাববেন না, স্ত্রীর অধিকার নিয়ে কখনো আপনাকে বিব্রত করব না। তবে অনুরোধ একটাই আপনার কাছে, আমাদের মধ্যকার এসব কথা যেন আমার বাবা জানতে না পারেন। আরিফিন তবুও নীরবই রইল। তোফা উঠে দাঁড়ালো। আপনি ক্লান্ত, আপনার বোধহয় ঘুম পাচ্ছে, আপনি বরং শুয়ে পড়ুন। আর তুমি? মোবাইলের দিকে চোখ রেখেই প্রশ্নটা করলো আরিফিন। ওর প্রশ্নের ধরনেই তোফা বুঝে নিল আরিফিন কি চায়। সে চায় না তোফা বিছানায় ঘুমাক, তাই সে হেসে বলল, এত বড় রুম, জায়গার কি অভাব? ফ্লোরে বা সোফা একটা ব্যবস্থা করে নিতে পারবো। আরিফিন স্বস্তির নিঃশ্বাস ফেলে পাশ ফিরে চোখ বন্ধ করল। তোফা সেদিকে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর ধীর পায়ে বারান্দায় গিয়ে চুপ করে বসে রইল। শান্ত গম্ভীর মুখশ্রী বলে দিচ্ছে, ইনি আজাদ সাহেবের মা। তুষি নিকাব সরিয়ে তার সামনে গিয়ে ঝুঁকে গেল পা ছুঁয়ে সালাম করার জন্য। তিনি আচমকা এটার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি এই করে উঠলেন, এটা করো না মা, পা ছুঁয়ে সালাম করা কি অন্যায়? আপনি মুরব্বী মানুষ, তাই। তুষি অবাক হয়ে বলল, কারণ সে জানতো মুরব্বীরা এটা করলে খুশি হন। তিনি হেসে বললেন, না, অন্যায় নয়, তবে খেলাফে সুন্নাহ। আল্লাহ ছাড়া আর কারো সামনেই আমাদের কারো মাথা নত করা উচিত না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এটা করতে শেখাননি। সাহাবীদের কাছে উনি ছিলেন সর্বাধিক সম্মানিত, অথচ তার সম্মানে সাহাবীদের উঠে দাঁড়ানোটাকেও তিনি অপছন্দ করতেন। মন্ত্রমুগ্ধের মতো শুনছিল তুষি। তার ভালো লাগছিল কথাগুলো শুনতে। ভদ্রমহিলা দেখতে যেমন চমৎকার, তার বাচনভঙ্গি তার চেয়েও বেশি সুন্দর। ছেলেও মায়ের মতো গুণী পেয়েছে। তা মা, তুমি কে, কোত্থেকে এসেছো? কিছুই তো বললে না। তুষি গলা ঝেড়ে নিয়ে বলল, আমি আপনার কাছে দিন শিখতে এসেছি। শুনেছি আপনি ভালো কোরআন পড়তে পারেন, আমাকে শেখাবেন? ভদ্রমহিলা হাসলেন। কেউ আগ্রহ করলে তাকে শেখাবো না কেন? তা তুমি এত ঘামাচ্ছ কেন মা? তোমার কি গরম লাগছে? জি, আসলে বোরকা পরে অভ্যেস নেই তো, বলেই জিভ কাটল। এই যা, পেটের খবর বলে দিচ্ছে দেখি। দ্রুত সংশোধন করে বলল, না মানে আজকে গরমটাও বেশি। বুঝেছি, তোমাকে দেখে বোঝা যায় তোমার বোরকা পরে অভ্যাস নেই। তুমি সত্য বলেছ, আমি খুশি হয়েছে। মিথ্যা বলা মহাপাপ। সাবধান, মিথ্যা যারা বলে তাদের ঠিকানা জাহান্নামের সবচেয়ে নিচের স্তর, হাবিয়াতে। জি, ঢোক গিলে বলল তুষি। আজাদের মায়ের কাছ থেকেই জেনে নিল সে সপ্তাহে কদিন আসবে। তিনি বললেন, কোরআন শিখতে হলে সব দিন আসতে হবে, তবে তোমার সুবিধার জন্য না হয় সপ্তাহে 4 দিন করে দেই। তুষি দ্রুত বলে উঠল, সপ্তাহে সব দিন আসতে তার কোনো সমস্যা হবে না। সেই থেকে শুরু। তুষির মূল ইন্টেনশন ছিল আজাদের মায়ের সাথে সখ্যতা তৈরি করে তার প্রিয় পাত্রে হওয়া। তাই তুষি সেই লক্ষ্যে কাজ শুরু করেছিল। প্রতিদিন নির্ধারিত সময়ে চলে আসত, মন দিয়ে তার প্রতিটি কথা শুনত, তার কাজে তাকে সাহায্য করত। তবে তুষি কাজকর্মে ততটা পটু নয় বলে ওকে প্রায়ই লজ্জিত হতে হতো। আজাদের মা বুঝতে পারেন তুষি নিজের ঘরে কোনো কাজ করে না। তিনি কথায় কথায় একদিন বললেন, নিজের কাজ নিজে করতে পারা উচিত মা। আম্মুর সাথে কাজ শিখবে, তাকে রান্নায় সাহায্য করবে। তুষি দীর্ঘশ্বাস ফেলে ভাবল, ওর মা রান্নাঘরে খুব কমই যান, বাড়ির বুয়া বাবুর্চিরা সব করে, কিন্তু ওর নিজের এই ছন্নছাড়া জীবনের কথা বলতে লজ্জা পেল তুষি। ওর বাবা মায়ের মধ্যে তুষি কখনো কোনো পারস্পরিক বন্ধন দেখতে পায়নি। ওরা 2 ভাই বোন বেড়ে উঠেছে নিজেদের মতো করে। যেটুকু কিছু শিখেছে তা দাদির কাছ থেকে। কয়েক মাস আসা যাওয়ার মাঝে মাত্র 2 বার আজাদের মুখোমুখি হয়েছে ও। কিন্তু আজাদের মুখের দিকে না তাকানোর অভ্যাসের কারণে তুষি ধরা পড়তে গিয়েও পড়েনি। একদিন কৌশলে আজাদের পছন্দ অপছন্দের কথা জিজ্ঞেস করেছিল। ওর মায়ের মুখ থেকেই জানলো আজাদ তার বাবা মারা যাবার পর থেকেই খুব চুপচাপ আর গম্ভীর হয়ে গেছে, আর সে মিথ্যা ও ছল চাতুরি একদমই পছন্দ করে না। একথা শুনে ভয়ে কুঁকড়ে গেল তুষি। আজাদ যেদিন জানবে ও শুধু ওকে পাবার জন্য এ বাড়িতে তার মায়ের সাথে ভাব জমিয়েছে, সেদিনকে আজাদ ওকে ক্ষমা করবে? প্রচন্ড মন খারাপ করে বাড়ি ফিরল তুষি। আশা পূরণের কোনো পথই দেখতে পাচ্ছে না। নামাজ শেষেও 2 হাঁটুতে মুখ গুজে বসে রইল অনেকক্ষণ। এমন সময় কাঁধে কারো হাতের ছোঁয়া পেয়ে তুষি মুখ তুলে তাকালো। তোফা ওর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। তুষি চোখের জল আড়াল করার চেষ্টা করল। তোফা ওর কাঁধে হাত রেখে শান্ত ভঙ্গিতে বলল, তোকে ছোটবেলা থেকেই চিনি তুষি, একসাথে খেলাধুলা করে বড় হয়েছি আমরা। বড় হয়ে আলাদা হয়ে গেলেও তোর সাথে যোগাযোগ ছিল সবসময়। তোকে যতটা জানি তার সিকি ভাগও তোর ভাইকে জানি না। কাজেই আমার কাছে একদম লুকাবি না। কি হয়েছে ঠিক করে বল। কি হবে? কিছু না, নাক টেনে বলল তুষি। তোফা ওর থুতনি তুলে ধরে দুষ্টুমি করে হেসে বলল, আমি তো এই চোখে সুনীল গাঙ্গুলির কুমারীর প্রথম কান্না দেখতে পাচ্ছি, আর তুই বলছিস কিছু না? তুষি মুখ সরিয়ে বলল, দেখ ছাড় তো। তোফা বলল, কিছু তো হয়েছে। নিয়মিত নামাজ পড়ছিস, বোরকাও ধরেছিস, মাশাল্লাহ, তোর হেদায়েত দেখে মন ভরে যাচ্ছে। কিন্তু চোখের কোণে কালি কেন? তুষি, মিথ্যা বলবি না একদম। তুষি ম্লান হেসে বলল, নিজে তো গলা পর্যন্ত প্রেম সাগরে ডুবে আছিস, তাই সব মনে হচ্ছে।
তোফাও ম্লান হাসল। হ্যাঁ, তোর ভাই আমাকে প্রেমের মহাসাগরে ডুবিয়ে রেখেছে। এবার বল, মিথ্যে বললে কিন্তু বড় গুনাহ হবে। সত্যিটাই বল। তুষি এবার আর চেপে রাখতে পারল না। চোখের পানি ঝর্ণাধারার মতো নেমে এলো। তোফা ওর কাঁধে হাত রাখতে তুষি ওর কাঁধে মাথা রেখে কেঁদে ফেলল। তোফা ওকে কাঁদতে বাধা দিল না। কিছুক্ষণ পর শান্ত হয়ে তুষি ধীরে ধীরে একের পর এক সব কথা বলতে লাগলো। আফ্রিদির মিথ্যা ফাঁদ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত সব খুলে বলল। তোফা সব শুনে বলল, এখন তোর কি মনে হয় আজাদ ভাই তোকে পছন্দ করে না? কি করে বলবো? একটা বারও ভালো করে তাকিয়ে দেখেনি যেন আমি কুৎসিত কিছু। তোফা হাসল। সে দিনদার ছেলে, তোকে এই বেপর্দা দেখে ভালো করে তাকায়নি। কারণ পুরুষ মানুষের পর্দা হলো চোখে। আল্লাহ মেয়েদের পর্দা করার কথা বলার আগে পুরুষের চোখ নিচু করার আদেশ করেছেন। এটা ছেলেদের পর্দা, নইলে তাদের চোখের জেনা হবে। এজন্য দিনদার ছেলেরা বেপর্দা মেয়ে নিতে চায় না। তুষি চোখ মুছে বলল, শুধু পর্দা করি না এই দোষে সে আমাকে নেবে না? তোফা মুখ টিপে হাসল। আচ্ছা ধর, টেবিলে দুটো প্লেটে একই রকমের সুস্বাদু খাবার সাজানো রয়েছে। একটা ঢাকনা দেয়া হয়নি বলে মাছি ভন ভন করছে, আরেকটা প্লেট ঢাকনা দেয়া আছে। তুই কোনটা খাবি? তুষি ভ্রুম কুচকে বলল, অবশ্যই ঢাকনা দেওয়াটা খাবো। খোলাটা খেলে অসুখ করবে, পেট খারাপ হবে না। কিন্তু এর সাথে পর্দার সম্পর্ক কি? প্লিজ ডোন্ট মাইন্ড। বেপর্দা মেয়ে ওই খোলা খাবারের মতো, যাকে কামুক পিঁপড়ের দল চোখ দিয়ে চাটে, মনে মনে বিশ্রী কল্পনা করে, বন্ধুত্বের নাম দিয়ে প্রেম করে, আর প্রেমের দোহাই দিয়ে সে। তোফার মুখে হাত রেখে ওকে থামিয়ে দিল তুষি। চুপ থাক, বুঝেছি। তোফা তবুও বলল, কোনো সচেতন রুচিশীল মানুষ খোলামেলা কোনো কিছু গ্রহণ করবে না, সেটা খাবার হোক বা অন্য কিছু। কাপড় কিনতে গেলেও আমরা ডিসপ্লে দেখে পছন্দ করলেও ভেতর থেকে ইনটেক করাটাই নিতে পছন্দ করি। খোলা পণ্যের চেয়ে প্যাকেটজাত পণ্যের মান ও মূল্য দুটোই বেশি। এবার চোখ মোচ। তুই যদি বলিস তোর আজাদ ভাইয়ের আম্মুর সাথে আমি কথা বলতে পারি, কি বলবো? তুষি মাথা নাড়ল। না রে, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আর মিথ্যাচার না। আল্লাহকে আর নারাজ করতে চাই না। আগামীকাল আমি ওনার আম্মাকে সব বলে ক্ষমা চাইব। উনি জানার আগেই আমি সরে আসতে চাই। পেয়ে হারানোর চেয়ে না পাওয়ার বেদনাই ভালো বলে ফুঁপিয়ে কেঁদে উঠল তুষি। তোফা ওর পিঠে হাত বুলিয়ে শুধু সান্ত্বনা দিল, কিছু বলতে পারল না। তুষি আগে সব করত আজাদের মায়ের অনুকম্পা পাবার জন্য, কিন্তু ইসলামকে ভালো করে জানার পর ওর মনে ইসলামের প্রতিটি হুকুম আহকাম মেনে চলার মানসিকতা তৈরি হয়েছে। সে এখন মন থেকে আল্লাহকে ভালোবেসেই তার আদেশ পালনের চেষ্টা করে। তার কাছেই ফরিয়াদ জানায় নিজের মনের একান্ত গোপন কথাগুলো। ফরিয়াদ জানায় একজন দিনদার প্রেমময় স্বামীর, যাকে সে মনে প্রাণে বিশ্বাস করে সে নিজেকে সঁপে দিতে পারবে তার কাছে। বেল বাজালে আজ আজাদই গেট খুলল। আজ তুষি আগে মুখ নামিয়ে ফেলল। আজাদ গেট ছেড়ে সরে দাঁড়ালো। সে জানে এই মেয়েটি প্রতিদিন তার মায়ের কাছে তালিম নিতে আসে। তুষি ভেতরে চলে গেলে আজাদের মনে একটা খটকা তৈরি হলো। মেয়েটাকে যেন চেনা চেনা মনে হলো। হতে পারে এটা তার মনের ভুল। কিছুক্ষণ পর আজাদ বেরিয়ে গেলে তুষি প্রতিদিনের মতো নিজের পড়া শেষ করল। আজাদের মা তুষিকে যথেষ্ট স্নেহ করেন। আজ তুষির মুখ মলিন দেখে প্রশ্ন করলেন, কিরে মা, মন খারাপ? তুষি মাথা নেড়ে চুপ করে রইল। হঠাৎ বলল, আন্টি, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। কথা শেষ হবার মাঝেই কলিং বেল বেজে উঠল। আজাদের মা বললেন, এ সময় আবার কে এলো? তিনি নিজেই দরজা খুলে সালাম দিলেন। তুষি তাকে দেখে ভীষণ চমকে উঠল। কাঁপা স্বরে সালাম দিতে আগন্তুক ভদ্রমহিলা তুষির দিকে তাকিয়ে থেকে চশমা ঠিক করতে করতে বললেন, তুমি এখানে? আজাদের আম্মু তুষির দিকে তাকিয়ে হেসে বললেন, তুষি, ইনি হচ্ছেন আজাদের বড় ফুপি, আর আপা ও হচ্ছে, ওকে তো আমি চিনি। তুমি না সেদিন রাতে আজাদের সাথে ছিলে? আজাদের মা বিভ্রান্ত হয়ে তুষির দিকে একবার, ফুপির দিকে একবার তাকালেন। তুষি মাটির দিকে তাকিয়ে ভাবছে, ধরনী দ্বিধা হয় না কেন? এমন সময় তুষির ফোন বেজে উঠলে তুষি রিসিভ না করে আজাদের আম্মুর দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে বলল, আমার বাসা থেকে কল এসেছে, আমি যাই আন্টি। আজাদের আম্মু কিভাবে বললেন, আচ্ছা যাও, সাবধানে যাও। রিক্সা সারাটা পথ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল তুষি। কাল থেকে আর যাবে না ও বাড়িতে। আর কোনোদিন দেখা হবে না আজাদ নামের সেই ছেলেটির সাথে, যে ঝড়ো বাতাসের মতো ওর জীবনে এসে ঝরা পাতার মতো নীরবে বিদায় নিল। তুষির সমস্ত চেতনা জুড়ে সে হানা দিতে থাকল। বোরকায় ঢাকা মুখ বলে কেউ ওর কান্না টের পেল না। তুষি দুপুরে কিছু খেল না, রাতেও বলল জ্বর লাগছে, খাবে না। তোফা নীরবে ওকে দেখলো, কোনো কথা বলল না। কাজ সেরে এক ফাঁকে তুষির মোবাইল থেকে সারিকার নম্বর টুকে নিল তুষি, টের পেল না। রাতে আরিফিনকে চায়ের কাপ হাতে তুলে দেবার সময় বলল, একটা অনুমতি চাচ্ছি, দেবেন? আরিফিন তাকালো, কিসের অনুমতি? একটা জায়গায় যাব। একা? বলেই আরিফিন থমকে গেল। তোফার ব্যাপারে সে আজকাল একটু সেন্সিটিভ হয়ে পড়েছে। তোফাকে ছাড়া ওর নিজেকে যেন অচল মনে হয়। তোফা মৃদু হেসে বলল, জি না, একজনের সাথে। কোথায়, কার সাথে? পরে বলবো। যেতে অনুমতি দিচ্ছেন কিনা আগে বলুন। আরিফিন একটু থেমে বলল, কতক্ষণ লাগবে ফিরতে? ইস, ফিরবো না হলো তো? ইচ্ছে করে দুষ্টুমি করল তোফা। কিন্তু আরিফিন হাতের চায়ের কাপ আছড়ে ফেলে দিলে ও চমকে উঠল। আরিফিন নিজের এই আচরণে অপ্রস্তুত বোধ করল।
তোফা কিছু না বলে চায়ের কাপের ভাঙা টুকরোগুলো জড়ো করতে লাগলো। চলে যাবার জন্য উঠে দাঁড়াতেই আরিফিন ওর হাত ধরে ফেলল, বলল সরি। তোফা আর কিছু না বলে চলে গেল। আরিফিন দুহাতে মুখ ঢাকল। পরদিন তৈরি হয়ে আরিফিনের সামনে এসে দাঁড়ালো তোফা। আরিফিন বারান্দায় চুপ করে দাঁড়িয়েছিল। তোফাকে দেখে বলল, যাচ্ছ? জি, যাও। আর কিছু বলবেন? আরিফিন তোফার দিকে মিনিট খানেক তাকিয়ে থেকে বলল, না। আসি তাহলে, বলে তোফা বেরিয়ে পড়ল। সারিকা বাসা চেনে, তাই ওকে সাথে নেয়া। তোফা বাড়ি থেকে বেরোবার আগে 2 রাকাত নামাজ পড়ে বেরিয়েছিল যেন আল্লাহ সব সহজ করে দেন। আজাদের আম্মু চিনতে না পেরে জিজ্ঞাসা করলেন, আপনারা? জি, আমি তুষির বড় ভাবি। তুষিকে চিনেছেন তো? আরে তুমি তোফা, তাই না? এসো এসো। ওরা ভেতরে এলে তিনি বললেন, তোমার কথা তুষির মুখ থেকে অনেক শুনেছি। আচ্ছা, তুষি মেয়েটা 2 দিন ধরে আসে না কেন বলো তো? তোফা উঠে গিয়ে ওনার হাত ধরল। 2 সপ্তাহ পর তুষি রান্নাঘরে এসে দাঁড়ালো। ডেকেছিস কেন? তোফা ব্যস্ত হাতে কাজ করতে করতে বলল, দেখ তো শোনা, ড্রয়িং রুমের সোফার কাভারটা বদলাতে বলেছিলাম, বদলেছে নাকি? আর সারিকা কি এসেছে? না তো, ও আসবে কেন? ওকে আমি আসতে বলেছি। এবার তুই যা, গোসল সেরে তৈরি হয়ে নে, তোকে পাত্রপক্ষ দেখতে আসবে। কি? তুষি প্রায় চেঁচিয়ে উঠল। তো কি, এক আজাদ আজাদ করে পাগল হলি সে তোর খবর রাখে? যা বলেছি তাই কর। তুষি বোকার মতো দাঁড়িয়ে থাকলো। তোফা বলতে লাগলো, এটা আব্বার মান সম্মানের প্রশ্ন। তুই দিনদার চেয়েছিলি, আমরা দিনদার পেয়ে আর দেরি করিনি। বলে তোফা বেরিয়ে গেল। ওর আচরণ আজ তুষির কাছে অচেনা ঠেকছে। তুষির ঘরে গিয়ে তোফা দেখলো তুষি চুপ করে বসে আছে। ওকে দেখে মনে হচ্ছে ওকে একটু পর ফাঁসিতে চড়ানো হবে। তোফা ওর কাঁধে হাত রেখে বলল, ছেলে ভালো রে, পাশ করেই চাকরি পেয়েছে, লম্বা ফর্সা হ্যান্ডসাম লোক। তুই দেখেছিস যে এত কথা বলছিস? না, সারিকা দেখেছে। তোরা কি আমার বন্ধু না শত্রু? আরে রাগ করিস কেন? পাত্র দেখে পছন্দ হলে বলবি, আজকেই কাবিন হয়ে যাবে। আর পছন্দ না হলে বলবি চলে যাবে। সারিকা হাসল। তুষি মনমরা অবস্থায় বসে রইল। তুষির মা ঢুকে বললেন, কি রে তুষি, ওরা তো এসে পড়েছে, তাড়াতাড়ি তৈরি হ, ওকে হালকা সাজিয়ে দে না তোরা। এক ফোঁটাও সাজবো না। তোমরা আমার মতামত না নিয়ে। তুষি কেঁদে ফেলল। আরে কাঁদিস কেন? বললাম তো পাত্র পছন্দ না হলে বিদায়। পূর্ণ পর্দা করেই তুষি পাত্রপক্ষের সামনে এলো। জেদ করে মুখে কিছুই লাগালো না। পাত্রের বড় ফুপু তুষির বাবাকে জিজ্ঞাসা করলেন, পাত্রপাত্রী নিজেদের মধ্যে দুটো কথা বলুক, কি বলেন? তুষির মনে হলো ওর কান ঝাঁঝা করছে। ওর কানে আজাদের মায়ের কণ্ঠ ও ওর ফুপুর কণ্ঠ বাজছে। তুষি মাথা নিচু করে 2 চোখ বন্ধ করে মনে মনে আল্লাহর কাছে শক্তি চাইল। এমন কেন হচ্ছে? কি বলে পাত্র বিদায় করবে তাও মাথায় আসছে না। তুষির আম্মু ওকে ধরে পাশেই দাদির রুমে নিয়ে বসালেন। তুষি প্রাণপণে চোখের পানি আটকে রেখেছে যেন তা গড়িয়ে না পড়ে। পাত্র ওর দিকে নির্নিমেষ নয়নে তাকিয়ে রয়েছে, কিন্তু তুষি ভুলেও মুখ তুলে তাকাচ্ছে না। পাত্র সামান্য কেসে বলল, আমার তো অনেক প্রশ্ন আছে করার মতো, অবসরে করব। আপনার যা বলার আছে বলুন। উফ, এও তো আজাদের কণ্ঠ। তুষি কি পাগল হয়ে যাচ্ছে? 2 ঠোঁট চেপে ধরে তাকালো সামনের দিকে। কিছু বলার জন্য ঠোঁট দুটো ফাঁক করেছে। সামনের সঙ্গ আজাদকে দেখে বাকরুদ্ধ হয়ে গেল। আজাদ ওর দিকে তাকিয়ে হাসছে। এ কি স্বপ্ন? তুষি ভুল দেখছে না তো? আজাদ 2 হাত বুকের উপর বেঁধে বলল, বড়রা বলেছেন আজই আগটা হয়ে যাক, আপনার মতামত কি? তুষি মুখ নামিয়ে ফেলল। 2 চোখ বন্ধ করে পরম করুণাময়ের দরবারে শকর জানালো। আজাদ মৃদুস্বরে বলল, চোখের পানিটা এবার দয়া করে মুছুন, ভাল লাগছে না, পরে কথা বলছি। এতক্ষণ বসে থাকাটা ভালো দেখায় না। উঠি কেমন? বলে আজাদ উঠে গেল। তুষি ঘরে ঢুকতেই সারিকা আর তোফা একসাথে চিৎকার দিয়ে উঠল, সারপ্রাইজ! তুষি আবেগে কেঁদে ফেলল ঝরঝর করে। তোফা ওকে জড়িয়ে ধরল। সাজানো শেষ হতে সারিকা বলল, এত সেজে লাভটা কি হচ্ছে? কথা বলেই চলে যাবে, ফাংশন 2 মাস পরে। তুষি হাসি মুখে চুড়ি পড়তে পড়তে বলল, বেশি কথা না বলে খোঁজ নিয়ে আয়, ডাকছে কিনা। ইস, একেবারে অস্থির হয়ে আছিস, এতক্ষণ তো ভেউ ভেউ করে কাঁদছিলি। রাত 12টার মধ্যে তুষির আঁক পরানো হয়ে গেল। আরেফিন আজাদের সাথে হাত মিলিয়ে জড়িয়ে ধরল। সবাইকে খুরমা বন্টন শেষে দাদি তুষির বাবাকে বললেন, ওদের দুজনকে কিছুক্ষণ কথা বলতে দেয়া হোক, কি বলিস? হ্যাঁ, তোফা সব ব্যবস্থা করে রেখেছে। তুষি মাথা নিচু করে বসে আছে। গহনাপত্রের ঝলকে ওকে অসাধারণ দেখাচ্ছে। চেহারার সুখী ভাবটা ওর রূপে বাড়তি সৌন্দর্য যোগ করেছে। আজাদ হঠাৎ বলল, আমাকে ভালো লেগেছে? সেদিন রাতে বললেই পারতেন, সোজা কাজী অফিসে নিয়ে যেতাম। তারপর তুষি হাসল কেবল। আজাদ আবার বলল, কথা নেই কেন? নাকি আমাকে পছন্দ হয়নি? তুষি মুখ গম্ভীর করে হঠাৎ তাকিয়ে বলল, উঠে দাঁড়ান। আজাদ অবাক হয়ে বলল, মানে? বলে চেয়ার ছেড়ে সত্যি উঠে দাঁড়ালো। তুষি খাট থেকে নেমে ধীর পায়ে ওর কাছে গিয়ে দাঁড়ালো। আজাদ কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু বলবেন মনে হচ্ছে। তুষি আস্ত করে মাথাটা আজাদের বুকে ঠেকিয়ে বলল, কিছু বলার নেই। তারপর 2 হাত আলতো করে আজাদের বুকে রাখতেই আজাদ বলে উঠল, আরে আরে, এখনো তো দেনমোহর শোধ করিনি। তুষি ওর বুকে মৃদু কিল দিয়ে পরম স্বস্তিতে মাথা রাখল, আর আজাদ ওকে আলতো করে জড়িয়ে ধরল।
যাবার আগে আজাদের মা তুষির মাথায় হাত রেখে দোয়া করলেন, কপালে চুমু খেলেন। আজাদের বড় ফুপু তুষির থুতনি ধরে নেড়ে বললেন, তোমার শাশুড়ি আম্মা বলল তুমি নাকি খুব সুন্দর করে পড়া শিখেছ, একদিন আমাকে শোনাবে কেমন? তুষি লজ্জিত হেসে মাথা কাত করল। ওর চোখ গেল সামনের দিকে, যেখানে আরিফিন আর আজাদ কথা বলছে। আরিফিন হাত নেড়ে কিছু বলছে আর আজাদ ওখান থেকেই তুষির দিকে তাকিয়ে আছে। তুষি ওর চাহনি দেখে লজ্জা পেয়ে মুখ নিচু করল। বিদায় নেবার সময় আরেক ঝলক চোখাচোখি হতেই আবার ভিড়ে মুচকি হেসে আলতো করে চোখ টিপল আজাদ। তুষি অফিক করে হেসে ফেলল। তারপর আবার তাকাতে দেখল আজাদ ওখানে নেই। দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে চলে এলো। রাত হয়ে যাচ্ছে বলে সারিকাও একটু আগে বিদায় নিল। যাবার আগে সংক্ষেপে জানিয়ে গেল এ সমস্ত কিছুই তোফা করেছে। সে নিজে ওই বাড়িতে যেয়ে আজাদের মায়ের সাথে কথা বলে পুরো বিষয়টির জন্য ক্ষমা চেয়েছে। তুষির মানসিক পরিবর্তনের কথা জানিয়েছে। আজাদের মা বিচক্ষণ ও বুদ্ধিমতী মহিলা, পুরো ব্যাপারটি বুঝতে তার খুব বেশি বেগ পেতে হয়নি। তিনি ছেলের সাথে এ ব্যাপারে কথা বলেন, ওর ফুপুর সাথে পরামর্শ করেন, তারপর তুষির বাবা মায়ের সাথে কথা বলেন। পুরো বিষয়টি খুব সাবধানে হ্যান্ডেল করেছে তোহফা। তুষি কেবল তোহফাকে জড়িয়ে ধরে বলেছে, তোর এই ঋণ আমি কি দিয়ে শোধ করব বলতো? তোহফা উত্তরে কেবল হেসেছে। সবাই বিদায় নিয়ে চলে গেছে। তোহফাও ক্লান্ত হয়ে নিজের রুমে চলে গেছে। পুরো বাড়ি নিঝুম নগরী, কেবল ঘুম নেই তুষির চোখে। এক অনাবিল আনন্দে ভরে আছে আজ তুষির মন। তার কাঙ্ক্ষিত মানুষটিকে আজ সে নিজের করে পেয়েছে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? মনে মনে কয়েকবার বলল তুষি, আলহামদুলিল্লাহ, তোমার লাখক শুকরিয়া মাবুদ, এমন একজন মানুষকে আমার করে দেবার জন্য। ধীরে ধীরে এক এক করে গহনাগুলো খুলে রাখছে তুষি, কিন্তু ওর মনটা পড়ে আছে আজাদের কাছে। কি করছে ও? ওর ভাবনার কোথাও কি তুষি আছে? সাজ পোশাক খুলে ঘরের সাধারণ পোশাক পরল তুষি। বিছানায় গা এলিয়ে দিয়ে আজাদের মুখটাকে ধ্যান করতে লাগলো। হঠাৎ মনে পড়ল ঈশার নামাজ পড়া হয়নি। ত্রস্তে উঠে বসলো। ছি ছি, কেমন করে ভুলে গেল ও যে আল্লাহ ওকে ওর মনের মানুষটি মিলিয়ে দিলেন, তাকে পেয়ে সে মহান রবকে ভুলে গেল। এটা বড় অন্যায়। দ্রুত অজু করে নামাজে দাঁড়িয়ে গেল সে। পরম আবেগে নামাজ শুরু করল। 2 রাকাত পড়তে না পড়তেই তুষির সেলফোন বেজে উঠল। তুষি নামাজ শেষ করে ফোন হাতে নিয়ে দেখল আসিফ আজাদ। তুষি আনন্দে আত্মহারা হয়ে ফোন রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে ভারী শব্দে উত্তর এলো, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুষির সমস্ত শরীর শিহরিত হলো আনন্দে। কি বলবে ভেবে চুপ করে রইল। আজাদ বলল, কি খুব ব্যস্ত? না না, রাতের নামাজটা পড়া হয়নি তো, সেটাই আদায় করে উঠলাম। আর অমনি আপনার ফোন এলো। কথাগুলো বলেই মনে মনে নিজেকে ধমক দিল। এত বকবক করছিস কেন? সংযত হয়ে কম কথা বল, নইলে বেহায়া ভাববে। ও আচ্ছা। হঠাৎ আজাব সিরিয়াস ভঙ্গিতে বলল, আপনাদের বাসা থেকে চলে আসার পর খেয়াল করলাম আমার খুব দামি একটা জিনিস ফেলে এসেছি। ইন্না লিল্লাহ, কি ফেলে গেছেন বলুন তো? আমি খুঁজে তুলে রাখবো। সত্যি? যত্ন করে তুলে রাখতে পারবেন তো? অবশ্যই। কি ফেলে গেছেন বলুন? অবশ্যই না, ইনশাআল্লাহ বলতে হয়। সরি, ইনশাআল্লাহ। আমার হৃদয়টা খুঁজে পাচ্ছে না, সম্ভবত আপনার রুমে রেখে এসেছি ওটা। আজাদ নিচু গলায় বলল, ও তাই? বলে হঠাৎ কথা আটকে গেল তুষির। এতক্ষণে বুঝতে পারল আজাদ কি হারানোর কথা বলেছে। সে লজ্জা পেয়ে চুপ হয়ে গেল। চুপ কেন? কিছু বলুন, পেয়েছেন সেটা? তুষি মৃদু হেসে বলল, খুঁজে দেখব। তারপর কি মনে হতে বলল, আচ্ছা, স্বামীরা কি স্ত্রীকে আপনি করে বলে? বললে তো সমস্যা নেই, এটা অতি আদরে অনেকে বলে। কি করছেন এখন? তুষি প্রশ্ন করেই সাথে সাথে নিজেকে বকা দিল। গাধি। কি করছে তুই জানিস না? বোকার মতো প্রশ্ন। আজাদ হাসল। কি করছি? তোমার সাথে কথা বলছি। তুষি দমে গেল। ওর বুদ্ধিশুদ্ধি সব গায়েব হয়ে গেছে আজ। বোকা বোকা কথা বলছে আর ধরা খাচ্ছে। আজাদ বলল, একটা কথা জানতে ইচ্ছে করছে। সত্যি উত্তর দেবে তো? আমি মিথ্যা বলা ছেড়ে দিয়েছি। মাশাআল্লাহ। আচ্ছা বলো তো, কবে কখন আমাকে মনে ধরলো? একটু শুনতে ইচ্ছে হচ্ছে। তুষি ফাঁপড়ে পড়ল। এই রে, এইবার আসল ধরা খেতে যাচ্ছি। ঢোক গিলে বলল, জানাটা কি জরুরি? না, জরুরি না। আচ্ছা, আপনি কি আমার উপর রাগ? হঠাৎ তুষি বলল, কেন বলো তো? না মানে, আমি যে আপনার বাসায় মানে একটা কারণে যেতাম, সেটা জেনে রাগ হয়নি, বরং খুব অবাক হয়েছে। কারণ তোমার মতো আধুনিকার তো আমাকে পছন্দ হবার কোনো কারণ দেখি না। কেন এই কথা বলছেন কেন? আমার জানা মতে এখনকার মেয়েরা ছেলেদের দাড়ি পছন্দ করে না। আমিও করতাম না, কিন্তু এখন ছেলেদের ক্লিন শেভ দেখলে বমি আসে। দেখতে মেয়েদের মতো লাগে। ছেলেদের গালে থাকবে দাড়ি, কি সব দাড়ি ছেঁচে রাখে, দেখতে বিশ্রী লাগে। আজাদ হেসে বলল, দারুণ বলেছ তো। যাক, আমি দাড়ি রাখি আমার হিরোকে ফলো করে। দ্য মোস্ট স্মার্টেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। কে তিনি? অফকোর্স ইউ নো ভেরি ওয়েল। হি ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি আওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুষি পরম শ্রদ্ধার সাথে সাথে বলল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ ও জেনেছে
নবীজির নাম শোনার সাথে সাথে এই দৌড়টি পড়তে হয়। তারপর বলল, আচ্ছা আপনি বলুন তো, সেই ঝড় বৃষ্টির রাতে একটিবারও আমার দিকে তাকাননি কেন? আজাদ চুপ হয়ে থাকলো কিছুক্ষণ। তারপর বলল, তাকাইনি নিজেকে বাঁচাতে। তুষি চুপ হয়ে গেল। আজাদ ওপাশ থেকে বলল, কি হলো, একেবারে চুপ হয়ে গেলে যে? আপনি আমাকে খুব খারাপ মেয়ে ভেবেছিলেন সেদিন, না? তুষি আস্তে করে বলল, না, খারাপ ভাবিনি, তবে তোমার বেকুবি দেখে ভীষণ রাগ লেগেছিল। মনটা চাচ্ছিল ধরে চড়াই। একটু চুপ থেকে তুষি গাঢ় স্বরে বলল, আপনার ধৈর্য সহিংসতা দেখে আমি ছেলেদের সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য হয়েছি। সবাই একরকম না। যাক, ধন্যবাদ। তবে কি জানো, সুন্দরী মেয়েদের দেখে তো নয়, বরং যদি আদর করে আমন্ত্রণ জানায় তবে তাদেরকে রিজেক্ট করার মধ্যে একটা বড় ধরনের রিওয়ার্ড আছে আল্লাহর পক্ষ থেকে। তাই নাকি? কি সেটা? শেষ বিচারের দিন লক্ষ কোটি মানুষ যখন একটু ছায়ার অভাবে কাতরাতে থাকবে, তখন সেই সব যুবকেরা থাকবে আল্লাহর আরশের নিচে সসম্মানে। মাশাআল্লাহ। নবী ইউসুফ জুলেখার কথা শোনোনি? একবার একটা গানে কিছুটা শুনেছিলাম, ওনাদের প্রেম কাহিনী। তুষিকে থামিয়ে দিয়ে আজাদ বলল, আর দূর, ওইসব বানোয়াট গান ফান একদম বিশ্বাস করবে না। বিন্দুমাত্র সত্যতা নেই তাতে, বরং একজন সম্মানিত নবী সম্পর্কে মিথ্যাচার করা হয়েছে তাতে। তাই হ্যাঁ, ইউসুফ আলাইহিসসালাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দরতম যুবক, যাকে মিশরের রাজার স্ত্রী জুলেখা দেখে পাগল হয়ে গিয়েছিল। একদিন সেই নারী নিজে সুসজ্জিতা হয়ে একটি প্রমোদ কক্ষে নবীকে ডেকে নেন। তারপর তার প্রস্তাব মেনে নেবার কথা বললে নবী ইউসুফ আলাইহিসসালাম মুখ ফিরিয়ে তাকে প্রত্যাখ্যান করে বলেন, আমি আল্লাহকে ভয় করি। বলে উনি যখন চলে যেতে নিলেন, তখন জুলেখা দৌড়ে পেছন থেকে তার জামা খামচে ধরলে নবীজির জামা ছিঁড়ে যায়। ওদিকে রাজা আজিজ মিশির চলে এলে জুলেখার সব দোষ নবীর উপর চাপায়। অবশ্য পরে প্রমাণ হয় যে দোষটা জুলেখারই ছিল। সে এক বিশাল কাহিনী। জুলেখা নিজের মনের অবস্থা প্রমাণ করতে দেশের নামিদামি মহিলাদের দাওয়াত করে তাদের প্রত্যেকের হাতে ফল আর ছুরি ধরিয়ে দেন তা কেটে খাবার জন্য। তারপর নবী ইউসুফ আলাইহিসসালামকে সেখানে ডেকে পাঠান। তাকে দেখে উপস্থিত সব মহিলা ফলের বদলে নিজের হাত কেটে ফেলেন। তখন জুলেখা বলেছিলেন, এবার আমার অবস্থা বোঝো। তুষি তন্ময় হয়ে শুনছিল। হঠাৎ আবেগের ঝোঁকে বলে ফেলল, কাহিনীটা আপনার পাশ থেকে কাঁধে মাথা রেখে শুনতে পারলে বেশ হতো। আজাদ চুপ হয়ে গেল। তুষি কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যালো হ্যালো, শুনছি, বলুন। রাগ করলেন? কিছুটা। আমাকে এভাবে লোভ দেখানো কি উচিত হচ্ছে? এমনিতেই ঘুম গায়েব, এসব বললে দেওয়াল টপকে তোমার বাসায় হাজির হয়ে কিডন্যাপ করে নিয়ে যাব। তুষি লজ্জায় লাল হয়ে বলল, সরি, রাখি তাহলে। আল্লাহ হাফেজ। কাল রাতে আবার 12টায় কথা হবে ইনশাআল্লাহ। তুষি হেসে বলল। আজাদ বলল, তুমি আগে রাখো, আমি রাখতে পারছি না। তুষি ফোন কেটে দিল। তুষি 2 হাতে মুখ ঢেকে রাখলো কিছুক্ষণ। তারপর ঘড়ির দিকে তাকালো, অবাক হয়ে বলল, ওমা, 4:30, এক্ষুনি তো আজান দিয়ে দেবে। অনেকক্ষণ বসে থেকে পা ধরে গেছে তুষির। দরজা খুলে বাইরে চলে এলো। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে অজু করে নিবে। হাঁটতে হাঁটতে আরেফিনদের ঘরের সামনে দিয়ে যাবার সময় ওদের দরজা খোলা দেখে অজান্তেই চোখ চলে গেল। তুষি থেমে গেল। অবাক হয়ে দেখল আরেফিন বিছানায় ঘুমাচ্ছে। তোফা কোথায়? কারো ঘরে এভাবে উকি দেওয়াটা চরম অন্যায়, তবুও চোখ খুঁজল তোফাকে। আরো বেশি অবাক হয়ে দেখল তোফা একটা সোফায় কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তুষি ধীর পায়ে নিজের ঘরে চলে এলো। ও ভাবছে এসবের মানে কি। অনেকটা দেরি করে ঘুম ভাঙল তুষির। তোফা এসে ধাক্কা দিয়ে ঘুম ভাঙালো ওর। এই যে জনাবা, কটা বাজে সে খেয়াল আছে? তুষি ঘড়ি দেখে মুচকে এসে উঠে বসল। তোফা ওর পাশে বসে হেসে বলল, তুই তো পড়ে পড়ে ঘুমালি, ওই বেচারার কি অবস্থা হবে? চাইলেই তো আর অফিস কামাই করতে পারবে না। তুষি বিড়বিড় করে ঘুম ভাঙার দোয়া পড়ে বিছানা থেকে নামল। হঠাৎ ওর শেষ রাতে দেখা দৃশ্যের কথা মনে পড়ল। বাথরুমে যাবার আগে মুখ ঘুরিয়ে জিজ্ঞেস করল, ভাইয়া কি বাসায়? না, বাইরে গেছে। কে যেন ফোন দিল, নাস্তা খেয়ে বেরিয়ে গেল। আচ্ছা, কালকে তোরা ঝগড়া করেছিলি কেন? কিসে তোর এমন মনে হলো? চমকে গেলেও স্বাভাবিক সুরেই কথাটা বলল তোফা। দুজনকে দেখলাম দুপ্রান্তে, তাই ভাবলাম দাঁড়া মুখটা ধুয়ে আসি। তুষি আর কিছু না বলে বাথরুমে ঢুকে গেল। তোফা চিন্তায় পড়ে গেল। তুষি বেরোলে এ বিষয়ে আরো অনেক কিছু জিজ্ঞেস করতে পারে। তোফা ওকে এ সময় জানাতে চাচ্ছে না ব্যাপারটা। তুষি বেরোনোর আগেই তোফা বেরিয়ে গেল ওর রুম ছেড়ে। 10-12 জন বন্ধু নিয়ে বাসায় আড্ডা বসিয়েছে জাভেদ। মাঝে মধ্যে বন্ধুরা এসে ওর বাসায় তখনই জমিয়ে আড্ডা দেয়। আজও তেমনই চলছে। বুয়া এসে চা বিস্কিট রেখে গেছে। বন্ধুদের কেউ টিভি রিমোট টিপছে, তো কেউ প্লে স্টেশনে গেম খেলছে। আফ্রিদি আর একজন বন্ধু মিলে চেস্ট অফ ড্রয়ারের সামনে দাঁড়িয়ে ছবির অ্যালবাম দেখছে। আফ্রিদি জাভেদের স্কুলের বন্ধু। দুজন 2 কলেজে পড়লেও বন্ধুত্ব এখনো বহাল তবিয়তে টিকে আছে। আফ্রিদি হঠাৎ জাভেদকে একটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করলো, ওই দোস্ত, এটা কি হয় রে তোর? কোনটা দেখি? ছবিটা চেয়ে নিয়ে এক ঝলক দেখে ফেরত দিয়ে বলল, আমার মামাতো ভাই আজাদ ভাইয়া। সাথেরটা কে রে? আফ্রিদি বিস্মিত। আমার আম্মা। আরে ধুর, ঘুমটা দেয়া মাইয়াটার কথা বলছি। তোর আম্মা মানে খালাম্মার পাশে। ও হো, ওইটা তুষি ভাবি, আজাদ ভাইয়ের ফিয়ান্সে।
আচ্ছা আচ্ছা, ফিয়ান্সে। চোখ কপালে তুলে বলল আফ্রিদি। তারপর বিড়বিড় করলো খানিকক্ষণ। বাবা, এরই মধ্যে বিয়েও করে ফেলাইছে। ফাংশন কবে, মানে তুইলা আনবো কবে? 2 মাস পরেই তো শুনলাম। কেন, হঠাৎ তোর এ ব্যাপারে এত ইন্টারেস্ট? না এমনি, তোর ভাবিকে চিনি মনে হলো। চিনতেও পারিস, তুষি ভাবি তো তোদের কলেজের ছাত্রী, আজাদ ভাইদের জুনিয়র ব্যাচ। প্রেমের বিয়ে নাকি? ঠিক জানি না দোস্ত। আফ্রিদি আর কোনো প্রশ্ন করল না। ওর মাথায় কোনো কূট পরিকল্পনা চলছে। তুষিকে দেখে ওর পুরনো আবেগ জেগে উঠল। মনে মনে কিছুটা খেপেও গেল। ওহ, উদ্ধারকারী হিরোকে বিয়ে করা হচ্ছে তাহলে। আরেকবার প্রশ্ন করল, তোর আজাদ ভাই কি তাবলিগ করে নাকি, দাড়ি ফাড়ি রাখছে? হেসে বলল, আরে না না ভাইয়া, এমনিতে খুবই ধার্মিক মাইন্ডেড। ধার্মিক মাইন্ডেড আবার মাইয়া তো সেরাটাই বাগাইছে। বিড়বিড়িয়ে কমেন্ট করার ভঙ্গিতে বলল আফ্রিদি। ভাবিও এই মাইন্ডেরই, জাভেদ বলল। আফ্রিদি বুঝে নিল যে এদের বাড়িতে তাহলে তুষির ব্যাপারে তেমন কিছুই জানে না। বাহ, ভালোই তো। আরেফিন বাড়ি ফিরল মোটামুটি প্রফুল্ল মেজাজে। ক্রাচটা এক পাশে ঠেস দিয়ে রেখে ধপ করে বিছানায় বসল। সারাটা দিন দৌড়ের উপর দিয়ে গেছে, গোসল করতে হবে। এমন সময় তোহফা ঢুকে জিজ্ঞেস করলো, আপনি কি গোসল সেরে খাবেন নাকি? গোসল করবো আগে। আরফিন শান্ত ভঙ্গিতে গায়ের শার্টটা খুলে সোফায় ছুঁড়ে মারলে তোহফা তা তুলে নিয়ে যথাস্থানে রাখল। কাজ শেষ করে চলে যাবার জন্য উদ্যত হলে আরফিন ডাকল, একটা পঙ্গুর সেবা করে কি পাও তুমি? তোহফা থমকে দাঁড়ালো, তারপর বলল, শান্তি। আরফিন ওর দিকে তাকিয়ে বলল, করুণা করো আমাকে। এসব কেন বলছেন? কখনো কি আমার কোনো আচরণে আপনার এমনটা মনে হয়েছে? কারো মনের ভেতরকার খবর তার আমি জানি না? কখনো জানতে চেষ্টাও তো করেননি। তোহফা অভিমানহত স্বরে বলল, আমি যদি সম্পূর্ণ সুস্থ হই তখন তুমি অনেক খুশি হবে, তাই না? তোহফা চুপ করে রইল। আরফিন আবার জিজ্ঞেস করলো, কি খুশি হবে না? তোহফা মুখ নামিয়ে বলল, সত্যি যদি জানতে চান তো বলি, আপনার সুস্থ হবার ব্যাপারে আমার কোনো অস্থিরতা নেই। কি বললে? তুমি চাও না আমি সুস্থ হই? তোহফা কিছুক্ষণ আরফিনের দিকে তাকিয়ে থেকে বলল, শুনতে হয়তো ভালো লাগবে না, তবুও বলি, আপনি সুস্থতা নিয়ে আমার কোনো বিশেষ চাওয়া নেই, বরং আপনি এভাবেই ভালো আছেন। আরফিন ক্লাচটা টেনে নিয়ে দাঁড়িয়ে গেল, খুঁড়িয়ে খুঁড়িয়ে তোহফার সামনে গেল। সবাই চায় আমি সুস্থ হই, দুপায়ের ওপর সফলভাবে দাঁড়াই, আর তুমি আমাকে পঙ্গুই দেখতে চাও? হাউ ব্রুট ইউ আর! তোহফা সামান্য উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ চাই, কারণ একমাত্র পঙ্গু আরিফিনই আমার হতে পারে। আপনি সুস্থ হলে তো আপনার চারপাশে বান্ধবী আর সঙ্গী সাথীর অভাব হবে না। আজ পঙ্গু অবস্থায় অন্তত আপনার সেবাটুকু তো করতে পারি, কাছে তো থাকতে পারি। তখন তো আমাকে ঘর থেকে বের করে অন্য কাউকে আনবেন, যাকে আপনি চান। এক নিঃশ্বাসে কথাগুলো বলে কেঁদে ফেলল তোহফা, তারপর ঘর থেকে বেরিয়ে গেল। সারাটা দিন এক অন্যরকম অস্থিরতা কাটল তুষির। সন্ধ্যের পর থেকে অস্থিরতাটা বাড়ল, সময় যেন একদম ফুরোতেই চায় না। একসময় ঘড়ির কাঁটা 12টার ঘর ছিল। তুষির মন অধীর আগ্রহে অপেক্ষা করছে একটি কাঙ্ক্ষিত কণ্ঠের তরে। কিন্তু রাত গড়িয়ে যখন 1টা বাজতে চলল, অথচ ফোন এলো না, তখন তুষির অপেক্ষা উদ্বেগে রূপ নিল। মনটা বারবার বলছে, কি হলো, সব ঠিক আছে তো? অবশেষে একটার পরপরই তুষির সেলফোন রিনরিনিয়ে বেজে উঠল। তুষি প্রায় ছিনিয়ে নিল মোবাইলটা বিছানার উপর থেকে। শ্বাসরুদ্ধ কণ্ঠে সালাম দিলে আজাদ ক্লান্ত স্বরে উত্তর দিল। তুষি বলল, আপনার কণ্ঠটা খুব ক্লান্ত মনে হচ্ছে, শরীর ঠিক আছে তো? না, শরীর তো ঠিকই আছে, বাট মনটা খারাপ হয়ে আছে। কেন, কোনো সমস্যা? সমস্যা তো বটেই। তুমি তো শুনেছ যে আমাদের কোম্পানির হেড অফিস হলো শ্রীলঙ্কা। আমাদের বস সারাটা বছরই শ্রীলঙ্কা বাংলাদেশ করেন। তবে এবারের মূল সমস্যাটা হলো, আমার ইমিডিয়েট বস এবছর জাপানে যাবেন কোম্পানির নতুন প্রজেক্ট নিয়ে ডিল করতে। ওই প্রজেক্টটাতে মূলত আমি কাজ করছি, কিন্তু কখনো আশা করিনি যে মূল প্রজেক্টের ডিলিংসে আমার নাম উঠবে। এর মানে? তুষি কিছুটা সংশয় নিয়ে বলল। আজাদ দীর্ঘশ্বাস ফেলে বলল, এবার বসের সাথে অফিস থেকে আমরা 2জন লোক সাথে যাচ্ছি, প্রজেক্ট ডিলিংস প্লাস ট্রেনিং পিরিয়ড। তুষির চারপাশের কোলাহল যেন থেমে গেল। ফিসফিসিয়ে জিজ্ঞেস করল, কতদিনের জন্য যেতে হবে? ওর কান্না পেতে লাগলো। আজাদ জানালো, মিনিমাম তো 6 মাস, এখন ম্যাক্সিমাম কতদিন তা বলতে পারছি না। অ্যাভয়েড করার অনেক চেষ্টা করেছি, বাট পারলাম না। তুষি চুপ করে আছে। আজাদ মৃদুস্বরে বলল, তোমাকে এখানে একা রেখে কোথাও যেতে ইচ্ছে হচ্ছে না। এদিকে মাও একদম একা, অথচ যেতেই হবে। আম্মাকে একা বাসায় রেখে যাবেন? না না, বড় ফুপি বলেছে আম্মাকে তাদের বাসায় নিয়ে যাবে। এছাড়া উপায়ও দেখছি না। আমাদের বিয়ের ফাংশন নিয়েও কথা বলতে হবে, কারণ 6 মাসের আগে তো ব্যাক করা যাবেই না। কি যে একটা অবস্থা। আপনি কি খেয়েছেন? খেতে একদম ইচ্ছে হচ্ছে না। না না, আপনি বরং খেয়ে নিন, আমরা পরে কথা বলবো। আপনি খেয়ে ঘুম দিন। আচ্ছা, আপনাকে যেতে হবে কবে? সামনের মাসের ফার্স্ট উইক। তুষি দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে তো বেশি দেরি নেই। হ্যাঁ, আমাদের ফাংশন নিয়েও নতুন করে ভাবতে হচ্ছে। আপনি প্লিজ ঘুম দিন, আপনার ভয়েস কেমন ম্লান শোনাচ্ছে। ভেবেছিলাম বাড়ি ফিরে তোমার সাথে গল্প করব, কিন্তু আসলে সব রকম পরিস্থিতির জন্যই তো আমাদের তৈরি থাকতে হবে, মনকে শক্ত করতে হবে। আপনি ঘুম দিন, আমি রাখছি। তুষি ফোন রেখে দুহাতে মুখ ঢাকল। আরেফিন হতভম্ব অবস্থা কাটিয়ে না উঠতেই
ওর মোবাইল বেজে উঠল। আরিফিন কানে লাগিয়ে থেমে গেল। ফেন্সের কণ্ঠ, ইস কতদিন পর। কেমন আছো আরিফিন? কেন ফোন করেছো সেটা বলো। জানি রেগে আছো, কিন্তু সত্যিকারের বন্ধু তার বন্ধুত্বের দাবি ছেড়ে কখনো বেরোতে পারে না। মানে পরিষ্কার করে বলো কি বলতে চাও। বলতে চাইছি বাংলাদেশে কিছু ভিজিটর্স ডক্টর এসেছেন, যারা এখানে এই 1 মাস ব্যাপী তাদের চিকিৎসা কার্যক্রম চালাবেন। আমি ওনাদের সাথে তোমার ব্যাপারে আলাপ করেছি। তারা আশাবাদী। সে কথা শুনেই পাভেলকে দিয়ে তোমাকে ফোন করিয়ে সেখানে পাঠিয়েছে। তোমার অপারেশনটা করলে তুমি আবার আগের মতো সোজা হয়ে দাঁড়াতে পারবে। তোমার সুস্থতার চেয়ে বেশি চাওয়া আমার জীবনে আর কি হতে পারে বলো। আরিফিন ফোন রেখে ভাবনার রাজ্যে ডুবে গেল। ফেন্সি কি তাকে আসলেই অনেক ভালোবাসে, নইলে ওর জন্য চিকিৎসক খুঁজে বের করে নিজে তাদের সাথে গিয়ে কথা বলার কষ্টটুকু করবে কেন? এদিকে তোফা চাই না আরিফিন সুস্থ হোক, দুপায়ে দাঁড়াক। সে তো ওকে পঙ্গুই দেখতে চায়। পরের সপ্তাহে ডাক্তারের কাছে দৌড়ানো, নতুন করে সবগুলো টেস্ট করানো, টেস্টের রিপোর্ট নিয়ে ফের ডাক্তারের কাছে যাওয়া, এসব কাজ করতে করতেই দিন কেটে গেছে আরিফিনের। ওর এ সমস্ত কাজগুলোতে এবার ফেন্সে ছিল ওর সাথে, ধৈর্য ধরে ওর সাথে সময় মতো থেকেছে। এছাড়াও মনে করে ডাক্তারের সিরিয়াল নেয়া, সেটা আবার সময় মতো আরিফিনকে মনে করিয়ে দেয়া, তার সাথে টেস্ট করতে যাওয়া, প্রায় সবগুলো কাজেই ফেন্সি ওর সাথে ছিল। এই কদিন তোফা আরিফিনের কাছ থেকে আরো দূরে দূরে থেকেছে। খুব বেশি প্রয়োজন ছাড়া কোনো কথাই সে বলেনি। আরিফিন জিজ্ঞেস করলে উত্তর দিয়েছে, নতুবা চুপচাপ নিজের কাজে ব্যস্ত থেকেছে। এমনকি আরিফিনের পায়ের চিকিৎসা বা তার অগ্রগতি সম্পর্কেও কিচ্ছু জিজ্ঞেস করেনি তোফা। আরিফিন কেবল ওকে নীরবে দেখেছে শুধু, মুখে কিছুই বলেনি। রাতে শুতে যাবার আগে আরিফিন বলল, আগামীকাল ডাক্তার আমার অপারেশনের ডেট জানাবে। হতে পারে এই সপ্তাহেই হয়ে যাবে অপারেশনটা। তোফা শোবার জন্য সোফার কুশন ঠিক করছিল। মাথা নিচে বালিশটা দিয়ে বলল, ভালো। তুমি জানতে চাও না ডাক্তার কি বলেছে? বিছানায় বসে থেকে আরিফিন জিজ্ঞেস করল। তোফা দীর্ঘশ্বাস ফেলে বলল, জেনে কি করব বলুন? তার মানে তোমার কোনো আগ্রহ নেই? আগ্রহে কিছু হয় না আরিফিন, অন্তত আমার স্ত্রী হিসেবেও তো জানতে চাইতে পারতে। স্ত্রী? তোফা ম্লান হাসল। আপনার স্ত্রীর অধিকার থাকলে হয়তো জিজ্ঞেস করতাম। নেই? আরিফিন জানতে চাইল। আছে নাকি? তোফার সরাসরি জবাব। তাহলে এই যে আমার ব্যক্তিগত কাজ করে দিচ্ছ, আমার প্রয়োজনের দিকগুলো খেয়াল রাখছো, সেটা কিসের অধিকারে? তোফা শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, সমস্যাটা একান্তই আমার। এটা নিয়ে আপনার কাছে কখনো কিছু দাবি তো করিনি। তোফা একটু চুপ থেকে বলতে শুরু করলো, বিয়ের রাতে আপনাকে একটা কথা বলেছিলাম, মনে পড়ে? বলেছিলাম আপনাকে বিয়ে করতে চাওয়ার পেছনে আমার নিজস্ব একটা ফিলিংস আছে, যা সেই মুহূর্তে আপনাকে বলতে পারিনি। আজ বলি। ছোটবেলায় আমি, তুষি, আপনি একসাথে খেলেছি, বড় হয়েছে। তখন আমার দাদু আপনার দাদুর সাথে প্রায়ই আমাদের বিয়ে দেবার কথা বলতেন। কথাটা খুব মনে গেঁথে গিয়েছিল। মনের অজান্তেই ভালোবেসে ফেলেছিলাম। তাই যখন দাদু বাবাকে প্রস্তাবটা দিল, তখন বাবা আমার সম্মতি চাইলে মানা করতে পারেনি। ভেবেছিলাম, যাক, এখন এসব কথার কোনো মূল্য নেই। আপনি সুস্থ হয়ে গেলে তো আমাকে আর দরকার পড়বে না আপনার, তাই না? তাই? তাই কি? পরে জানবেন। এখনই তাড়াহুড়ো কি? ঘুমিয়ে পড়ুন, রাত হচ্ছে। আর লাইটটা অফ করে দিন, চোখে লাগে, বলে তোফা আরিফিনের বিপরীত দিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। আরিফিন দূর থেকে ওর উড়ন্ত খোলা চুলের দিকে তাকিয়ে রইল। তারপর বেডসাইড লাইট টিপে নিজেও শুয়ে পড়ল। গত 2 দিন ধরে আজাদ রাত করে বাড়ি ফিরছে, তাই ফোন করে খুব বেশি কথা বলতে পারছে না। অফিস থেকে ফিরে ঘন্টাখানেক কথা বলে তুষি তাগাদা দেয় ওকে শুয়ে পড়ার জন্য। দেখতে দেখতে আজাদের যাবার দিন চলে এলো। যাবার 2 দিন আগে তুষিদের বাসায় এলো দাদুর সাথে দেখা করতে। তখনই তুষির সাথে দেখা হলো। তুষি দেখলো গত কয়েকদিনের মধ্যে আজাদের গৌরবর্ণ অনেকটাই ম্লান হয়ে গেছে। তোফা আজাদের প্রতিবাদ সত্ত্বেও যথাসাধ্য নাস্তার আয়োজন করলো। তুষি নিজেই আপ্যায়ন করলো ওকে। তুষি চায়ের কাপ তুলে দিতে গিয়ে দেখলো আজাদ চুপ করে তাকিয়ে আছে ওর দিকে। তুষি মৃদুকণ্ঠে বলল, চাটা নিন। আজাদ হাত বাড়িয়ে চাটা নিতে গিয়ে তুষির কবজি সহ হাতটা ধরে বলল, তোমাকে কষ্টের মধ্যে ফেলে দিলাম, তাই না? কষ্টে তো আপনারও হচ্ছে, আর আপনি তো ফেলেননি। পরিস্থিতিটাই এমন, সবকিছু কেমন যেন অন্যরকম হয়ে গেল, তাই না? তুষি দীর্ঘশ্বাস ফেলে আত্মবিশ্বাসের সাথে বলল, আজাদ, আমি আপনাকে ভালোবেসেছি আপনার সকল কিছু মিলিয়ে। আপনার সুখ, দুঃখ, কষ্ট, উদ্বেগ, আনন্দ, বেদনার সমান ভাগীদার হতেই আপনাকে নিজের করে চেয়েছে। এটা কোনো সাময়িক মোহ বা আবেগ না যে কিছু বৈরী পরিস্থিতিতে মুষড়ে পড়ব। জীবনের সুখের বিপরীতে দুঃখ কষ্ট আসবে, দুজনে ভাগাভাগি করে নেব। আজাদ ওর হাতটা ছেড়ে দিয়ে বলল, আমাদের ওয়ালিমা, বৌভাত যেটাকে বলে, সেটা পিছিয়ে দিতে হলো। বাইরে যাবার আগে তাড়াহুড়ো করে করার কথা একবার বলেছিল আম্মা, কিন্তু না না, আমি আপনার সাথে একমত। ওভাবে বরং খারাপ বেশি লাগবে। ঠিক, তোমাকে রেখে বাইরে যাওয়াটা এমনিতেই বেশ পেইনফুল লাগছে। তুষি চোখের পানি আটকে হাসতে চেষ্টা করলো। ফোন দেবেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ, আমি পৌঁছে যোগাযোগ তো করব। আর আমার আমানত তোমাকে তোমার কাছে রেখে গেলাম, নিজেকে যত্নে রেখো। তুষি মুচকি হাসল। আজাদ মুগ্ধ দৃষ্টিতে তা উপভোগ করল। তারপর বলল, উঠি তাহলে?
তুষি মাথা নেড়ে সায় দিল। আজাদ দাঁড়িয়ে চারপাশে এক নজর দেখে একটু ঝুঁকে চট করে তুষির কপালে চুমু খেল। ফিসফিসিয়ে বলল, আসি। তুষি হঠাৎ ওর আজাদের কনুয়ের আঁকড়ে ধরল। আজাদ তাকাতে ওর হাতে একটা খাম দিয়ে বলল, এটা সময় নিয়ে পড়বেন, সময়টা ভালো কাটবে। আজাদ সেটা হাতে নিয়ে বলল, জাযাকাল্লাহ। আরিফিনকে একটু পরেই অপারেশন থিয়েটারে নেওয়া হবে। আত্মীয় পরিজন মোটামুটি সবাই এসেছে। বন্ধুদের 2-3 জনও আছে। এক কোণে দেখা গেল ফেন্সিও দাঁড়িয়ে আছে। তোফার বাবা আরিফিনের সাথে দেখা করে চলে গেলেন। কেবল আসেনি তোফা। আরিফিনের চোখে সবাইকে দেখার ফাঁকে ফাঁকে তোফাকে খুঁজছিল, কিন্তু না পেয়ে ব্যর্থ মনোরথ হয়ে ফিরে এলো। বন্ধুদের সাক্ষাতের পালা এলে ফেন্সি আরিফিনের হাত চেপে ধরল। কি আশ্চর্য, তাই না? তোমার এমন বিপদের দিনে তোমার স্ত্রী পাশেনি। আমি আছি আরিফিন, তুমি ভেবো না, সুস্থ হয়ে ফিরে এসো। প্রায় ঘন্টা দেড়েক চলল অপারেশন। তারপর লাল বাতি নিভলে কিছুক্ষণ পর ডাক্তার হাসি মুখে বেরিয়ে এলেন। অপারেশন সাকসেসফুল। পেশেন্ট সারা রাত পোস্ট অপারেটিভে থাকবে। সব ঠিক থাকলে কাল 10টা নাগাদ বেডে দিয়ে দেব। এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, আপনারা বরং চলে যান। সবাই যে যার মতো বিদায় নিল, কারণ সকালে আসতে হবে। আরিফিনের বন্ধু পাভেল আর হাসান আরিফিনের কেবিনে রয়ে গেল। পরদিন বিকেলে ফেন্সি এলো লাল রঙা শাড়ি পরে, হাতে একতরা ফুল নিয়ে। আরিফিনের দিকে তাকিয়ে ঠোঁট মুড়ে মিষ্টি হাসি উপহার দিল। আরিফিন কোনো প্রত্যুত্তর দিল না। পাভেল আর হাসান বাইরে গেলে ফেন্সি আরিফিনের কাছে বসে বলল, সত্যি তোমার এমন অবস্থায় তোমাকে একা দেখে খারাপই লাগছে। স্ত্রী হয়ে কেমন করে পারল সে? আমি তো পারলাম না। আরিফিন গম্ভীর মুখে এক দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে আছে। ওর কপালে ভাঁজ পড়েছে। ফেন্সি সেদিকে তাকিয়ে বলল, জানি তোমার মন খারাপ, ভেবো না। আগে তুমি সুস্থ হও, তারপর আমরা এক হব। আব্বুকে বলেছি তোমার কথা, তিনি মত দিয়েছেন। তবে শর্ত একটাই, তোমার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিতে হবে, তারপর আমরা বিয়ে করব। আব্বু আমাদের জন্য হানিমুনের টিকিট গিফট করবেন বলেছেন। সত্যি তোমার মতো টল ডার্ক ইয়ং ম্যানকে ওই ক্রাচে একদমই মানায় না। ঘণ্টাখানেক বকবক করে ফেন্সি বিদায় নিল। আরিফিন পুরোটা সময় চুপ করেছিল, কেবল হু হা উত্তর দিয়েছে। ফেন্সি যাবার পর তুষিকে ফোন দিল আরিফিন। তোর ভাবি কি করছে রে? ইফতারি তৈরি করছে। রোজা ছিল নাকি? হ্যাঁ। ফোন রেখে 2 হাতে মুখ ঘষে চুলগুলো মুঠো করে ধরল আরিফিন। দীর্ঘশ্বাস ফেলে হাতের ঘড়ির দিকে তাকালো আরিফিন। ভাবছে তোফা আজ রোজা রেখেছে, কিন্তু কেন? আরিফিনের জন্যই কি? চড়ুই পাখির মতো লাফিয়ে লাফিয়ে দিনগুলো ফুরুত ফুরুত করে চলে গেল। এর মধ্যে একদিন তুষি ফোন করে জানালো তোফা অসুস্থ হয়ে পড়েছে, তাই ও বাবার বাড়ি গেছে কয়েকদিন থাকবে বলে। তুষি নিজেও বুঝতে পারছে আরিফিনের সাথে তোফার কোনো সমস্যা চলছে। তোফাকে জিজ্ঞাসা করেছিল, সে এড়িয়ে গেছে। আজ আরিফিনের ব্যান্ডেজ খোলা হবে। ভারতের বিখ্যাত ডাক্তার মিস্টার আগরওয়াল নিজেই যত্ন করে ব্যান্ডেজ খুললেন। ভালো করে চেক আপ করে সন্তুষ্টি প্রকাশ করে বললেন, আপনি নামেন তো দেখি বিছানা থেকে। আরিফিন সাবধানে নামলো। ওর মা আর ফেন্সি তাকে ধরে নামালো। এবার হাঁটুন ধীরে ধীরে, আপনারা ওকে ছেড়ে দিন। ফেন্সি আর আরিফিনের মাকে বললেন ডাক্তার। ওরা আরিফিনের হাত ছেড়ে সরে দাঁড়াতে আরিফিন চোখ মুখ কুঁচকে পা বাড়ালো। তারপরই বিকট এক চিৎকার দিয়ে মেঝেতে পড়ে গেল। ডাক্তার দ্রুত নার্সদের ডাকতেন। ফেন্সি আতঙ্কিত চোখে সেদিকে চেয়ে রইল। আরিফিনকে ধরে বেডে তোলা হলো। আরিফিন অচেতনের মতো পড়ে আছে। মিস্টার আগরওয়াল চেম্বারে গেছেন। কিছুক্ষণ পরে তার একটা ওটি আছে। ডিউটি ডাক্তার এসে আরিফিনকে এটা ওটা জিজ্ঞেস করছেন। তার কপালে চিন্তার রেখা। তিনি কিছুতেই কিছু মেলাতে পারছেন না। আরিফিনের অনুরোধে সবাই বাইরে চলে গেল। আরিফিন ডাক্তারের হাত চেপে ধরে বলল, ডক্টর, আই নিড ইউর হেল্প। আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। ডাক্তার সিরিয়াস হলেন। জি বলুন। ডাক্তার বেরিয়ে যাবার পর পাভেল আর হাসান রুমে এলে আরিফিন বলল, আমার পাটা বোধহয় আর ভালো হলো না রে। পাভেল আর হাসান চিন্তিত মুখে দাঁড়িয়ে রইল। ফেন্সি উদ্বেগ নিয়ে রুমে প্রবেশ করল। ডাক্তার কি বলল? আরিফিন পাভেলকে ইঙ্গিত করল বলার জন্য। পাভেল জানালো আরিফিনের পা ভালো হবার সম্ভাবনা নেই। ফেন্সি কেঁদে ফেলল। আরিফিন ওর দিকে তাকিয়ে বলল, আমার পা যদি আর ভালো নাও হয় তবুও তো দুঃখ নেই, তুমি তো আমার পাশে আছোই, তাই না? ফেন্সি কোনো উত্তর করল না। আরিফিন বিছানাতে বসেই হাত বাড়ালো ফেন্সির দিকে। সবাই আমাকে ফেলে চলে গেলেও তুমি যাবে না, জানি। ফেন্সি মুখ নামিয়ে দাঁড়িয়ে রইল। আরিফিন আবারও বলল, কি হলো, কথা বলো। তুমি থাকবে না আমার পাশে? তোমার সেবায় আমি হয়তো কোনোদিন আমার পা ফিরে পেতেও পারি, কি বলো? ফেন্সি কাঁপা স্বরে বলল, আমি আসছি। ফেন্সি বেরিয়ে গেল। পাভেল আর হাসানের দিকে তাকিয়ে মৃদু হাসল আরিফিন। মিনিট 15 বাদে ফেন্সি কেবিনে ঢুকে বলল, আমি যাচ্ছি, যদি পারি কাল আসব। আরিফিন আজশোয়া থেকে বলল, তুমি ডাক্তারের কাছে গিয়েছিলে তাই না? ফেন্সি মুখ নিচু করে বলল, হ্যাঁ। কি বলল ডাক্তার? ফেন্সি বলল, তোমার পুরোপুরি সেরে ওঠার সম্ভাবনা খুবই কম, এটাই বলল ডাক্তার। আমি জানি ফেন্সি, আমি তোমার মতামত জানতে চাচ্ছি। ফেন্সি অস্বস্তির সাথে বলল, আমি বাপ্পির একমাত্র মেয়ে, তাকে না জানিয়ে এভাবে একা সিদ্ধান্ত নিতে পারি না। আমি বাপ্পির সাথে কথা বলে কাল জানাবো। আরিফিন পাভেলের দিকে তাকালো, তারপর বিছানা ছেড়ে ধীরে ধীরে বসল। খুব সাবধানে মাটিতে পা ফেলে ধীর পায়ে এগিয়ে গেল ফেন্সির কাছে। ফেন্সির তো 2 চোখ কপালে ওঠার জোগাড়। মাই গড,
আরিফিন, তুমি দাঁড়াতে পারছো? ওহ নো, বাপ্পিকে এক্ষুনি নিউজটা জানাতে হবে। হঠাৎ আরিফিনের হাতের প্রবল চড়ের আঘাতে ফেন্সি পড়ে যাবার উপক্রম হয়েছিল। আরিফিন শান্ত কণ্ঠে বলল, জাস্ট গেট আউট ফ্রম হিয়ার অ্যান্ড গেট লস্ট ফ্রম মাই লাইফ, ইউ ব্লাডি বিচ। আমি জীবনে দ্বিতীয়বার আর তোমার ওই নাপাক মুখ দেখতে চাই না। আউট। সপ্তাহখানেক কেটে গেল। আরিফিন আজ বাড়ি ফিরবে। মা আর তুষিকে অনুরোধ করলো, তোরা সবকিছু নিয়ে বাড়ি চলে যা, আমি একটু বাইরে যাব। তুষি অবাক হয়ে বলল, এই অসুস্থ অবস্থায় তুই কই যাবি? আরিফিন শান্ত স্বরে জানালো, সে এখন সোজা আগে তোফাদের বাড়িতে যাবে। তোফার বাবা আরিফিনকে দেখে যার পর নেই খুশি হলেন, আবেগে জড়িয়ে ধরলেন। তারপর ব্যস্ত হয়ে বললেন, তুমি বসো বাবা, আমি তোফাকে ডাকছি। আরিফিন বাধা দিয়ে বলল, আপনার ডাকতে হবে না, বরং আপনার অনুমতি পেলে আমি ভেতরে যেয়ে ওর সাথে দেখা করে আসি। তোফার বাবা আরিফিনকে ভেতরে পাঠিয়ে নাস্তা খাবারের ব্যবস্থা করতে বেরিয়ে গেলেন। আরিফিন হালকা টোকা দিয়ে তোফার রুমে প্রবেশ করল। তোফা জানামাজে ঘুমিয়ে পড়েছিল। কারো পায়ের শব্দ শুনে খুব দ্রুত উঠে মুখ ফিরিয়ে তাকালো। আরিফিনকে ক্রাচ ছাড়া সুস্থ সবল শরীরে দেখে তোফা অবাক হয়ে তাকালো। আরিফিন ওর সামনে গিয়ে দাঁড়ালো। আমাকে এই চরম বিপদে একা রেখে তুমি এভাবে দূরে থাকতে পারলে? তোফা মুখ নিচু করে বলল, আপনার শুভাকাঙ্ক্ষী সবাই তো ছিল, তুমি শুভাকাঙ্ক্ষী না? তোফা চুপ করে রইল। আরিফিন ওর কাছে এগিয়ে এসে বলল, এত পাষাণ কেন তুমি? আপনার শুভাকাঙ্ক্ষীর আজ অভাব নেই, তাই তাই বলে তুমি চলে আসবে আমাকে না জানিয়ে? তোফা চুপ করে রইল। আরিফিন নিঃশ্বাসের শব্দে বলল, চলো ঘরে চলো। আর আপনার প্রিয় বান্ধবী, সে কোথায়? আরিফিন এক ঝটকায় তোফাকে কোলে তুলে নিয়ে হেসে ফেলল। তারপর বলল, আমার প্রিয় বান্ধবী যে কেবল তুমি আর কেউ নয়, এটা বুঝতে একটু দেরি হয়ে গেল। তাকে তার অবস্থান চেনাতে একটু সময় লাগলো। তোফা ছটফটিয়ে নামার চেষ্টা করলো। নিচে নামান আমাকে, বাবা এসে পড়বে। আসুক বলে আরিফিন তোফাকে জড়িয়ে ধরল। তারপর বলল, আজকের এই সুস্থ আরিফিন তোমার জন্য। যেদিন আমাকে সবাই ফেলে চলে গিয়েছিল সেদিন কেবল তুমি আমার পাশে ছিলে। আমি নিজের পঙ্গুত্ব তোমার উপর চাপিয়ে দিতে চাইনি বলেই তোমাকে নিজ থেকে দূরে সরিয়ে রেখেছি। কিন্তু আর না, আমাকে ক্ষমা করো প্লিজ বলে তোফাকে শক্ত করে জড়িয়ে ধরল আরিফিন। তোফা আরিফিনকে সরিয়ে দিয়ে বলল, সরুন, আমি নাস্তা নিয়ে আসি, নাস্তা পরে খাবো। উফ, আমাদের বাসার মটরটা নষ্ট তো। ফোন নম্বরটা পেয়ে তৃপ্তির হাসি হাসলো আফ্রিদি। ভেবেছিল অনেক কষ্ট হবে, কিন্তু এই আধুনিক প্রযুক্তির যুগে আসলে এসব কোনো সমস্যা না। একটু খাটাখাটনি আর কিছু পয়সা খরচ করতেই কাজ হয়ে গেল। এবার সময় ও সুযোগের অপেক্ষা। চেয়ারে বসে ডেস্কের ওপর পা দুটো তুলে দিল আফ্রিদি। তুষি ছবিটাকে দেখছে। কলেজের একটা অনুষ্ঠানে তোলা পুরনো একটা ছবিতে তুষিকে প্রাণবন্ত দেখাচ্ছে। ছবিটা আফ্রিদি ফটো অ্যালবামের সযত্নে রেখে দিয়েছে। ছবির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আফ্রিদি, পর্দা ধরেছ তাই না? ধার্মিকতা তোমাকে কিভাবে রক্ষা করে দেখি। আজকাল কোথাও তোমার দেখা মেলে না, ঠিক আছে? তোমাকে অন্যভাবে তো হাসিল করার চেষ্টা তো করতেই পারি। জানো তো, শয়তান মানুষের শিরায় শিরায় চলার ক্ষমতা রাখে। এখন খালি সুযোগের অপেক্ষা, তুষিমণি। তোফাকে দেখে তুষি মিটমিটি করে হাসছিল। অভিমানীর অভিমান ভাঙল তাহলে? তোফা মুখ টিপে হাসল। তোরা খেয়েছিস? হ্যাঁ, কেবল তুই আর ভাইয়া বাকি। আমরা খেয়েই বেরিয়েছি। তোর খবর বল, আজাদ ভাই পৌঁছে ফোন টোন দিয়েছিল? হ্যাঁ, গতকালই কথা হয়েছে। এই 2-3 দিন খুবই ব্যস্ত থাকবে বলে ফোনও দিতে পারবে না। ও, তা খালাম্মার খোঁজ নিয়েছিলি? সকালে একবার কথা হয়েছিল। তুই মনে করে প্রতিদিনই ওনার খোঁজ খবর নিবি। ওনার। তোফা থেমে গেল। আরফিন গম্ভীর মুখে এসে দাঁড়িয়েছে। আরে কি আশ্চর্য, আমাকে ওষুধগুলো না দিয়ে তুমি এখানে এসে আড্ডা জমিয়েছ? তোফা ছোট্ট নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। যাই রে, কাজ শেষ করে এসে কথা বলবো, তুই তো জেগেই আছিস। তুষি হাসলো আর কিছু বলল না। তোফা বেরিয়ে গেল, আরিফিনও পিছু নিল। ঘরে এসে তোফা গ্লাসে পানি ঢেলে ওষুধের বক্স খুলে ওষুধের পাতাগুলো বের করলো। আরিফিন পানির গ্লাসটা তুলে নিয়ে শান্ত স্বরে বলল, ঔষধ আমি সব খেয়ে নিয়েছি, কোনোটা বাকি নেই। তোফা অবাক হয়ে বোকার মতো বক্সের দিকে তাকালো। তারপর আরিফিনের দিকে তাকিয়ে বলল, আজব তো, তাহলে এত হম্বিতম্বি করে আমাকে ডেকে আনার কি দরকার ছিল? আরিফিন জবাব না দিয়ে ওর দিকে একবার তাকিয়ে গ্লাসের পানিটা নীরবে শেষ করল। তারপর গ্লাসটা রেখে তোফার ওড়নার প্রান্ত টেনে মুখটা মুছল। তারপর দুহাত কোমরে রেখে ঝগড়াটে সুরে বলল, জানো না, ন্যাকা। তোফা কিছু বলতে গিয়েও কি ভেবে থেমে গেল। আরিফিন সোফা থেকে তোফার বালিশটা বিছানায় ফেলে তোফাকে বলল, ঘুমের মধ্যে নাক ডাকার বদভ্যাস আছে নাকি? তোফার চেহারা হঠাৎ লাল হয়ে উঠল। কি? কিছুটা রেগে গিয়ে বিছানা থেকে বালিশটা নিয়ে সোফায় গিয়ে থপ করে বসে বলল, অন্যকে বলার আগে নিজের অভ্যাস আগে ঠিক করুন, আপনাকে বিরক্ত করার কোনো ইচ্ছে আমার নেই। আরিফিন হেসে ওর বালিশটা টান মেরে নিয়ে বলল, কি আর করব, সব আমার ভাগ্য, নাক ডাকলেও সহ্য করতে হবে, আসো। একটুও তো না, আমি এখানেই ঠিক আছে। তোফা কিশোরী মেয়েদের মতো গাল ফুলিয়ে বলল। আরিফিন ওর পাশে গিয়ে বসল। সোফার দিকে তাকিয়ে বলল, এখানে তো দুজনের জায়গা হবে না। তোফা রেগে গিয়ে বলল, আপনাকে তো কেউ এখানে ডাকেনি, তুমি ডাক দিয়েছ কোন সকালে? কেউ তো তা জানে না, এমনকি তুমি নিজেও জানো না। তোফার গায়ে হেলান দিয়ে আবৃত্তির সুরে বলল আরিফিন। তারপর তোফাকে ঠেলে দিয়ে বলল, কার কবিতা জানো এটা? আমি জানি না, থমথমে মুখে বলল তোফা।
কি জানো তুমি? ওর গালটা 2 আঙ্গুলে টেনে ধরে বলল আরিফিন। ওহ মা গো! তোফা কিছুটা চেঁচিয়ে উঠল ব্যথা পেয়ে। এবার সত্যি রেগে গেল ও। আমার কিন্তু খুব বিরক্ত লাগছে এসব। তাই নাকি? হেসে বলল আরিফিন। তারপর হঠাৎ সিরিয়াস ভঙ্গিতে বলল, আচ্ছা অনেক হয়েছে, চলো ঘুম পাচ্ছে, আপনি যান, আমি পরে আসবো। আরিফিন তাকালো। কোলে চড়ার শখ হয়েছে বললেই তো হয়। তোফা চোখের রাগ নিয়ে আরিফিনের দিকে তাকাতেই আরিফিন হেসে ফেলল। সরি দুষ্টুমি করছিলাম। ছোটবেলার বন্ধুর সাথে একটু দুষ্টুমিও করতে পারবো না? আচ্ছা শোনো, তোমার সাথে আমার প্ল্যানটা শেয়ার করি। তোফা শান্ত হয়ে বলল, কিসের প্ল্যান? আরিফিন এক হাত দিয়ে তোফাকে জড়িয়ে ধরে বলল, আমরা ঘুরতে যাব এবং সেটা দেশের বাইরে। তোফা অবাক হয়ে বলল, এমা, এই প্ল্যান আবার কবে করলেন? আরিফিন তোফার হাত ধরে ওকে বিছানায় বসিয়ে বলল, হাসপাতালের বেডে শুয়ে শুয়ে করেছি, যখন তুমি ঘরে আরাম করে গুড়মুড়ি খাচ্ছিলে তখন। আমি তোমায় নিয়ে কত রঙিন স্বপ্ন দেখছিলাম আর তোমার আশায় দিন গুনছিলাম। আমি মজা করে গুড়মুড়ি খাচ্ছিলাম, তাই মনে হয়েছিল আপনার? আহত স্বরে বলল তোফা। আরিফিন ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। শান্ত কণ্ঠে বলল, তুমি যে আমার অপারেশনের দিন বা তার পরের দিনগুলোতে রোজা রেখেছ, তুষি আমাকে সেসব বলেছে। এত ভালোবাসা মনে লুকিয়ে রেখেছো, অথচ আমাকে জানতেও দাওনি। তোফা ওর চুলে হাত রেখে বলল, তখন বললেও আপনি অন্যভাবে নিতেন, তাই যাকে বললে কাজ হবে তাকেই বলেছি। আমার সমস্ত কষ্ট আমি আমার মালিকের কাছে নিবেদন করেছি। তার ফলাফল তো দেখছেনই, আপনাকে ভুলের পথ থেকে ফিরিয়ে আমার নিকটবর্তী করে দিয়েছেন। সত্যি বড় ভুলের মধ্যে জীবনের অর্ধেকটা সময় শেষ করে তোমাকে পেলাম। বড্ড আফসোস হচ্ছে, কেন তোমাকে আরো আগে পেলাম না। ছোটবেলা থেকে বাবা মায়ের সংঘাতময় জীবন দেখতে দেখতে বেড়ে উঠেছি। মেয়েদের প্রতি তাই শ্রদ্ধাবোধটাও তেমন ছিল না। তোমাকে দেখে জানলাম স্ত্রী কেমন হয় বা হওয়া উচিত। থাক, বাদ দিন এসব কথা। ওহ, আমার প্ল্যানটাই তো বলা হলো না। সামনের সপ্তাহের পরের সপ্তাহে ডাক্তার দেখাতে আমাকে তো চেন্নাইতে যেতে হবে, তাই ভেবেছি তোমাকে নিয়ে সাথে যাব আর ডাক্তার দেখিয়ে পুরো ভারত চষে আসবো, কি বলো? তাই? কিন্তু এখানে তুষি আর দাদুকে একা রেখে? একা কোথায়, বাবা মা আছে না, ওনাদের থাকা তো আপনি জানেন। আরে কিছু হবে না, কয়েকদিনের তো ব্যাপার, মাসখানেকের মধ্যেই তো ব্যাক করব। তোফা আর কিছু বলল না। আরিফিন কিছু বলতে যাবে তখনই তুষির আর্তচিৎকারে ওরা দুজনই চমকে উঠল। তারপর ছুটে গেল তুষির ঘরে। তোফাকে দেখে তুষি জোরে ডুকরে কেঁদে উঠেই ওকে জড়িয়ে ধরল, তারপরই জ্ঞান হারালো। আরিফিন বিভ্রান্ত হয়ে তোফার দিকে তাকালো। তোফা তুষিকে সামলে বলল, ওর হাত থেকে মোবাইলটা নিন তো, মনে হয় কেউ লাইনে আছে। আরিফিন ছো মেরে ফোনটা নিয়ে বলল, হ্যালো হ্যালো। তার পরপরই আরিফিন স্তব্ধ হয়ে গেল যেন। তোফা ওর কাঁধে ঝাঁকুনি দিল। কি হয়েছে বলছেন না কেন? আরিফিন মোবাইলটা অফ করে 2 হাতে মুখ ঢেকে বসে পড়ল। তোফা ওর দিকে তাকিয়ে বলল, বলছেন না কেন, কি হয়েছে? আজাদ মারা গেছে তোফা, আজাদ নেই। আরিফিনের চোখ থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়ল। তোফা চিৎকার দিয়ে কেঁদে উঠল, ইন্না লিল্লাহ বলে। ওরা দুজনে অচেতন তুষিকে বিছানায় শোয়ালো। তুমি ওর কাছে থাকো, আমি আসছি বলে আরিফিন দ্রুত বেরিয়ে গেল। তোফা তুষির মুখের উপর ঝুঁকে ডাকতে লাগলো, এই তুষি, তুষি রে বলে অঝরে কান্নায় ভেঙে পড়ল তোফা। মাত্র কয়েকটা দিনের মধ্যে সবকিছু যেন ওলটপালট হয়ে গেল। তুষি জীবন মৃতের মতো চুপ করে বিছানায় পড়ে থাকে, কথা খুব কম বলে। আরিফিন আজাদের বড় ফুপির বাসায় গিয়ে দেখা করে এসেছে। সেখানে তাদের কিছু আত্মীয়দের বাঁকা মন্তব্য আরিফিনের কানে এসেছে। নতুন বিয়ে করে 1 মাসের মধ্যে এই ঘটনা। বউটা অপয়া। আজাদের মায়ের সাথে কথা বলা সম্ভব হয়নি, কারণ বলা হলো তিনি ভীষণ অসুস্থ, কারোর সাথে দেখা করবেন না। তোফা সেখানে ফোন দিয়েছিল, কিন্তু কাজ হয়নি। আজাদের বড় ফুপি স্পষ্ট করে বলে দিয়েছেন তার সাথে এখন কথা না বলাই ভালো, তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তুষি তোফাকে জিজ্ঞেস করলে তোফা বিভিন্ন কথা বলে এড়িয়ে গেল। তুষি কি বুঝলো কে জানে, সে আর কোনো প্রশ্ন করল না। পায়ের চেকআপের জন্য বাইরে যাবার কথা থাকলেও আরিফিন যায়নি। তুষি সারাদিন দাদির ঘরে বসে থাকে। ওর শারীরিক অবস্থা দেখে দাদি নিজেই আরিফিনকে বললেন, ওরে নিয়া কি করি কত। আরিফিন নিজেও যথেষ্ট দুশ্চিন্তাগ্রস্ত। বাবার সাথে পরামর্শ করলো এটা নিয়ে। তুষিকে ডাক্তার দেখানো হলে তিনি পরিবেশ বদলের পরামর্শ দিলেন। আরিফিনের বাবা বললেন, ওকে আমাদের কক্সবাজারের ফ্ল্যাট বাড়িতে পাঠিয়ে দে। কি বলিস? আম্মা আর তুষিকে নিয়ে তুই কক্সবাজারে চলে যা। কিন্তু বাবা, আমার পায়ের জন্য তো ইন্ডিয়া যাওয়া লাগবে, পাটা আরেকবার ডাক্তারকে দেখাতে হবে। আজকের সমস্যা হচ্ছে, অপারেশনের পরে তো আর দেখাই হয়নি। আরিফিন বলল, হ্যাঁ তাও তো ঠিক, তোর পাটাও তো একবার দেখানো দরকার। তাহলে তুই ওদের পাঠিয়ে দেবার ব্যবস্থা কর। আমি তো পারবো না, কারণ পরশু আমার মিটিং, কালই আমাকে বেজিং রওনা দিতে হবে। তুষিকে সব জানানো হলেও ও কক্সবাজার যেতে অস্বীকৃতি জানালো। সে একবার আজাদের মায়ের সাথে দেখা করতে চায় অথবা কথা বলতে চায়। তার মন বলছে আজাদ বেঁচে আছে। সবকিছু নিশ্চিত না হয়ে সে আজাদের মৃত্যুকে মেনে নিতে পারবে না। তার কেবলই মনে হচ্ছে আজাদ যদি আসে, এসে যদি ওকে খুঁজে না পায়, যদি ফোন দেয়। কিন্তু আজাদের অন্তর্ধানের খবরটা যখন এলো, তখন ও আজাদের বড় ফুপির বাসাতেই ওর মামাতো ভাই জাভেদের সাথে আড্ডা দিচ্ছিল। তুষি জাভেদের মতামত ভাইয়ের বাগদত্তা এটা জানার পর থেকে
সে এ বাড়িতে তার আনাগোনা বাড়িয়ে দিয়েছে। কখনো কোনো সুযোগে এদের কানে তুষির নামে কিছু উল্টাপাল্টা বলার সুযোগ পেলে সে ছাড়বে কেন? হঠাৎই সেদিন জাভেদের মেইলে নিউজ এলো শ্রীলঙ্কা থেকে। ওদের ঢাকা ব্রাঞ্চ থেকে 3 জনের যে টিমটা শ্রীলঙ্কা গিয়েছিল তারা অফিসিয়াল ট্যুরে কলম্বো থেকে মোরাটুয়া যাবার পথে বাস উল্টে খাদে পড়ে অনেক যাত্রী হতাহত হয়েছে। সরকারিভাবে তাদের সংখ্যা সঠিকভাবে জানানো হয়নি, তবে তাতে যে 3 জন বিদেশি ছিল তারা সবাই মারা গেছে। জাভেদদের বাড়িতে হুলস্থুল শুরু হয়ে যায় নিউজটা পেয়ে। আজাদের মা খবরটা শুনে জ্ঞানহীন হয়ে গেছেন। জাভেদ শ্রীলঙ্কা যোগাযোগে ব্যস্ত। আফ্রিদি স্বেচ্ছায় কিছু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল, যার একটা তুষিকে জানানো। তাই সে সরাসরি মৃত্যু সংবাদটাই তুষিকে জানালো। জাভেদকে নিয়ে আজাদের অফিসে যেয়ে আফ্রিদি নিজেই খোঁজ খবর করলো এবং জাভেদদের পরিবারকে নিশ্চিত করলো যে আজাদ মারা গেছে। জাভেদরা সবাই মুষড়ে পড়লে ওদের সান্ত্বনা দেবার কাজটাও আফ্রিদি করল। পাশাপাশি তুষির সম্পর্কে কিছু নেতিবাচক কথা বলে তাদের মনে তুষির প্রতি বিতৃষ্ণা তৈরি করতে এতটুকু ভুল করল না। তাই এই ঘটনার বেশ কিছুদিন পর তুষি নিজে ফোন করলো আজাদের বড় ফুপির কাছে। কথা বলতে চাইল ওর মায়ের সাথে, কিন্তু বড় ফুপি তখনই সরাসরি বলে ফেললেন, তার আর কি দরকার তুষি? ফুপি, আমি আম্মুর সাথে দুটো কথা বলবো শুধু। কি হবে বলে? আমাদের ছেলে যেখানে বেঁচে নেই সেখানে তোমার সান্ত্বনা ওর মায়ের কি কাজে আসবে বলো? তাছাড়া তোমার সম্পর্কে তোমার শাশুড়ি যা জেনেছে তাতে মনে হয় না সে আর তোমার সাথে কথা বলতে চাইবে। তুষি অস্থির হয়ে বলল, ফুপি, আমি জানি না আপনি কেন এমন করছেন। কে আপনাদের কি বলেছে, কার জন্য? শোনো তুষি, তোমাকে সেদিন রাতে ওভাবে দেখে আমার মনে প্রশ্ন জেগেছিল, কিন্তু আজাদ আমাকে জানিয়েছে তুমি একটা দাওয়াত খেতে এসে ঝামেলায় পড়ে গেছ ইত্যাদি। কিন্তু আমার ছেলের শৈশবের বন্ধু আফ্রিদি সেদিন আমাকে সব বলেছে, তোমার কিছু ছবিও দেখিয়েছে। এখনো বলবে আমরা ভুল বুঝছি? তুষি দিশেহারা বোধ করলো। কি বলবে, কিভাবে বোঝাবে ভেবে পেল না। আজাদের ফুপি ফোন রাখার আগে বললেন, এখানে আর কখনো ফোন করবে না, আপা এখন থেকে এখানেই থাকবে, তুমি নিজের জীবন নিয়ে ভাবো, রাখি বলে ফোনটা কেটে দিলেন তিনি। তুষি ভীষণ মুষড়ে পড়ল। এর মাত্র কয়েকদিন পরই আফ্রিদি ফোন করলো, কেমন আছো তুষি? তুষি প্রথমে চিনতে পারেনি, পরে পরিচয় জেনে চমকে উঠল। তার জীবনের অভিশাপ আফ্রিদি। তুষি রেগে বলল, তোমার সাহস হলো কি করে আমাকে ফোন করার? এখনো রেগে আছো? তোমাকে ভালোবাসি বলেই। তুষি এতটুকু শুনেই ফোন কেটে দিল। কিন্তু তারপরেও আফ্রিদির ফোন কল আসতেই থাকলো। দুদিন পরপরই ইনিয়ে বিনিয়ে একদিন বিয়ের প্রস্তাবও দিয়ে ফেলল সে। তুষি আর পারল না। যে শহরে আজাদ নেই সেখানে পড়ে থেকে লাভ কি? তাই সে কক্সবাজার চলে যাবার সিদ্ধান্ত নিয়ে নিল। ফোন নম্বর বদলে ফেলল। পরিচিত জীবন থেকে পালিয়ে যেতে চায়ও। অবশেষে দাদিকে নিয়ে তুষি কক্সবাজার রওনা দিল। আর আরেফিন ওদের পৌঁছে দিয়ে তোফাকে নিয়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হলো। শুরু হলো তুষির নতুন জীবন। আজাদ চোখ খুলতে দেখল এক অপরিচিত মুখ ওর ওপর ঝুঁকে আছে। বিজাতীয় ভাষায় কথা বলছে সে। আজাদকে চোখ মেলতে দেখে 2 লাফ দিয়ে অদ্ভুত ভঙ্গিতে সঙ্গীদের ডাকল। তারা দৌড়ে এসে আজাদকে দেখতে লাগলো। আজাদ মাথা তুলতে গেলে মনে হলো বেশ ভারী। কপালের এক পাশ টনটন করে ব্যথা করছে। আজাদের ভাবতে চেষ্টা করলো সে কি বেঁচে আছে না মারা গেছে। অবচেতন মনের ভেতর থেকে কালিমা পাঠের তাগিদ এলো। মস্তিষ্কের কোনো এক কোষ মনে করিয়ে দিল যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। অজান্তেই অস্ফুট স্বরে আজাদ বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এবার মনটাও শান্ত লাগছে। বার দুয়েক পরে চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো এটা কোন জায়গা। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর চারপাশ ঝাপসা হয়ে এলো আজাদের। সে পুনরায় জ্ঞান হারালো। দ্বিতীয়বার যখন আজাদের জ্ঞান ফিরল তখন সে দেখতে পেল সে একটি হাসপাতালের বেডে শুয়ে আছে। চারপাশে প্রচুর লোকের সমাগম। লোকজন আসছে যাচ্ছে। বিচিত্র তাদের পোশাক আর বিচিত্র তাদের ভাষা। আজাদের মনে পড়ল তাদের বাস অ্যাক্সিডেন্ট করেছিল। কিভাবে কি হয়েছে তা আজাদ সঠিক বলতে পারবে না। কেবল ভাষা ভাষা মনে আসছে তাদের বাসটা হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কাত হয়ে গেল। এরপর আর মনে নেই। 2 দিন হাসপাতালে কাটলো আজাদের। ডাক্তার আসছে দেখে যাচ্ছে। বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান থেকেও লোকেরা আসছে। আজাদের আঘাত তুলনামূলক কম বলে ওকে 3য় দিন রিলিজ দিয়ে দেওয়া হলো। লিস্টে ওর নাম লিখে বিচিত্র ভাষায় কিসব জিজ্ঞেস করলো আর বিন্দু বিসর্গ আজাদ বুঝল না। সে বারবার বলতে লাগলো, আই এম ফ্রম বাংলাদেশ, ইট ওয়াজ আওয়ার বিজনেস ট্যুর, অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু গো টু কলম্বো। তারা কোনো জবাব দিতে পারল না। হতে পারে তারা আজাদের ইংলিশ বুঝতে পারছে না, আবার তারা যে ইংরেজি বলছে তা আজাদ বুঝতে পারছে না। আজাদ হতাশ হয়ে পড়ল। মনে মনে আল্লাহর সাহায্য চাইল। বিকেলে এক লোক এলো একটা রেজিস্টার খাতা নিয়ে। আজাদকে ইশারা ডেকে ভাঙ্গা ভাঙ্গা ইংরেজিতে বলল, এই লিস্টে তোমার দেশের কারোর নাম বা পরিচিত কোনো নাম আছে কিনা দেখো, যে তোমার ভাষা বুঝবে, তোমাকে সাহায্য করতে পারবে। আজাদ খাতাটা মনোযোগ সহকারে দেখল। তর্জনীটা লিস্টের উপর থেকে নিচে নামতে নামতে একেবারে শেষ নামটাতে সে থামল, যেখানে ইংলিশে লেখা এমডি তাকি জামিল। আজাদ বলল,
এই নামটা আমার স্বগোত্রীয় বা আমার ধর্মের সিম্বল বহন করে, কারণ এই নামটা একজন মুসলিমের নাম। লোকটা সেই নামের পাশে লেখা ফোন নম্বর দেখে ফোন করলো। কিছুক্ষণ কথা বলে লোকটাকে এখানকার ঠিকানা দিয়ে আসতে বলল। ঘণ্টা দেড়েক পরে একজন লোক এসে আজাদের সামনে দাঁড়ালো। আজাদ দেখলো বেশ লম্বা, সুন্দর আর হাসি খুশি মেজাজের এক যুবক এসে তার সামনে হাত বাড়িয়ে ধরল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তাকি জামিল। আপনি ওদেরকে আমার নামটাই দিয়েছেন আপনাকে আমার সাথে করে নিয়ে যাবার জন্য। আগন্তুক ভদ্রলোক মোহাম্মদ তাকি জামিল আজাদকে তার সাথে করে কলম্বোতে তার হোটেলে নিয়ে এলেন। আজাদের নিজের কাছেও ভালো লাগছে, কারণ সে বাংলায় কথা বলতে পারছে। তাকে জানালেন এখানে তিনি বিশেষ একটা কাজে এসেছিলেন। কাজ শেষ করে আগামীকালই তিনি বাংলাদেশে চলে যাবেন। সেখানে তার স্ত্রী পুত্র আছে, তাদের আনতে যাচ্ছেন তিনি। উনি মূলত লন্ডনে থাকেন, সেখানে আদম একাডেমিতে শিক্ষকতা করেন তিনি। আজাদ নিজের পরিচয় দিয়ে সবকিছু খুলে বলল। তাকে বেশ আঁতকে উঠে বলল, সে কি, আপনার বাড়িতে তো তাহলে এতদিনে হুলস্থির লেগে গেছে। তারা তো জানছে যে আপনি মৃত, অথচ আপনার জীবিত থাকার সংবাদটা তো তাহলে ঢাকাতে পাঠানো উচিত শীঘ্রই। হ্যাঁ, তা করতে হলে আমাকে আগে আমার হোস্ট কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে, যাদের সাথে ডিল করতে আমাদের এখানে আসা। আজাদ বলল। তাকে মাথা নেড়ে সায় দিল। তারা ঠিক, তাহলে এক কাজ করুন, কোম্পানির সাথে যোগাযোগ করে তাদেরকে আপনার বর্তমান অবস্থা জানান, ওরাই আপনাকে রেস্কিউ করে ঢাকায় পাঠিয়ে দেবে। পরের দিনটি সারাদিন এ কাজেই গেল। মোহাম্মদ তাকি জামিল যথেষ্ট সাহায্য করল। পরের দিনই তার ফ্লাইট থাকায় সে বিদায় নিয়ে চলে গেল। আজাদ তার হাত ধরে কৃতজ্ঞতা প্রকাশ করল এবং তার ঠিকানা, ফোন নম্বর নিয়ে নিল। এরপর কোম্পানির সাথে যোগাযোগ করে তাদের সমস্ত তথ্য জানালো এবং ঢাকায় নিজের কোম্পানিকেও নক করল। তাদের সমস্ত তথ্য দিল। তারা আজাদের সঙ্গী দুজনের কথা জিজ্ঞেস করলে আজাদ জানালো তাদেরকে সে পায়নি। যাবতীয় ফর্মালিটিস শেষ করে আজাদ পরের সপ্তাহে কলম্বো থেকে ঢাকা রওনা দিল। পুরোটা সময় আজাদের চিন্তা চেতনা জুড়ে ছিল তুষি। তুষি এখন কি করছে? আমার কথা ভেবে কেউ খুব কেঁদেছে? কেমন করে দিন কাটাচ্ছে সে? কেমন আছে আমার টুসি? তুষির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে একদিন সরাসরি তুষিদের বাসায় চলে আসলো আফ্রিদি। গেটে দারোয়ান আটকালো। কার কাছে যাবেন? আফ্রিদি কিছুটা ইতস্তত করে বলল, তোমাদের তুষি ম্যাডামের সাথে দেখা করব। ওনারা তো কেউ নাই, সবাই আমেরিকা চলে গেছে। আফ্রিদি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, কবে নাগাদ ফিরবে কিছু জানো? তুষি ম্যাডাম তো আর ফিরব না। ওখানকার ঠিকানা ও ফোন নম্বর দিয়ে গেছে কিছু? না, বলে দারোয়ান গেট বন্ধ করে দিল। তুষির সঙ্গে সরাসরি দেখা করে ক্ষমা চাওয়ার উসিলায় নতুন করে সম্পর্ক করতে এসেছিল আফ্রিদি, কিন্তু তুষি সব ছেড়ে ছুড়ে আমেরিকা চলে যাওয়াটা তার সব আশার গুড়েবালি ঢেলে দিল। জাভেদের মেইলে যখন আজাদের দেশে ফেরার মেইলটা এলো, তখন আরেক দফা হুলস্থুল বেঁধে গেল। আজাদের মা রবের দরবারে হাজারবার শকর করলেন তার একমাত্র নারীছেড়া ধনকে ফিরে পাবার সংবাদে। সবাই মিলে এয়ারপোর্টে গেল আজাদকে রিসিভ করতে। জাভেদরা যখন বেরোতে যাবে তখনই আফ্রিদি ফোন দিল জাভেদ ফ্রি আছে কিনা জানতে চেয়ে। জাভেদ তখনই খুশিতে চিৎকার করে জানালো, না রে দোস্ত, ফ্রি না, আজাদ ভাইকে আনতে এয়ারপোর্টে যাচ্ছি দোস্ত, পরে কথা হবে। আজাদ ভাইকে আনতে যাচ্ছি মানে? আরে দোস্ত, হি ইজ অ্যালাইভ, আজাদ ভাই বেঁচে আছে। আফ্রিদি ছোটখাটো একটা ধাক্কা খেলেও দ্রুত নিজেকে সামলে নিল, কারণ আফ্রিদি জানে আজাদের অফিস থেকে বলা হয়েছিল তার মৃত্যু সংবাদ আমরা পাইনি, কাজে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। কিন্তু সেদিন আফ্রিদি নিজ দায়িত্বে আজাদের মৃত্যু সংবাদ প্রচার করেছিল। ফোন রাখার আগে আফ্রিদি বলল, খুশির সংবাদেও দুঃখ লাগছে রে দোস্ত। কিসের দুঃখ? এই যে তোর আজাদ ভাইয়া যখন শুনবে যে তোর তুষি ভাবির বিয়ে হয়ে গেছে আর সে আমেরিকায় তার স্বামীর সাথে হানিমুনে গেছে, তখন নিশ্চয়ই খুব দুঃখ পাবেন উনি। জাভেদ কিছুটা হকচকিয়ে গেল। বলস কি, এরই মধ্যে তুষি ভাবি বিয়েও করে ফেলাইছে? শালার মাইয়া যাত্রাই পুরা ফাউল, 6টা মাসও যাইতে দিল না। আচ্ছা জাগ্গা, বাদ দে, রাখি দোস্ত, পরে কল দিমনে। আজাদকে জড়িয়ে ধরে তার মায়ের কান্না দেখে বাকি সবার চোখেই পানি এসে গেল। আজাদ বারবার চারদিকে তাকাচ্ছিল। উপস্থিত সবার বুঝতে বাকি ছিল না যে আজাদের তৃষিত চোখচোড়া কেবল তুষিকে খুঁজছে। বড় ফুপু তা বুঝতে পেরে বললেন, তোর আসার খবর তুষিকে কিছু জানায়নি আজাদ, বাসায় চল, তারপর কথা হবে। বাড়ি ফিরে আজাদ জানালো সে এক্ষুনি তুষিদের বাড়িতে যাবে। বড় ফুপি বললেন, সবে এলি, এত অস্থিরতা কি আছে? ফোন করেও তো কথা বলা যায়। জাভেদ আর থাকতে না পেরে বলে উঠল, ফোন করে লাভ নেই মা, ওরা দেশে নেই, তুষি ভাবির বিয়ে হয়ে গেছে, সে আমেরিকা চলে গেছে। ঘরের মধ্যে যেন বোমা ফুটেছে। আজাদ বজ্রাহতের মতো তাকিয়ে আছে জাভেদের দিকে। বড় ফুপি বলে উঠলেন, তুই কিভাবে জানলি? আমার বন্ধু ওদের বাসায় গিয়েছিল, সেখান থেকে সব জেনে এসেছে। আজাদকে কোনো কথা না বলে সোজা গেট খুলে বেরিয়ে যেতে দেখে সবাই ছুটে এলো। তুই কই যাচ্ছিস? তুষিদের বাসায়। সব তো শুনলি, তারপরেও সেখানে যাবি? বড় ফুপি বললেন। আজাদ শান্ত স্বরে বলল, হ্যাঁ যাব, কারণ আমি বিশ্বাস করি না তুষি এমন কিছু করতে পারে, এটা অসম্ভব। বলেই আজাদ বেরিয়ে গেলে জাভেদ ওর পেছনে দৌড় দিল। আজাদ ভাই, আমি আসতেছি তোমার সাথে। দারোয়ান আজাদকেও একই কথা বলল যা আফ্রিদি বলেছিল।
কারণ এটা আরিফিনের স্পষ্ট আদেশ, কেউ খুঁজতে এলে সোজা এটাই বলে দিবে। তুষির অনুরোধে আরিফিন এমনটা করতে বাধ্য হয়েছিল, কারণ তুষি জানে যে আফ্রিদি ওকে খোঁজার চেষ্টা চালাবে। তাই এই পদক্ষেপ নেওয়া ছাড়া তুষির আর কোনো উপায় ছিল না। দেখতে দেখতে আরও 6টি মাস গড়িয়ে গেল। আজাদের জীবনে এখন ছন্নছাড়ার মতো। কাজের মধ্যে ডুবে থেকে ও তুষিকে ভুলে থাকতে চায়, যদিও তা সম্ভব হচ্ছে না। রাতের নির্জনে দু চোখের পাতা এক করতে কষ্ট হয় আজাদের। ওর বেঁচে থাকার সম্বল এখন তুষির লেখা চিঠিগুলো, যা শেষ সাক্ষাতের সময় তুষি ওর কোনোই আঁকড়ে ধরে ওর হাতে গুজে দিয়েছিল। এটা পড়লে ওর সময় ভালো কাটবে। আজাদ প্রতিদিনই লেখাগুলো পড়ে। তুষি নিজের মনের কথা উজাড় করে দিয়েছে প্রতিটি পাতায়, প্রতিটি ছত্রে। পড়তে পড়তে আজাদের চোখের কোণ বেয়ে পানির চিকন ধারা যে কখন নেমে আসে আজাদ নিজেও টের পায় না। এরই মধ্যে আজাদের অফিস থেকে কক্সবাজারে নতুন ব্রাঞ্চ খোলা হলে অনেকেরই সেখানে বদলি হয়ে যায়। আজাদ কিভাবে স্বেচ্ছায় সেখানে নিজের ট্রান্সফারের অনুরোধ জানায়। অফিস থেকে বলা হয় সেক্ষেত্রে আপনাকে কক্সবাজার সহ বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি 3টি অঞ্চলেরই দায়িত্ব নিতে হবে। আজাদ এতে সম্মত হয়, কারণ ঢাকার একঘেয়ে পরিবেশ ওর কাছে আর ভালো লাগছে না। পরের মাসে আজাদের নতুন অফিসে জয়েনিং, তাই এ মাসের শেষেই আজাদকে সেখানে শিফটেড হতে হবে। আজাদ তাই করল, মাকে নিয়ে কক্সবাজার চলে এলো। অফিস থেকে ওকে একটা ছোট কোয়ার্টার দেওয়া হলো। সেখানেই শুরু হলো মা ছেলের নতুন জীবন। তুষি এখানে আছে বছর খানেকের উপরে হলো। সময় কাটানোর জন্য এখানে একটা উপজাতীয় স্কুলে ছোট ছোট বাচ্চাদের পড়ায়ও। সেখানে মালি নামের একটা মেয়ের সাথে সখ্যতা গড়ে ওঠে তুষির। মালি প্রতিদিনই বলে, তুষি আপা, আজ তোমাকে হামাক বাড়ি নিয়াই সারুম, চলো তোমার লাগি বাঁশের কোড়ালে দিই ছুরি শুটকির ভর্তা করছি আজ। তুষি মুখ টিপে হাসলো, বুঝেছি আজ তুমি আমার পিছে লেগেছ, আমাকে নিয়ে যাবে। আচ্ছা চলো যাই। তুষি মালির সাথে হেঁটে চলল। মালি শিক্ষিত মেয়ে হলেও ওর ভাষায় কিছুটা আঞ্চলিকতা আছে। এবড়ো থেবড়ো পথে হাঁটতে কিছুটা কষ্ট হচ্ছিল তুষির। মালি বলল, আপু, এদিকটার লোকজন একদম নেই, তুমি তোমার আবায়াটা খুলি মোর হাতে দাও, আর ওড়নাটা দিয়ে ভালো করে প্যাচ দিয়ে লাও, দেখা যাবে না। তুষি ইতস্তত করে বলল, তোমার স্বামী আছে না ঘরে? ওরে না না, সে ফিরতে ফিরতে সেই সন্ধ্যাকালে, তুমি আসো তো, আর আবায়াটা খুলি মোর হাতে দাও, ব্যাগ দাও, গাছ ধরি ধরি উঠো। তুষির পরিশ্রম হচ্ছিল বেশ। পাহাড়ের ঢালে মালির বাড়ি। স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে। মালির অনেক দিনের অনুরোধে আজ তুষিকে আসতে হলো। তুষির মুখটা ঘামে ভিজে, চুলগুলো লেপ্টে আছে। ওর ফর্সা মুখ লাল হয়ে উঠেছে। বারবার পা স্লিপ করছে দেখে পাশের গাছগুলো ধরে উঠতে গিয়ে হাত ছিলে যাবার দশা। হঠাৎ বেকায়দায় পা পড়ায় তুষির হাত থেকে গাছের ডাল ফসকে গেল, আর সে বেসামাল হয়ে পাহাড়ের ঢালে গড়িয়ে পড়ল। মাসখানেক হয় আজাদ এখানে জয়েন করেছে। আসার পর থেকে নতুন বাসা গোছানো ছাড়াও নতুন অফিসের কাজ বুঝে নেওয়া করতে করতেই দিন কেটে গেছে। এদিকে আজাদ ওর সহকর্মী সালুই ওকে জেকে ধরেছে তার বাড়ি নিয়ে যাবার জন্য। বেশ কিছুদিন ধরেই বলছিল। এমনিতে আজাদ সালুইকে বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে যতটুকু পারে সাহায্য করে। ওর বউ স্থানীয় স্কুলে শিক্ষকতা করে। সালুই আজ খুব করে ধরল ওকে তার বাসায় নিয়ে যাবার জন্য। তখন আজাদ আর মানা করতে পারল না। তাছাড়া এলাকাটাও ঘুরে দেখা হয়নি ওর। আজাদ সালুইর সাথে হাঁটছিল আর চারপাশে তাকিয়ে তাকিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখছিল। পাহাড়ের উঁচুতে ওঠার পর দেখল এখান থেকে সাগর দেখা যাচ্ছে। এদিকে আকাশ হঠাৎ গুরুম গুরুম শুরু করেছে। আজাদ তাকাতে দিল, পা চালাও সালুই, বৃষ্টি নেমে গেলে আটকা পড়ে যাব। ওপরের ধাপে ওঠার জন্য পা বাড়িয়েছে, অমনি নারী কণ্ঠের চিৎকার কানে এলো আজাদের। আজাদ ভালো করে দেখার সুযোগ পেল না, কেবল দেখল একটা মেয়ে গাছের ডাল ধরে রেখেছে, আর তার পা বালুর ডিবিতে রাখতে গিয়ে স্লিপ করে সোজা আজাদের মুখোমুখি। আজাদ মনের অজান্তেই 2 হাত দিয়ে ঠেকালো তাকে। মেয়েটি তাকে 2 হাত দিয়ে ধরেই সাথে সাথে ছেড়ে দিল। মেয়েটির মুখ দেখা যাচ্ছে না, ওড়না আর চুলের ফাঁকে কেবল লালচে নাকটুকু এক ঝলক দেখা গেল। আজাদ তাকে ধরে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে বলল, পাহাড়ে উঠতে না পারলে ওঠা উচিত না, পড়ে গেলে তো হাড় গোড় একটাও আস্ত থাকতো না। তুষি ঝট করে তাকালো চিরচেরা কণ্ঠস্বর শুনে। বুকের ভেতরে তার মধ্যে সাগরের সাইক্লোন শুরু হলো। ভালো করে তাকিয়ে নিশ্চিত হলো, হ্যাঁ, এটাই আজাদ তো। কিন্তু সত্যি আজাদ তো? তাহলে কি? তুষির মনে হচ্ছে এক্ষুনি ওকে ডেকে জিজ্ঞাসা করে, কিন্তু ওর সাথে লোকটাকে দেখে থমকে গিয়ে ওনাটা ভালো করে মাথায় টেনে দিয়ে বলল, সরি। কোনো পরনারীর মুখের দিকে না তাকানো আজাদের পুরনো অভ্যাস, কিন্তু মেয়েটার কণ্ঠস্বর এবং পরিবেশে সরি উচ্চারণ শুনে আজাদ এক পলক তাকালো, তারপর সামনের দিকে উঠতে লাগলো। তুষি আপু, দাঁড়াও, আমি আসছি বলে দৌড়ে নিচে নেমে এলো। আজাদ ওর জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে গেল। সে কি ঠিক শুনেছে? ওপরে মেয়েটি এই মেয়েকে তুষি বলে ডেকেছে। তার পাশ দিয়ে যাবার সময় আজাদের মনে হলো ডেকে জিজ্ঞেস করে। পরক্ষণে মনে হলো তুষি তো কতজনের নামে হতে পারে। তাছাড়া তুষি এখন কারো বিবাহিত স্ত্রী এবং সে আমেরিকায়। আজাদ এসব যখন ভাবছে তখন সালুই ডাকলো, আজাদ ভাই, তাড়াতাড়ি ওঠেন, বৃষ্টি নামে গেছে।
আজাদ লক্ষ্য করলো তাই তো, ও তো খেয়ালই করেনি যে ওর গা অনেকখানি বৃষ্টিতে ভিজে গেছে। পা চালিয়ে উঠে দেখলো ছবির মতো সুন্দর একটা ঘর, পাশাপাশি দুটো রুমকে বাঁশের চাটাই দিয়ে দুভাগ করা হয়েছে। আজাদের গায়ে ভেজা শার্ট দেখে সালুই পিরাপিরি করে শার্ট খুলে ওদের স্থানীয় ফতুয়া পরিয়ে দিয়ে হাসলো। আজাদ ভাই, আপনাকে যা লাগছে না, একেবারে ওয়েস্টার্ন হিরোদের মতো। আজাদ হেসে বলল, আরে রাখো এসব কথা, আগে বলো বাড়ি ফিরবো কি করে? বৃষ্টি যে ঢল নেমেছে তাতে তো নিচু এলাকা ডুবে যাবে। ভাববেন না বৃষ্টি থামলেই পানি দ্রুত নেমে যাবে। বেশি সমস্যা হলে রাতে থেকে যাবেন এখানে, খালাম্মাকে ফোন করে সব জানিয়ে দেব, চিন্তা করবেন না। এখন বসেন, গরম গরম ভাত রাঁধিছে আমার বউ, খেয়ে নিন। মালি প্রবল বিস্ময়ে ডান হাত তুলে মুখে রাখলো। কি বলছো তুষি আপু? ইয়ে দাড়িওয়ালা ভাইজান, তোমার হারিয়ে যাওয়া স্বামী আছে? তুষি উপরে নিচে সামান্য মাথা দোলালো। মালি আবার বলল, তুমি ঠিক দেখেছ তো? তুষির দু চোখ ভরে গেল পানিতে। যে দু চোখে শুধু তারই খুঁজেছি, সে চোখ তাকে ভুলতে পারে? মালি সোজা হয়ে দাঁড়ালো। তুমি ভাইবো না তুষি আপু, আমি সব ব্যবস্থা করতে আসি, তোমার স্বামী তোমারই হবে। চারদিক আঁধার করে বৃষ্টি নেমেছে। আজাদ একটা বেতের চৌকিতে ডান পা ভাঁজ করে বাম পা ঝুলিয়ে হাত দুটোতে ভর দিয়ে বসে আছে। জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বৃষ্টি দেখছে। মনটাতে ঘুরে ফিরে ওই মেয়েটার কথাটাই মনে আসছে। ওর নাম তুষি। তুষি তো কতজনের নামই থাকতে পারে। ওর তুষি তো স্বামীর সাথে আমেরিকায়। বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। আর মনে মাথা নাড়ল আজাদ। মনে মনে বলল, তুমি কোথায় তুষি? খুট শব্দ হতে দীর্ঘশ্বাস ফেলে তাকালো আজাদ। তারপর আস্তে করে উঠে দাঁড়ালো। তুষি শান্ত ভঙ্গিতে ট্রেটা নামিয়ে রাখলো চোখের ওপর। মৃদু স্বরে বলল, আসুন খেয়ে নিন। ঠিক সেই সময় বৃষ্টির রাতের মতো করে সালুইকে পেছন থেকে টেনে ধরল মালি। এই যে শুনেন, ও ঘরে যায়েন না, ও ঘরে কথা বলতে দেন। ঘটনাটা কি কত? ওই মেয়ে যে আজাদ ভাইয়ের কি লাগে রে? সালুই কৌতূহল নিয়ে ফিসফিসিয়ে প্রশ্ন করে। তুষিয়াপা তার বউ লাগে। স্ত্রী হয় স্ত্রী, বুঝছ? তাই নাকি? সালুই চরম বিস্মিত হয়ে বলল, পুরো ঘটনাটা বলো তো। সালুই উৎসাহ নিয়ে মালির কাছ থেকে পুরো ঘটনা শুনতে লেগে যায়। তুষির দু চোখ পানিতে ভরে গেছে। দ্রুত নিঃশ্বাসের কারণে তার শরীর কিছুটা কাঁপছে। আজাদ ঘোর লাগা চোখে তাকিয়ে থেকে দুহাত সামনে বাড়িয়ে দিল। তুষি যেন ওই ডাকটুকুর অপেক্ষায় ছিল। ছুটে গিয়ে আজাদের বুকের উপর প্রায় ঝাঁপিয়ে পড়ল সে। আজাদ দুপা সামান্য ফাঁকা করে শক্তভাবেই দাঁড়িয়েছিল, তবুও তুষির ঝাঁপিয়ে পড়ার তাল সামলাতে পারল না। তুষির ঝড়ো বেগের ধাক্কায় সে কিছুটা পেছনের দিকে কাত হয়ে প্রায় পড়েই যাচ্ছিল। দ্রুত ডান হাত দিয়ে চকিটা ধরে নিজেদের পতনটাকে সামলে নিল আজাদ। তুষির চোখের পানিতে আজাদের বুকের কাছটা ভিজে যাচ্ছে। সে বাধা দিল না, তুষিকে শক্ত করে জড়িয়ে ধরে চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তুষির কান্নার বেগটা কমে এলে সে আজাদের ঘাড়ের কাছে চুলগুলো ধরে ওর মাথাটাকে নিচের দিকে নামিয়ে ওর গালে চুমু খেলো কয়েকবার। আজাদ দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে নিল। কেবল তুষির মাথায় হালকা চুমু খেয়ে ওর মাথাটাকে নিজের বুকে চেপে ধরল। প্রথমে তুষিই কথা বলল, আপনি সুস্থ আছেন, বেঁচে আছেন, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। আজাদ তুষির মুখটা তুলে ধরে ওকে নীরবে কয়েক সেকেন্ড দেখল। তারপর বলল, তোমার আর আম্মার দোয়াতেই যেন বেঁচে ফিরতে পেরেছে। আপনাদের গাড়িটা কি অ্যাক্সিডেন্ট করেছিল? খুব বেশি ব্যথা পেয়েছিলেন আপনি? আজাদ মৃদু হাসল। না, আল্লাহর রহমতে সিরিয়াস কোনো ব্যথা লাগেনি। মাথায় প্রচন্ড ঝাঁকি খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তুষির চোখ থেকে পানি ঝরতেই লাগলো। আজাদ সযত্নে তা মুছিয়ে দিয়ে বলল, সেদিন ভেবেছিলাম আর বুঝি তোমার সাথে দেখা হবে না। তুষি বলল, এতদিন কোথায় ছিলেন? সব বলবো, তার আগে বলো তুমি এখানে কিভাবে? তুষি মৃদুস্বরে একে একে তার কক্সবাজার আসার কারণগুলো বলে চলল। আজাদ কিছু কিছু প্রশ্ন করল, তুষি জবাব দিল। আবার তুষি প্রশ্ন করলে আজাদ জবাব দিল। আজাদ দীর্ঘশ্বাস ফেলে পুনরায় তুষিকে শক্ত করে আঁকড়ে ধরল, যেন বহু আকাঙ্ক্ষিত ধন পেয়েছে সে। তুষি এবার নড়ে চড়ে উঠে বলল, মালি আমাদের জন্য খাবার দিয়েছে, ঠান্ডা হয়ে গেছে বোধহয়, যাই গরম করে নিয়ে আসি। বাধা দিয়ে বলল আজাদ, তুমি এখানেই থাকো, আমার কাছে কোনো গরম টরম লাগবে না, ঠান্ডাই খাবো। তুষি ওড়না দিয়ে মুখ মুছে আজাদের কাছ থেকে আলাদা হলো। দুটো প্লেটে ভাত বাড়তে যাবে তখন আজাদ বাধা দিয়ে বলল, একটাতেই নাও, ওটা রেখে দাও, তোমার প্লেট থেকে আমাকে খাইয়ে দাও। তুষি হাত ধুয়ে অল্প করে ভাত মাখিয়ে ছোট ছোট লোকমা তুলে দিতে লাগলো আজাদের মুখে। আরে নিজেও খাও, শুধু আমাকে দিচ্ছ? তুষি নিজের মুখেও ছোট একটা লোকমা তুলে নিল। তার পরপরই হু হা করে পানির গ্লাস চাইল। ও মাগো, এত আগুন ঝাল নির্বিকার করে খাচ্ছেন কি করে? চিটাগংয়ের লোকেরা তো ঝাল খায়, জানো না? জানি, তবে আমি এত ঝাল খেতে পারি না। তুষি পানি খেয়েও হা হা করতে লাগলো। বাকি ভর্তা মাখা ভাত আজাদের মুখে দিয়ে দিল। আজাদ বলল, রিজিক বড় মারাত্মক জিনিস, দেখো আজকের দিনে তুমি আর আমি এক প্লেটে ভাত খাবো বলেই দুজন দুপ্রান্ত থেকে এসে এক হয়েছে। দুপুরেও কি জানতাম যে আজ তোমার হাতে ভাত খেতে পারবো? খাওয়া শেষ করে তুষি হাত তুলে আজাদ বলল, আমার মুখ মুছাবে কে?
তুষি লজ্জিত হেসে আলতো করে হাত বুলিয়ে দিল আজাদের ঠোঁটে। আজাদ তাকিয়ে রইল। তুষি বা হাতে ওর চেহারা অন্যদিকে ঘুরিয়ে দিল। তারপর প্লেটগুলো গুছিয়ে বলল, দিয়ে আসি? এগুলো একপাশে রেখে দাও, পরে নিয়ে যাবে। তুমি এখানে এসে বসো তো। তুষি তাই করল। প্লেটগুলো সরিয়ে রেখে চৌকির ওপরে এসে বসল। আজাদ হাত বাড়িয়ে দিলে তুষি ওর হাত ধরে ওর কাছে যেয়ে বসল। আজাদ বাইরের দিকে তাকালো। কি প্রবল বৃষ্টি, দেখেছ? বৃষ্টির কারণে বেলা বোঝা যাচ্ছে না। তুষি ঘড়ি দেখল। আজাদ বলল, ঘড়ি দেখছো কেন? না এমনি, দাদু চিন্তা করবে তো তাই। বৃষ্টিটা কখন থামবে কে জানে। এতক্ষণ তো এই চিন্তা আমিও করছিলাম, কিন্তু এখন দোয়া করছি যেন না থামে। তুষি ভ্রু কুঁচকে তাকালো। বাড়ি যেতে হবে না? তোমাকে বাড়ি যেতে দিচ্ছে কে? কি বলেন? ওরা কি ভাববে? ভাবাভাবির গুল্লি মারো। তুমি কোথাও যাবে না, কাল সকালে আমি পৌঁছে দেব। ইন্নালিল্লাহ, কি বলছেন এসব? টেনশনে দাদু কেঁদেই মরে যাবে, আর তুমি চলে গেলে আমি মরে যাব। বলার সাথে সাথে তুষি আজাদের মুখ চেপে ধরল। তারপর আজাদকে জড়িয়ে ধরে বলল, এসব বলবেন না। আজাদ ওর মাথার ওপর নিজের থুতনি রেখে বলল, শুনলাম বিয়ে করে আমেরিকা চলে গেছো। হি হি বলে তুষি ধরফড়িয়ে সোজা হতে চাইলেও আজাদ তা করতে দিল না। এভাবেই শক্ত করে ধরে রেখে বলল, আরে এভাবেই বলো না, লাভ দিয়ে ওঠো কেন? অগত্যা তুষি ওভাবেই বলল, কে বলেছে এসব? জাভেদ বলেছে। ওকে নাকি ওর বন্ধু বলেছে। জাভেদ ভাইয়ের ওই বন্ধুই আপনার মৃত্যুর সংবাদ আমাদের বাড়িতে বলেছে। বরফুপের কাছে আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা লাগিয়েছে। কে এটা চেনো? আজাদ তুষির মুখের দিকে তাকালো। তুষি ওর দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে বলল, আফ্রিদি। আজাদ কিছুক্ষণ ভেবে তুষিকে ধরে সোজা করে দিয়ে বলল, ওই যে তোমাকে মিথ্যে ফাঁদে ফেলেছিল যে ছেলেটা? তুষির সংকোচে মুখ নামিয়ে মাথা নাড়ল। জি। আজাদ কিছুক্ষণ শক্ত করে রাখলো। তারপর তুষিকে আবার কাছে টেনে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছু মানুষ আছে যাদের কাজই মানুষকে কষ্ট দেয়া। আচ্ছা, আম্মা কেমন আছে? আমার উপর নিশ্চয়ই খুব রাগ, তাই না? তোমার শাশুড়ি তোমার জন্য বেশি আফসোস করেছে। তোমাকে দেখলে খুব খুশি হবে। কবে যাব? কবে যেতে চাও বলো? আজ, এক্ষুনি। পাগল, বাইরের আবহাওয়া দেখেছ? কাল নিয়ে যাব ইনশাল্লাহ। আর এই সপ্তাহেই তোমাকে তুলে নিয়ে আসবো। মানে ওয়ালিমাটা সেরে ফেলবো, কি বলো? বলে তুষি আজাদের লোমশ বুকে মুখ গুজল। হু উহু না, কথা বলো, তোমার কথা শুনতে চাই। কি বলবো? এই যে আমাকে ছাড়া কেমন ছিল এতদিন? কি বলবো, বেঁচেও মরেছিলাম। আর আপনি? তুষি মুখ তুলে তাকালো। আজাদের গরম নিঃশ্বাস তুষির মুখে আছড়ে পড়ল। আরেকটু হলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে জীবনে কোনোদিন কোনো মেয়েকে বিশ্বাস করব না। এখন করেন? আমার বিশ্বাসে তুমি সবসময় ছিলে তুষি। আপনিও? তুষি, আজাদ ডাকল। চোখ বন্ধ করে আজাদের বুকে মাথা রেখে বসেছিল তুষি। আজাদ হালকা স্বরে বলল, মালিককে ডেকে জিজ্ঞেস করো নিচের কি অবস্থা। পানি নামলে চলো, তোমাকে পৌঁছে দিয়ে আসি। এক্ষুনি যাব? আর একটু বসি? না, পরে আবার বৃষ্টি নেমে গেলে। তুষি উঠে যেয়ে মালিককে ডাকলো। সে জানালো নিচে পানিতে তলিয়ে গেছে, এখন বেরোনোটা একদম নিরাপদ হবে না। এ সময় পাহাড় ধসের ঘটনা খুব বেশি ঘটে। আজাদ বাইরে খোলা জায়গাটায় দাঁড়িয়ে দেখার চেষ্টা করলো। পানি জমে গেছে চারপাশে। তুষি তো বটেই, তার নিজের বেরোনোটাই এখন বিপজ্জনক। সালুই বারবার অনুরোধ করলো, আজকে ভাবিরে নিয়া এই গরিবের মেহমানখানায় থাকেন, কাল পানি নেমে গেলে চলে যায়। আজাদ ঘরে ঢুকে তুষিকে বলল, দাদুকে ফোন দাও, এদিকের অবস্থা তো সুবিধের না, চারদিক অন্ধকার হয়ে আসছে। এখন এই পরিস্থিতিতে বেরোনো খুবই ঝুঁকিপূর্ণ হবে। আজাদ নিজেও বাড়ি ফোন করে মাকে সব জানালো, এমনকি তুষির কথাও বলল। মা এমন পরিস্থিতিতে আজাদকে বেরোতে নিষেধ করে দিলেন, আর তুষিকে নিয়ে কাল বাসায় নিয়ে যেতে বলে দিলেন। তুষি কয়েকবার চেষ্টার পর তোফা ফোন ধরল। তুষি সংক্ষেপে সব জানালো, আজাদের কথাও বলল। তোফা ওপাশ থেকে বকাটে ছেলেদের মতো শীষ দিয়ে উঠল, তোর তো 5 আঙ্গুল না, পুরা হাতি ঘিয়ের মধ্যে রে। তুষি চাপা স্বরে ধমক দিল ওকে। তোফা আরো 2-1টা কথা বলল, শুনে তুষির নাক মুখ গরম হয়ে গেল। সে দ্রুত বলল, আচ্ছা রাখছি এখন। আজাদ পেছন থেকে ওর ঘাড়ের কাছে উঁকি দিয়ে বলল, কি বলল ভাবি? তুষি চমকে উঠল। কিছু না, এমনি দুষ্টুমি করছিল। পানির কি অবস্থা? অবস্থা ভয়াবহ, বৃষ্টিও বন্ধ হচ্ছে না। তুষি জানালার ধারে গিয়ে বাইরে দেখার চেষ্টা করলো। চারিদিকে পাহাড় আর সবুজ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। রাতে হারিকেনের আলোয় ওরা খেতে বসলো। মালি কলাপাতা মুড়ে ভাপে সর্ষে ইলিশ রান্না করেছে। আজাদ তুষিকে বলল, সুযোগ মতো মালিদের জন্য ভালো কিছু গিফট কিনতে হবে। তুষিও সায় দিল। খাওয়া শেষে আজাদের চা খাওয়ার অভ্যাস, কিন্তু এখানে সেটা পাবার কোনো উপায় নেই ভাবছিল আজাদ। অমনি তুষি 2 কাপ গুড়ের চা নিয়ে ঢুকলো। আজাদ খুশি হয়ে বলল, মাশাআল্লাহ, এটার কথাই ভাবছিলাম। তুষি পাশে বসে বলল, সন্ধ্যাবেলাতেই কেমন রাত নেমে গেছে দেখুন। হ্যাঁ, একে তো পাহাড়ি অঞ্চল, তার উপর বৃষ্টির দিন, এমন তো লাগবেই। রাত বাড়লে আজাদ তুষিকে বলল, তুমি চৌকিতে ঘুমাও, আমি বসে আছি। নতুন জায়গায় আমার ঘুম হয় না। না থাক, আমিও বসি। কতক্ষণ বসবে? তার চেয়ে ঘুম দাও। তুষিকে ইতস্তত করতে দেখে আজাদ বলল, কিসের ভয় পাচ্ছ তুমি? আমাকে? না, তা না। আজাদ তুষির হাত ধরে কাছে বসিয়ে বলল, শোনো, আমার ভালোবাসা পাখির পালকের মতো হালকা না, যখন তখন হালকা বাতাসে উড়ে উড়ে বেড়ায় না।
আমার ভালোবাসা হিমালয়ের মতো ভারী। আমার ভুলে তো নয়ই, তোমার ভুলেও আমাদের বিশ্বাসে চির ধরতে দেব না। তুষি আজাদের কাঁধে মাথা রাখল। জানি। আজাদ ওর কপালে ঠোঁট ছুঁয়ে বলল, নিজের ঘরে কেউ কখনো চুরি করে না। যে করে সে কেবল চোর না, বিশ্বাসঘাতক। তুষি প্রবল আবেগে আজাদকে জড়িয়ে ধরল। আজাদ মুখ শক্ত করে বলল, এখন কি হচ্ছে? মাথাটা গরম করে দিও না তো। যাও শুয়ে পড়ো, আমি তোমাকে পাহারা দেব। কেন পাহারা কিসের? এদিকটায় সাপখোপের উপদ্রব বেশি থাকে। তুষি ভয়ে আজাদের গা ঘেঁষে বসল। তারপর ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। ভোরের আলো চোখে পড়তেই তুষির ঘুম ভেঙে গেল। ঝকঝকে রোদ উঠেছে। আজাদকে না দেখে ওকে খুঁজল। নিচে তাকিয়ে দেখলো একটা মাদুর বিছিয়ে মাথার নিচে দুহাত রেখে চিত হয়ে শুয়ে আছে ও। মালির কাছ থেকে পানি নিয়ে অজু করে নামাজ পড়ল। পরম করুণাময়ের দরবারে সকল কিছুর জন্য শুকরিয়া আদায় করল। ভবিষ্যৎ জীবনের জন্য কল্যাণ চাইল। 3 বছর পর তুষি সাংসারিক কাজে ভীষণ ব্যস্ত। তাড়াতাড়ি করছে ও আজানের সময় হয়ে যাচ্ছে বলে। একটু পরেই আজাদ মাহাদিকে নিয়ে চলে আসবে। তার আগেই ফ্রেশ হতে চায় তুষি। আজাদ ওর বেশভূষা এলোমেলো দেখলেই ভ্রু কুঁচকে তাকাবে। তুষি বাথরুমে ঢুকবে, তখনই ফোন বাজল। তুষি ফোন ধরে খুশি হয়ে উঠল প্রিয় বান্ধবীর কণ্ঠ পেয়ে। সারিকা ফোন করেছে। তুষির খোঁজখবর নিল, তারপর নিজের খবর বলল, জানিস আমার জামাইটা না খালি সন্দেহ করে। তুষি হাসল, বলল, তুই পর্দা করে জামাইয়ের একার হয়ে থাক, আর সন্দেহ করবে না। ইসলামে এটাকে বলে গিরাহ বোধ করা। যে পুরুষের মধ্যে তার স্ত্রীকে নিয়ে গিরাহ বোধ নেই, অর্থাৎ তার স্ত্রীর ব্যাপারে সে জেলাস না, সে দায়ুস। আর দায়ুস কখনো জান্নাতে যাবে না। দিনদাররা দায়ুস হয় না, তারা নিজেরা স্ত্রীদের জন্য রিজার্ভড, তাদের স্ত্রীরা তাদের জন্য রিজার্ভড। বুঝলাম, দোয়া করিস যেন আল্লাহ আমাকে হেদায়েত দেন। তোকে দেখলে শান্তি লাগে। হঠাৎ সারিকা বলল, এই আফ্রিদির খবর শুনেছিস? তুষি মুখ গম্ভীর করল। বাধা দিতে যাবে, তখনই সারিকা হেসে কুটি কুটি হয়ে বলল, ওর বউ তার প্রেমিককে নিয়ে আফ্রিদিকে মায়ের খাওয়াইয়া হাসপাতালে পাঠিয়েছে। বেচারা কলেজের হিরো প্লেবয়ের কি করুণ দশা। তুষি দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোর জন্য ভালো থাকে, মন্দের জন্য মন্দই অপেক্ষা করে। রাখি রে, ও চলে আসবে। ফোন রেখে তুষি দ্রুত ফ্রেশ হলো আজাদ ফেরার আগে। তুষির এলোমেলো বেশবাস দেখলেই সে ভ্রু কুঁচকে তাকাবে। এমন সময় গেটে নক হলে তুষি দরজা খুলে সালাম দিল। আজাদ আর তার ছোট্ট ছেলে মাহাদি ঘরে ঢুকলো। তুষি ওকে কোলে তুলে নিয়ে বলল, বাবার সাথে মসজিদে কেমন লাগলো আব্বু? ভাও। আজাদ পাঞ্জাবি খুলে রাখতে রাখতে বলল, তোমার ছেলে তো মসজিদ থেকে আসতেই চায় না। বলে আজাদ তুষির দিকে তাকালো। বাহ, আজ শাড়ি পরেছ? মাশাআল্লাহ, দারুণ লাগছে। একদম ক্ষুধা পেয়ে গেছে। উফ, আপনি না বাচ্চার সামনে যা মনে আসে বলে দেন। আরে আমার বাবাটা অনেক বুদ্ধিমান, সে বোঝে বাবা মায়ের কথা শুনতে হয় না। দাও ভাত দাও। তুমি নামাজ পড়েছ? না, পড়তে পারিনি এখনো। আগে নামাজ পড়ে তারপর যা করার করো। তুষি নামাজে দাঁড়িয়ে গেল। পরম আবেগে রবের উদ্দেশ্যে সিজদা দিল। এই নোংরা দুর্গন্ধময় পরিবেশে তাকে এমন জান্নাতের বাগিচা স্বরূপ সংসার দান করার জন্য।